বলেছিলাম না এখন ঢোকানো হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার থেকে তাই করতে হবে মনে হচ্ছে। কি অবস্থা! ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে, স্টার্ট হচ্ছে, হ্যাঁ স্টার্ট হচ্ছে, স্টার্ট হচ্ছে। নমস্কার, চাকদহ কলেজ আইকিউএসি আয়োজিত ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত। আজকের ওয়েবিনারের আলোচ্য বিষয় হলো লিভ রুলস, সার্ভিস বুক অ্যান্ড রিলেটেড ইস্যুস অফ গভর্নমেন্ট স্পন্সর্ড অর গভর্নমেন্ট এইডেড কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম পাল মহাশয় এবং ডেপুটি সেক্রেটারি একাডেমি WBBSc পদে কর্মরত ডক্টর পার্থ কর্মকার মহাশয়। ওয়েবিনার শুরুর মুহূর্তেই আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা আপনাদের অডিও এবং ভিডিও মিউট মোডে রাখবেন এবং আপনাদের যা কিছু আজকের আলোচনা সংক্রান্ত জিজ্ঞাসা রয়েছে সেগুলো চ্যাট বক্সে লিখে দিন। আলোচনার শেষে আজকের বক্তারা তার উত্তর দেবেন। আলোচনার প্রারম্ভেই স্বাগত ভাষণ দানের জন্য অনুরোধ করছি চাকদহ কলেজের অধ্যক্ষা মহাশয়া ডক্টর স্বাগতা দাস মহন্তকে। নমস্কার। একদম ঘড়ির কাঁটায় যখন 7টা বাজলো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পেরেছি। সেটা পারলাম এই কারণেই যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন আমাদের এই ওয়েবিনারে। চাকদহ কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল দীর্ঘদিন ধরেই নানা ধরনের কাজ করে চলেছেন। আজকের এই পরিস্থিতিতে এই উদ্যোগ তারা নিয়েছেন। কলেজ শিক্ষক যারা আছেন, কলেজে যারা পড়ান, তাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং জরুরি একটি বিষয় লিভ রুল, সার্ভিস বুক ইত্যাদি। যদিও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, পরিস্থিতি খুব সংকটময়, তা সত্ত্বেও আমরা এই বিষয়টি নির্বাচন করেছি। অনেক দিক বিবেচনা করি। আমরা খুব খুশি, খুব কৃতজ্ঞ, খুব ধন্য যে এরকম একটি গুরুতর বিষয় নিয়ে বলবার জন্য আমরা পেয়েছি আমাদের দুজন অত্যন্ত বিশিষ্ট মানুষকে, যারা শুধু একাডেমিক বিষয়েই নয়, প্রশাসক হিসেবেও খুবই পরিচিত, স্বক্ষেত্রে স্বনামধন্য। আমরা পেয়েছি, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে ধন্য করেছেন যিনি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মহাশয় প্রফেসর ডক্টর গৌতম পালকে। তিনি আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন এবং তারপর পরিবেশন করবেন তার মূল্যবান বক্তব্য। আমরা এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত বক্তা হিসেবে পেয়েছি ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে, যিনি অঙ্কের মতো একটি বিষয় নিয়ে তার গবেষণা সম্পন্ন করেছেন, অধ্যাপনা করেছেন, কিন্তু তার পাশাপাশি প্রশাসনেও দক্ষতা দেখিয়েছেন। তিনিও বলবেন আমাদের, এবং সবশেষে অবশ্যই একটা কথোপকথনমূলক বা ইন্টারঅ্যাক্টিভ সেশন আছে, যেখানে আমরা আমাদের জিজ্ঞাসার উত্তর পাবো বলে আমি মনে করছি। সকলের কাছেই এই অনুষ্ঠান আশা করছি অত্যন্ত প্রয়োজনীয় হবে। আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি তার কারণ একটাই, এই কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং যখন আমরা স্বাভাবিক অবস্থায় অনুষ্ঠান করতাম সেই সময়গুলোতে আমাদের ছাত্ররাও আমাদেরকে খুব সহযোগিতা করত। সেই কারণেই কলেজ সাহস পায় এই ধরনের অনুষ্ঠানগুলোর আয়োজন করতে। আজকের পরিস্থিতি সারা বিশ্ব জুড়েই কেমন আমরা জানি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সুযোগে যেহেতু অনেক মানুষ আছেন এবং বিভিন্ন মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে, তাই বলি যে বিগত 1 বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত মানুষেরা এই অতিমারির বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে চলেছেন, এই সুযোগে তাদের সকলকে আমি আমার অন্তরের প্রণাম জ্ঞাপন করছি, সমবেদনা জানাচ্ছি এই অতিমারির শিকার যে সমস্ত পরিবারগুলো হয়েছে তাদের সকলকে। আরো একবার সাধুবাদ জানাই আমাদের উদ্যোক্তাদের এবং আরো একবার প্রণতি জানাই সেই সমস্ত করোনা যোদ্ধাদের। আমি আশা করব আমাদের এই অনুষ্ঠানে এসে উপাচার্য মহাশয়, পার্থ কর্মকার মহাশয় তারা আমাদেরকে ধন্য করবেন, সমৃদ্ধ করবেন। আজকে বাড়িতে বসে আছি তাই মাস্ক পরিনি,
কিন্তু সকলের উদ্দেশ্যে এইটুকুই আবেদন করব যে আপনারা কোভিড বিধি পালন করুন। এই লড়াই আমরা জিতবই। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অধ্যাপক মহাশয়কে স্বাগত ভাষণ দানের জন্য। এবারে আজকের প্রথম বক্তা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম পাল মহাশয়। প্রফেসর ডক্টর গৌতম পাল মহাশয় শারীরবিজ্ঞান নিয়ে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি সম্পূর্ণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতকোত্তর স্তরে তিনি প্রথম বিভাগে প্রথম হিসেবে উত্তীর্ণ হন। এরপর ডিএসসি সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। দীর্ঘ 29 বছরেরও বেশি শিক্ষকতা এবং গবেষণার জীবনে বহু পুরস্কারের অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ডিন হিসাবে এবং শারীরবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন বহুদিন। বহু ছাত্রছাত্রীর পিএইচডি সুপারভাইজার এবং অসংখ্য গ্রন্থের লেখক তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম পাল মহাশয়কে এবারে উদ্বোধনী বক্তব্য পরিবেশনের অনুরোধ করছি। Am I audible to all you? শোনা যাচ্ছে? Yes, sir, you are audible. Yeah, Yes, sir, you are audible. yeah. Thank you. হ্যাঁ, শোনা যাচ্ছে। Good evening to you all. At the outset, on behalf of my personal spaces and on behalf of the Kolkata University, I feel honored to convey congratulations to renowned academician, renowned academic administrator, the Honorable Principal of Chagdoho College, Dr. Sagota Das Mohanto. Not only he is one of the very efficient principal of our state, also a distinguished academician, good organizer. Being a principal of this renowned Chagdoho College, I feel happy to disseminate you that Chagdoho College is one of the renowned affiliated colleges of our university. Not only that, Chagdoho College has its own potential, its own ecosystem to perpetuate the energy to the society, to develop the society surrounding the college, around the periphery of the district of Nadia, subdivision of Chagdoho police station. In this juncture, on behalf of my personal visit, on behalf of Kolkata University, I convey my namaskar to renowned academician and academic administrator of our state and former principal of a government college, Dr. Partho Karmakarji. He is known to us for his tremendous knowledge in academic administration, knowledge in administration, how to manage an academic institution, particularly by managing the human resources, manpower resources, and by implementing the government regulations and rules. Dr. Karmakarji, please accept my namaskar. Along with this, on behalf of the Kolkata University and my personal visit, I convey my namaskar and best wishes to all the academic staff. Academic staff means teachers, officers, non-teaching staffs of the Chagdoho College, all teachers,
principals, participants from different regions of our state, and all the organizers. Especially, I must thank Dr. Arun Kumar Nandi. He is the IQAC coordinator of the Chakdaw College, and program coordinator Dr. Ananya Rai Chaudhary and Dr. Anirban Banerjee of the Chakdaw College. Please accept my best wishes and namaskar, sir and madams. And I'm going to initiate my talk by conveying my congratulations, thanks for our Honorable Madam Principal, Dr. Shagota Das Mohantoji. Please send by Namaskar. At the outset, I am too afraid to say something on that matter. Please, are you thinking, what is the reasons? Truly, it's not the solely academic matter, so that I could disseminate my knowledge on a research topics. It's a very, very complicated thing, very laborious in terms of academic administrations, leave rules, service books, and other related issues. Truly, I convey my apology for my limitations, and I feel truly afraid to speak on this. Actually, just at the outset, I am fixing the aims or objectives of this seminar on virtual platform. I again extend my thanks. What are the reasons? Thanks to principal and organizer. What are the reasons? Service rules, leave rules, service book, and other administration-related issues are important, but most ignorant facets, ignorant part of the academic administrations. We don't bother about leave rules, about to pay attention to service books and other related issues. How to administer a college, how to administer a university, how to administer a department. It's one of the fundamental issues, most fundamental issues to run a college, to run an academic institution, to impart the academic qualities to an institution, so that academic institution can achieve its excellence through IQAC, through teaching, through teachers, and other types of activities. Okay, I think the main objective or aim of this webinar is to aware the teachers, other academic staff, principals, and other academic administrators about the leave rules, service book, and other administration-related issues. What are the leave rules? How it could be applied? How it could be, implemented? What are the service books? What is its nature? It's a very, very fundamental issues in regard to the administration of a particular college or academic administrations. Just to aware, just to implement how to, who we want to imply those leave rules, how we could make service books of academic staffs, including teachers and non-teaching staff of a college and other academic staff. It's a very, very fundamental issues. Very, very, it's a, I want to know that is the pedagogy. Pedagogy of that academic part of the administration is highly ignorant to all of us. Therefore, Chakdaw College
has done miraculous work, has done a very, wonderful work to organize this seminar. I hope this will be very excellent webinar, because we have one of the noted academic administration, Dr. Partho Karmukarji, in our seminar as a resource persons. And definitely we could achieve a fundamental work. We could achieve a tremendous, significant, impetus. We could be energized to run an college or academic administrations. I think this is the aim and objectives. Particularly in the second part of this my lecture, because I am not a fully resource person in my initial, dissemination, I have conveyed my limitations. Just I want to mention the pedagogy, the style of writing service books, the customs of writing the service books, and particularly what types of administrative procedures. Just we want to move, linking the present scenarios of our state, present scenarios of the entire world. Just I am coming to the particular point. We have two special segments. One is, lead rules, and the other is service books. Madam Principals and Dr. Partho Karmukarji, please tell me if I am wrong. Actually, the service conditions, the maintenance of the service books, maintenance of the rules, lead rules, it is absolute separate, facet for government college teachers, academic staff. Because as per West Bengal Service Rule Part 1, the government of West Bengal, Department of Higher Education, Appointment Branch and Directorate, they are maintaining, their service books, they are maintaining the entire, leave procedure through e-governance. I am leaving that part. But for government-sponsored college, for aided college, the leave rules could be implied for all teachers and academic staffs through leave rules framed by affiliating universities. Because we know that rules is framed from regulations. Regulations is framed from ordinances. Ordinances is framed from statutes, and statutes are framed from Act. We know that Kalyani University was established in 1960 under the West Bengal Act 13, enacted in the West Bengal Assembly in 1960. And after that, Kalyani University is now governing under the Kalyani University Act that has been enacted in 1981, and subsequently Kalyani University Act has been amended in 2011, 2012, 2014, and we must know that meanwhile, the government of West Bengal, the Department of Higher Education, has enacted some administrative rules. That is the West Bengal rules for administration of the affiliate government-aided college, sponsored college and university colleges in 2017. And in 2019, a rule has been framed for a particular segment of that regulations. And in Kalyani University, so far as my little knowledge is concerned, Kalyani University has framed statute probably in 2001. And after that, Kalyani University did not
frame any statute, any ordinances, any regulations, and any rules after the government notification regarding leave rules regarding the framing of service books. And particularly for that, I mean, unsound act of university, I feel profoundly unhappy, and I convey my unhappiness to you all. And right now, we have no leave rules, we have no leave regulations. And as per old statutes, I mean Statute 15 to Statute 32, in Chapter 3 of the Bengal University Statute, that has been enacted in 2001, some of the leave rules has been stated. But you must know that as per government order, as per UGC regulations, I mean notified in July 2018, and government notification issued from the Higher Education Department from time to time, we are following the government leave rules, we are following the UGC leave rules without revising, without framing the leave rules in the university. But as per Bengal University Act, we could not enjoy any leaves, we could not enjoy any sort of academic benefits without revising, without amending the Bengal University leave rules in this regard. But so far as my little knowledge is concerned, at the first segment, I am mentioning, although Dr. Karmakarji will mention elaborately about the pedagogy, just I would cite some examples. Just I am going to one of the examples, because you know that I feel happy to cite an example. In our statute, still we did not amend the on-leave encashment. I mean cash equivalence of the leaves that we have acquired during our entire service career. In our statute, still it has been mentioned as 240 days. But as per government notifications, as per one of the resolution in the Bengal University Executive Council meeting, as per demand of the principals of the affiliated colleges of our university, we have resolved to extend leave encashment for 300 days like other government employees. Okay, but still we are not able to revise our statutes. We did not frame regulations and did not frame, leave rules. Anyhow, I am mentioning the leave rules. Actually, leave rules as per UGC regulation 2018 and leave rules as per notifications of the state government in the Higher Education Department of the state of the West Bengal. Leave can be categorized, leave rules, leave can be categorized. That means leave that may be considered as duty. Say, for example, casual leave, special casual leave, and on-duty leave. Leave that can be earned, that is, earned leave, commuted leave. Another type of, third category of leave, that is, academic leave. What are those academic leave? As per our statutes, normal, general academic, study leave, special study leave, and as per government notifications, as per UGC notifications, sabbatical leave. I repeat, academic leave may be categorized as study leave, normal study leave, special study leave, and sabbatical study leaves. And other leaves that are family leaves, which are very, very important leaves. Family leaves, what are the family leaves? Child adoption leaves, surrogation leaves, maternity leaves, child care leaves, paternity leaves,
these are called, parental leaves, which are very popular in abroad. These are called family leaves. We could avail it. And you must know that medical leaves, half-pay leaves, and special disability leaves, and I have mentioned the commuted leaves. These are all different segments of the leaves. I am not going into detailed pedagogies, but I feel happy to mention some of the rules. Without framing rules, any academic staff cannot enjoy, live profoundly with the honor, and we cannot enrich our institution. Somebody says that leave cannot be right, but I beg to differ. There are actually during the framing of the leave rules in the British era, they had cited that leave is not the right of the any staff. But nowadays, by judging different rules, by going through different, paraphernalias of the leave rules, I could say that leave a bit is a right of the academic staff. Say, for example, if you want for a maternity leave, any institution, any government funding agencies, or any employer cannot avoid you, cannot dictate you that you cannot take maternity leave. Therefore, it's a right of the academic staff. Anyhow, I am citing some examples. Say, for example, casual leave, we know that we could avail casual leave in each calendar year, 14 days. It cannot be, carried over. It cannot be accrued, accumulated. We could take it, say, for example, fully for personal affairs and fully for medical emergency or illness or any kind of leave. For casual leave, it cannot be, cannot be prefixed. In some cases, it is fixed, planned. Say, for example, for a personal affairs, I am applying to a principal or through head of the department of Govt College, that I am going to take casual leave for 2nd and 3rd June for my personal affairs. It is planned, it is pre-planned. But any teacher, if he feels sick, if he suffers from illness, and he could or she could take casual leave from college retrospectively. After joining in the institution, he or she submit his or her letter to the principal through departmental head that he or she has taken 2-day casual leave without informing the principal, college principal, due to emergency, due to severe illness. It is not planned. Therefore, you could take casual leave either in a planned way or retrospectively. That could be approved retrospectively by the college principal. But I am stating you that to take casual leave, you could prefix or suffix 2-day casual leave with any holidays or Sunday. Say, for example, if 2-day casual leave is prefixed with Sunday, it stands that you have taken 3-day leave, including the Sunday as prefixation. But if you prefix Sunday and next day, that is Monday, as a holiday, 2-day prefixed with 2-day casual leave, it needs the permission of the college principal. And
if it exceeds 4-day casual leave, including either prefixation or suffixation, you must inform your college principal through academic head, through departmental head, and submit a letter. But in case of urgency, you could submit letter and apply to the principal to approve sympathetically, so that you did not in a position to inform college principal for taking more than 4 days as casual leave. I repeat, you cannot take casual leave more than 4 days at a time at a stretch, either prefixing or suffixing with actual casual day taken. And number 2, special casual leave and on-duty leave. I am discussing initially about the on-duty leave and special casual leave. In most of the cases, most of the administrators, they are mixing special casual leave and on-duty leave during the time of the approving to academic staff, I mean teachers or any academic staffs. What is, special casual leave? Special casual leaves may be taken in some cases. Say, for example, you have received examinership of other universities or other colleges of other universities, not your affiliating universities. You have received invitation from the, college service commissions. You have received from the public service commissions. In that cases, you could apply to the college principals through your head of the department to the principal, so that he or she, college principal, could approve or grant special casual leave on that ground. And you could avail 10-day special casual leave in an academic year, not in the in a calendar year, in an academic year. So means academic year started in the month of July in a calendar year and ends in the month of June in the next calendar year. In a calendar year, you could avail 10-day special casual leave and 30 days on-duty leave in a calendar year, in its calendar year. 30 days. How could you, achieve on-duty leave? If your college assigned a particular duty, say for example, if your college assigned any teacher to go to directorate of the higher education department to pursue for a issue of a college. Your college, say for example, assigned you to perform a particular function of the principals in a directorate or higher education department. In that cases, you could enjoy or on-duty leave. If your principal send you to the affiliating universities, onto the department, registrar department, or other vice chancellor department to serve the purpose of your college. In that cases, any teacher can apply for on-duty leave, and college principal could grant him or her on-duty leave. So, for example, higher education department, Madhya Shikha Porshad, Board of Secondary Education, West Bengal Council of Higher Education, College Service Commission, Public Service Commission, and affiliating university. If affiliating university send an appointment for examining, papers and subscript, send and given an appointment for moderations activities, for submitting evaluated answer sheet
at the Department of the Controller of Examiners at the Kollam University. You definitely can achieve on-duty leave, but in case of on-duty leave, it is mandatory to take permission from the college principal, because what are the reasons? When you are taking leaves, say for example, special casual leave or on-duty leave, why the permission of the college principal is mandatory? Because you cannot deprive your student, because you have allotted class in those days. And definitely, when your principal will give permission to perform any assignment in affiliating university or other organizations, it is the duty of your principal and head of the department to reorient, to organize the routine of the class of that day, because we cannot deprive any students from imparting classes. We cannot any disseminate notice to those students that our involved teacher has went to higher education department and university so that he is not unable to take classes. Please do not do that. And in that cases, particularly in case of on-duty leave, you definitely take permission from the college principal. And I will be ending because Dr. Partha Karmakajiro will be highly elaborating. And particularly for example, for taking family leaves in abroad, particularly in that cases, we are saying maternity leaves and child adoption leave, because everybody knows the days we could achieve maternity leave and any medical terminations of the infants or any miscarriages, child adoption leaves, surrogation leaves. If we plan any surrogation, we could enjoy surrogation leaves. And childcare leaves, it's a very, very fundamental, achievement for the academic staff of our state, because government has sanctioned childcare leave. You could enjoy because you know that 730 days up to two child and up to 18 years. Definitely Dr. Karmakajiro will elaborate, discuss it. I'm not going to actual days you could avail, but just in that cases, I could remind you that when you have planned to take family leaves, joint parental leaves, if the parents both are, employed, parental leaves, any family leaves, then you must apply to the college principals or your employer through head of the department for leaves. What are the reasons? I am repeating that in those periods, the college has the every right to reorient, to resettle the entire routine of the student. Because a few minutes ago, I have cited that you have absolute right to enjoy family leaves, but the institution has absolute right to maintain the academic sanctity, academic discipline. The students have absolute right to claim their academic benefits from the college. We cannot deny it. So that it is the joint responsibility of the teacher, academic staff, of the principal, teachers, head of the department and other administrators to frame a rule so that our teachers, academic staff could enjoy any types of leaves without
denying the fundamental, benefits we want to extend to students, we want to achieve for any college or institutions. For example, study leaves, I'll be ending. For entry-level employee teachers, we could enjoy study leaves for 8 weeks, 2 weeks as per leave rules of the Kolkata University, statutes of the Kolkata University. And in our entire career, we could take 2 years study leave in 2 separate segments, but not more than 12 months at a stretch. But as per government notifications, but as per UGC notifications, any new incumbent teacher could take 5 years during his or her entire service periods, and at a stretch not more than 2 years at a stretch or at a time. And there are some rules you must know that, and after enjoying study leave, you must sign a bond, because institution will have the claim to, because you have the right to serve your parent institution at least 3 years before your retirement. And in case of sabbatical leaves, it is for senior teachers. And if you have a continuous stretch of 7 years, more than 7 years of service, you could enjoy sabbatical leaves. You could take another research-oriented employment, or research, or any sort of academic employment in abroad, in institution. But in case of study leave, but in case of sabbatical leave, the government or UGC has put a rider. What is the rider? The rider is that it must, the knowledge through study leave or sabbatical leave you are going to achieve, it could benefit your institution. It could benefit pedagogy of teaching, so that students could benefit. The pedagogy of the, imparting teaching could benefit your institution, so that your institution could achieve excellence in the higher education arena. I'm not going to discuss in detail, but I'll be finishing that disseminating one of the requests to Madam Principal. You have done a miraculous work by organizing this seminar. Wonderful work by organizing this seminar, but it will be fruitful, it will be significant to organize a workshop in offline mode. That means how an academic staff, how a teacher could apply, could enjoy any sort of leaves by applying leave applications to honorable principals. It needs a sort of workshop. Simultaneously, in case of service book, you must know that in case of government colleges and other government staffs, the service book is entirely e-service book. But right now, for affiliating universities and sponsored colleges, they are trying to cope up, adopt e-governance. But until we achieve e-governance, we must organize a workshop. Simultaneously, I must request our honorable principal to organize a workshop how to write a service book, because service book is the
mirror of the activities, service activities of an academic staff. I mean, including his name, addresses, degrees achieved, and nominees for GPFs, nominees for group insurance, and nominees from other purposes. Your date of joinings, your scales, fixations on the date of joinings, your promotions, your fixations, your entire promotions, your entire leaves, your entire hour leaves, entire study leaves, including sabbatical leaves, study leaves, entire, commuted leaves, half-pay leaves, medical leaves, could be recorded in your service book. And until you could achieve e-governance, e-service book, I request our honorable principals, honorable members of the academic staff of different institutions to make service book in duplicate. You must take one service book of the employees in your custody and maintain that service book, and the same copy, the mirror copy, you could give your incumbent. He will maintain the service books, and during the updating, you could seek that service books, and jointly, simultaneously, the institution has the right to update service book year-wise or every 6 months. With this brief note, I again I feel happy. I must congratulate and I must convey my thanks to College Principal Dr. Mohantoji and organizers and other academic staffs for inviting me and to share my thoughts with you. With this, because I have disseminated a lot of speech, but along with this, I corroborate, not only corroborate, I reinforced this webinar, seminar on, digital platform on leave rules, service book, and other administration-related issues organized by the Chagda College. I wish all the success of this seminar. I wish all the success of our renowned college, Chagda College. Madam, I wish a tremendous success and tremendous success, not only in the academic arena, in the success arena of your students, of your academic staffs, in higher education arena in our global home. Thank you, madam. Please forgive me for long speech. Sorry, I convey, I regret. Thank you very much. Namaskar to you all. Thank you very much. Thank you. ধন্যবাদ প্রফেসর ঠিক আছে স্যার। তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এরপর পরবর্তী বক্তা ডক্টর পার্থ কর্মকার, WBES ডেপুটি সেক্রেটারি একাডেমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ডক্টর পার্থ কর্মকার গণিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। এরপর পিএইচডি সম্পূর্ণ করেন NIT দুর্গাপুর থেকে, AM কলেজ ঝালদা, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ, বেথুন কলেজ ছাড়াও অন্যান্য কলেজে বিভিন্ন সময় অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন বহুদিন। ওনার বহু গবেষণাপত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন সরকারি পদের দায়িত্বও সামলেছেন তিনি বহু বছর। বর্তমানে তিনি ডেপুটি সেক্রেটারি একাডেমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পদে কর্মরত। এখন ডক্টর পার্থ কর্মকারকে অনুরোধ করছি বক্তব্য পরিবেশনের জন্য। এই প্রসঙ্গে স্যারকে আরেকটি অনুরোধ করছি সকলের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি মিশিয়ে বক্তব্য পরিবেশন করার। Namaskar. Good evening to all present here. We have with us Honorable
Pro Vice Chancellor, University of Kalyani, Professor Dr. Gautam Pal, Honorable Principal of Chakdao College, Professor Dr. Shagota Das Mohanto, respected IQAC Coordinator of Chakda College, Dr. Arun Kumar Nandi, and all members of IQAC, as well as organizing committee, and all faculty members of Chakda College. And lastly, all my dear and respected participants who are the principals and faculty members of different colleges of West Bengal. First of all, I convey my sincere thanks and gratitude to the principal and the college authority for inviting me to say something on leave rules for college teachers. যেহেতু বাংলা ইংরেজি মিশিয়ে বলতে বলেছেন, আমি অবশ্যই বাংলা ইংরেজি মিশিয়েই বলবো। আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন এবং অবশ্যই ডক্টর প্রফেসর পাল ডিটেল বলেছেন, অনেক কথা বলেছেন। কিছু কিছু জিনিস একটু চেঞ্জ হয়েছে, আমি একটু বলবো, আপনার সঙ্গে আমি আলোচনা করব। স্যার এটা জানা মানে কি বলবো, এটা স্যারের জানার কথাও না, কারণ ডে বাই ডে অ্যাডমিনিস্ট্রেশন সব চেঞ্জ হচ্ছে, তো রুল চেঞ্জ হচ্ছে। সেই কথা মাথায় রেখে কয়েকটা কথা আমি বলছি, মন দিয়ে শুনবেন। আর স্যার অনেকটাই বলেছেন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন স্যার যে কথাগুলো বললেন সেটা হচ্ছে 2009-এর 2 ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড ছিল সব। ধরুন চাকদা কলেজ কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, মানে অ্যাফিলিয়েটেড কলেজ হচ্ছে চাকদা কলেজ, এবং সেটা অ্যাফিলিয়েটেড টু দ্য ইউনিভার্সিটি অফ কল্যাণী, অর্থাৎ চাকদা কলেজ কল্যাণী ইউনিভার্সিটির স্ট্যাটিউট মেনে চলবে অবশ্যই। কিন্তু 2009 সালের 3 ডিসেম্বর একটা অর্ডার বেরোয়। অর্ডারের নাম্বার হচ্ছে 762। দারুণ অর্ডার করেছে একটা। কি অর্ডার না, এটা হচ্ছে ইউনিফর্ম লিভ রুল। আগে ছিল কি, এর আগে যে কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে, সেই ইউনিভার্সিটির যে স্ট্যাটুট থাকবে সেই স্ট্যাটুটের লিভ রুল গুলো ফলো করতে হবে। কিন্তু 2009 সালে যে অর্ডারটা বেরোলো 3 ডিসেম্বর, যেটা বললাম 762, তাতে গোটা পশ্চিমবঙ্গে যত এড কলেজ আছে বা ধরুন কনসার্ট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ কিন্তু না, প্রফেসর পাল কিন্তু অলরেডি মেনশন করেছেন গভর্নমেন্ট কলেজের কথা, যেহেতু উনি গভর্নমেন্ট কলেজ আগে ছিলেন, সেই জন্য গভর্নমেন্ট কলেজের কথা মেনশন করেছেন, একদম সঠিকভাবে কথাগুলো বলেছেন, সঠিক বলেছেন। এবার সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল WBSR কে ফলো করতে হবে পুরো। কিন্তু এডেড কলেজ এবং কনসার্ট কলেজের জন্য আগে একটা সুনির্দিষ্ট কোনো ফ্রেম ছিল না, তখন ছিল ইউনিভার্সিটি যা বলে দেবে ইউনিভার্সিটি স্ট্যাটুট চলবে। কিন্তু 2009 সালে 3 ডিসেম্বর যখন ইউনিফর্ম লিভ রুল বেরিয়ে গেল, তাতে পরিষ্কার বলা হয়েছে এই রুলের বাইরে আর কেউ কিছু করতে পারবে না, এবং সেখানে পরিষ্কার করে লেখা আছে যে রুলগুলোর কথা, সেগুলো আমি পরপর বলবো। আর তারপরে যে আরেকটা অর্ডার বেরিয়েছে 15ই ফেব্রুয়ারি 2018, 15ই ফেব্রুয়ারি 2018 আর একটা অর্ডার বেরিয়েছে। সেই অর্ডারে কি বলেছে, এবং এই প্রথম যে 2009 অর্ডারে বলা আছে যে ইউনিভার্সিটি গুলো রেসপেক্টিভ ইউনিভার্সিটি তাদের অ্যামেন্ডমেন্টস করে নেবেন স্ট্যাটুট গুলোতে, এটা বলা ছিল 2009-এ। কিন্তু 2018 সালে যে অর্ডারটা বেরিয়েছে, অর্ডার নাম্বার 171 EDNCS ডেটেড 15th February 2018, তাতে পরিষ্কার বলা আছে কোন ইউনিভার্সিটি স্ট্যাটুটে অ্যামেন্ডমেন্ট করলো কি করলো না ডাজ নট ম্যাটার, এখন আর অন্য কোনো রুল চলবে না, একদম ইউনিফর্ম রুল প্রতিটি কলেজকে ওয়েস্ট বেঙ্গলে মানতে হবে। এটা পরিষ্কার ম্যান্ডেটরি অর্ডার কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছে। এটা নতুন একটা অর্ডার, সেই জন্যই আমি একটু বলে দিলাম। এটা স্যারের জানার কথাও না, কারণ স্যার তো মানে একদম ইউনিভার্সিটির পুরো ব্যাপারটা দেখেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটিই চলবে, ইউনিভার্সিটি স্যার যেগুলো বলেছেন। এখন কিন্তু তাহলে আমাদের যে অর্ডারটা বললাম সেই অর্ডার অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে। সেই অর্ডারে কি আছে সেগুলো আমি একে বলার চেষ্টা করছি। আমি রিকোয়েস্ট করছি আমার পাওয়ার পয়েন্টটাকে প্রেজেন্ট করার জন্য। অরিন্দম বাবু রেডি আছেন? হ্যাঁ, নেক্সট স্লাইড, নেক্সট। হ্যাঁ দেখুন, ইউনিফর্ম লিভ রুল ফর হোল টাইম টিচার্স অফ গভর্নমেন্ট এডেড ইনক্লুডিং গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। এই অর্ডারগুলি আমি কিন্তু আমার কথা একটাও বলবো না, মনে রাখবেন, কারণ আমি নিজে আলাদা করে কথা বলতে পারবো, অর্ডারের ভিত্তিতেই কথাগুলো আমি সব বলবো এবং পয়েন্ট ওয়াইজ আমি আলোচনা করবো। এই যে রুলটা, এটা কিন্তু পরিষ্কার বলা আছে যে গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর্ড কলেজের জন্য। তারপর কি, লিভ অফ অ্যাবসেন্স ফ্রম ডিউটি ক্যান নট বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। মনে রাখবেন, কোন লিভকে আমি আমার রাইট বলতে পারবো না।
আমি এবার আপনাদেরকে প্রশ্ন করছি, যারা মানে মাস্টার যারা আছেন, স্যাররা আছেন, তাদের আমি রিকোয়েস্ট করছি আমার সঙ্গে ইন্টারাকশন করবেন, কখনোই ভাববেন না যে আমি বলে যাব আপনি শুনবেন, তাহলে খুব একটু মানে ইন্টারাকশনটা আমি চাইছি। A leave of absence from duty cannot be claimed as a matter of right, অর্থাৎ no leave can be claimed as a matter of right, কোনো লিভকে কিন্তু আমি ম্যাটার অফ রাইট হিসেবে বলতে পারি না। তা লিভটা কি, হোয়াট ইজ লিভ, একটু একজন বলবেন অন্তত, হোয়াট ইজ লিভটা কি, লিভটা কি জিনিস, আমি তো অধিকার না, তো লিভটা কি, এনিওয়ান এনিওয়ান? আমি একটু ইন্টারাকশন চাইছি, ভালো লাগবে অন্তত একজন। তা লিভ, হ্যাঁ বলুন। প্রিভিলেজ পাওনা। গুড গুড, প্রিভিলেজ পাওনা, ভেরি গুড। লিভ হচ্ছে একটা প্রিভিলেজ যেটা একজন পার্মানেন্ট টিচার জয়েন করার পর তিনি পেতে পারেন। এবার আমার লিভ আছে মানেই যে আমাকে পেতে হবে এবং নিতে হবে, এই ব্যাপারটা মাথা থেকে কিন্তু বাদ দিতে হবে। আমরা জয়েন করার পর কি ভাববি, আমার তো লিভ আছে, আমি তো লিভ নেবো, ও তো আমার তো সিএল থেকে নিচ্ছি। মনে রাখবেন সিএল নিতে গেলেও কিন্তু প্রিন্সিপালকে জানিয়ে করতে হবে, যা লিভ সব কিন্তু। আমি বলে যাচ্ছি, পরপর বলে যাচ্ছি, কিছু কিছু কথা আমি বলবো, একটু মানে যেন আঘাত নেবেন না, কারণ আমি যে কথাগুলো বলবো সরকারি অর্ডার গুলোই বলবো। কোনো কোনো ক্ষেত্রে টিচারদের হয়ে বলতে হবে, কোনো কোনো ক্ষেত্রে প্রিন্সিপালদের হয়ে বলতে হবে, যখন এটা অর্ডারে যেটা আছে কেউ কিছু কিন্তু মাইন্ড করবেন না, এটা কিন্তু আপনাদেরই সুবিধা হবে অর্ডারটা জানা রাখবে। এবার তাহলে কি আছে দেখুন, লিভ ক্যান এন্ড মে অন অ্যাপ্লিকেশন বাই টিচার, যদি লিভ নিতে হয় তাহলে কি করতে হবে, আমাকে প্রিন্সিপালকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, মনে রাখবেন। এবং প্রিন্সিপালকে অ্যাপ্লাই করলেন, এবার অ্যাপ্লাই করে যদি প্রিন্সিপাল যদি মনে করেন না সেদিন ছাড়া যাবে না, আমি কিন্তু জোর করে আমার ছুটি আছে আমি নেবই, আপনি বলতে পারবেন না, এটা মনে রাখবেন। একমাত্র ম্যাটারনিটি লিভ, সেটা যেটা বলেছেন স্যার, ম্যাটারনিটি লিভ ইজ রাইট, ম্যাটারনিটি লিভ ইজ রাইট। আজকে জয়েন করে আমি কাল থেকে ম্যাটারনিটি লিভ পেতে পারি। একজন অধ্যাপিকা আজকে ধরুন জয়েন করলেন, কাল থেকে উনি ডাক্তার সার্টিফিকেট দিয়ে কাল থেকে ম্যাটারনিটি লিভে গেলেন, সি ইজ এন্টাইটেলড টু গেট ইট, কিন্তু অন্য কোনো লিভ কিন্তু উনি পাবেন না, এক্সেপশন মানে খুব এমার্জেন্সি কেস যদি প্রিন্সিপাল মনে না করেন। এবং নো টিচার হু ইজ আন্ডার সাসপেনশন শ্যাল বি গ্রান্টেড এনি লিভ, যখন কোন টিচার সাসপেনশন থাকবে তিনি কোনো লিভ পাবেন না। নেক্সট পয়েন্ট, অনেক পয়েন্ট আছে, আমি জানি না কতটা বলতে পারবো। মনে রাখবেন, অ্যাবসেন্স উইদাউট লিভ শ্যাল রেন্ডার এ টিচার অর প্রিন্সিপাল সাবজেক্ট টু দা, বুঝতেই পারছেন, যদি আমি অ্যাপ্লিকেশন না করলাম না, লিভ নিলাম না, অ্যাবসেন্ট হয়ে থাকলাম, দ্যাট উইল রেন্ডার disciplinary action as provided in the statute act regulations of the concerned universities। এই জায়গাটা কিন্তু ইউনিভার্সিটির যে রুল স্ট্যাটিউট বা অ্যাক্ট বা রেগুলেশনস যা আছে সেই অনুযায়ী কিন্তু সেই টিচার যিনি না বলে ছুটি থাকবেন তার এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস এর জন্য উনি মানে অথরিটি সেটাকে ভাবতে পারবেন। an application of leave for extension of leave, ধরুন এক্সটেনশন মানে কি, ধরুন আমি লিভ নিলাম 5 দিন, 5 দিন নেওয়ার পর মনে হচ্ছে যে আমার আরো লিভ এক্সটেনশন করতে হবে, আমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আমি বললাম না আমি এলাম এসে আমি দিলাম, এটা করলে কিন্তু হবে না। মনে রাখবেন, যদি কোনো লিভ নিতে হয় বা এক্সটেনশন করতে হয়, টিচার বা নন টিচিং স্টাফ হলে সেই লিভটাকে অ্যাপ্লাই করতে হবে কাকে, প্রিন্সিপালের কাছে। এবং প্রিন্সিপাল যদি লিভ নেন, এটাও মনে রাখবেন, এবার প্রিন্সিপালকে যদি লিভ নিতে হয় সেটা কিন্তু প্রেসিডেন্টকে তাকে জানাতে হবে। যদি চিঠি দিয়ে জানাতে নাও পারেন, সঙ্গে সঙ্গে একটা ফোনে জানানো যে আমি স্যার আমি লিভ নিচ্ছি, এই কারণে লিভ নিচ্ছি, আমি পরে অ্যাপ্লিকেশন করে নেবো, এবং অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনটা পরে ওই লিভটা পরে কিন্তু গ্রান্ট করে দিতে হবে। তাহলে কোনো টিচার বা নন টিচিং স্টাফ, এমনকি লাইব্রেরিয়ান মনে রাখবেন টিচিং স্টাফ, কিন্তু কলেজে লাইব্রেরিয়ান যারা আছেন তার টিচিং স্টাফ, সেই জন্য কিন্তু মনে রাখবেন তারা তাদের ক্যাশ এবং তাদের লিভ রুল সেম, ইউনিফর্ম লিভ রুল, এর বাইরে কোনো রুল থাকবে না কিন্তু, যারা ওয়েস্ট বেঙ্গলে কলেজে আসেন, এটা মনে রাখবেন। আর প্রিন্সিপালের ক্ষেত্রে সেটা কিন্তু তার পেশেন্টকে চিঠি করতে, পেশেন্ট যদি না থাকে, ধরুন কোনো কলেজে পেশেন্টই নাই, অ্যাডমিনিস্ট্রেটর আছে, তাই অ্যাডমিনিস্ট্রেটর সেই কাজটা কিন্তু করবেন। 5 নাম্বার পয়েন্ট হয়ে গেল। নেক্সট চলুন আমি মেন পয়েন্ট গুলো বলছি। আপনারা তো পাওয়ার পয়েন্ট অবশ্যই, আপনার একজন ইউটিউবে আমাকে প্রশ্ন করেছেন, স্যার পাওয়ার পয়েন্টটা কি পেতে পারি, ইউটিউব বলছি আপনার এখানে, পাওয়ার পয়েন্টটা কি পেতে পারি, অবশ্যই পাওয়ার পয়েন্ট আপনারা পাবেন, চিন্তার এখন মন দিয়ে শুনুন, পরপর শুনুন, তারপর আমরা পাওয়ার পয়েন্টের কথা পরে চিন্তা করবেন। 6 নম্বরে কি বলা আছে, লিভ অর্ডিনারি শ্যাল কমেন্স অন দ্য ডেট উইথ এফেক্ট ফ্রম হুইচ ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাভেল, যেদিন থেকে লিভ নিচ্ছেন, যেদিন থেকে আসছেন না সেদিন থেকে লিভ স্টার্ট হচ্ছে, আর যেদিন আপনি জয়েন করছেন তার আগের দিন পর্যন্ত হচ্ছে, ঠিক আছে। এইবার তার আগে বা পরে যদি সানডে থাকে বা হলিডে থাকে, সেটা কিন্তু
প্রিফিক্স বা সাফিক্স করা যাবে, কিন্তু 3 দিনের বেশি করা যাবে না, পরিষ্কার কিন্তু সেটা লেখা আছে। 7 নাম্বার, নো টিচার অন লিভ শ্যাল রিটার্ন টু ডিউটি বিফোর দ্য এক্সপায়ারি অফ লিভ গ্রান্টেড টু হিম অর হার। অর্থাৎ ধরুন একজন কেউ আপনারা অ্যাপ্লিকেশন করলেন যে 15 দিনের জন্য ছুটি নিতে চাইছেন, আর লিভ নিতে চাইছেন, আপনার জমেছে নিতে চাইছেন বা হাফ পে নিতে চাইছেন, ওই লিভগুলো পরে আমি সব বলছি। সেক্ষেত্রে এবার ধরুন কি হলো, আমি লিভের দরকার হলো না, আপনাকে 7 দিন পরেই মনে হলো না আমি জয়েন করবো, আপনি 7 দিন পরই চলে এসে অফিসে জয়েন করতে পারেন না। যেহেতু আপনি লিভ অ্যাপ্লিকেশন দিয়েছেন 15 দিনের জন্য, আপনাকে আসতে হবে অফিসে, এসে চিঠি করতে হবে প্রিন্সিপালকে যে স্যার ম্যাডাম আমি বা স্যার বা ম্যাডাম আমি ছুটি চেয়েছিলাম, কিন্তু আমি এতদিন ছুটি দরকার নেই, আমি চলে এসেছি, আমি 7 দিন আমি 8 দিনের দিন জয়েন করছি, এই দিন পর্যন্ত ছুটি আমার মঞ্জুর করুন, আমাকে জয়েন করতে অ্যালাউ করুন। তিনি জয়েন করতে অ্যালাউ করবেন, তারপর আমি জয়েন করতে পারবেন। এইগুলো কিন্তু নিয়মের কথা, আমরা কিন্তু নিয়মগুলো করি না। এটা ভাবি যে ও আমার ছুটি আছে নিয়ে নিচ্ছি, লিখে নিচ্ছি, নিজে নিজেই আমরা খাতায় লিখে দিই, সিএল নিলাম, এমএল নিলাম, এগুলো কিন্তু সব কিন্তু মনে রাখতে হবে, একটা রিটেন ডকুমেন্ট করে রাখতে হবে। 8 নম্বরে কি বলেছে, ইফ এ টিচার অফ এ কলেজ ইজ অ্যাবসেন্ট ফ্রম ডিউটি অন অল ওয়ার্কিং ডেজ, মন দিয়ে শুনুন, অন অল ডেজ অফ এ উইক, প্রতিদিন ইন উইক on which she or he has been assigned duties, whether such days are consecutive or not, she or he will be deemed to be shall be absent from duty for the whole week। মানে অর্থাৎ এক সপ্তাহের 2 দিন বা 3 দিন কোনো ডিউটি দিয়েছিল, উনি কোনোদিন এলেন না, তাই কিন্তু একদম টোটালটাই কিন্তু মানে কাজ থাকা সত্ত্বেও টোটালটাই কিন্তু ওনার কিন্তু মানে অ্যাবসেন্ট হয়ে যাবে। নেক্সট, নো লিভস হ্যাড বি ক্রেডিটেড ইন দ্য লিভ অ্যাকাউন্ট অফ এ টিচার আফটার হি or she retires on superannuation or retires voluntarily or resigns। বুঝতেই পারছেন কোথা থেকে, অর্থাৎ রিটায়ারমেন্টে পরে বা রিজাইন করলে তারপরে কোনো লিভ জন্মে না। নেক্সট, the principal if the teacher of a college has been granted leave to which holidays have been suffixed or prefixed, and such the principal teacher absents himself herself from duty beyond the expiration of such holidays shall be treated as absent from duty without leave, and he or she shall not be entitled to his or her salary or allowances for such period unless or until the GB directs otherwise। Next, if the teacher of a college has been granted leave to which holidays have been suffixed or prefixed, and such that the teacher or the principal absents himself from duty beyond the expiry holidays, এটা একই আছে, সেম আছে, এটা আমি আর বলছি না। পরেরটা চলে আসুন, নেক্সট 12 নম্বরে চলে আসুন। আমাদের কি কি লিভ আছে, কি কি লিভ আমরা পেতে পারি, কি কি লিভ পেতে পারি, আবার করে বলছি কি কি লিভ পেতে পারি। দেখো লিভগুলোর নাম লেখা আছে, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, অন ডিউটি অ্যাবসেন্স, স্টাডি লিভ, স্পেশাল স্টাডি লিভ, ম্যাটারনিটি লিভ, কোয়ারেন্টাইন লিভ, মেডিকেল লিভ অর হাফ পে লিভ। মেডিকেল লিভ, হাফ পে লিভ কিন্তু আমি বলছি একসঙ্গে বলবো। কমিটেড লিভ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, কম্পেনসেটরি লিভ, লিভ নট ডিউ, স্পেশাল ডিসেবিলিটি লিভ। এই 13টা লিভের কথা কিন্তু মেনশন করা আছে কোথায়, 762 ইন্ডিয়ান সিএসএ ইউনিফর্ম লিভ রয়ে গেছে। এরপরেও কিছু লিভ হয়েছে, লিভ রুট এসছে কি বলুন, এরপরে এসছে বলুন সিসিএল এসছে একটা, আরেকটা কি এসছে বলুন তো, আরেকটা লিভ আছে যেটা আমরা পুরুষদের জন্য বলি, লিভটার নাম কি, 1 মাস অন্তত একজন বলুন। সিসিএলটা হচ্ছে ফর ফিমেল টিচার্স, আর একটা যেটা আছে ওইটা যারা পুরুষ টিচাররা পায় 1 মাসের জন্য, সেই লিভটার নাম কি অন্তত একজন বলুন। হ্যাঁ, প্যাটার্নিটি লিভ। প্যাটার্নিটি লিভ। এবার শুনুন, এটাই বলছি আমি, মনে রাখবেন প্যাটার্নিটি লিভ না, এটা আমরা অনেকে বলি কিন্তু প্যাটার্নিটি লিভ এর ফুল নেমটা হচ্ছে, এর ফুল না অভিষেক অর্পিতা দাস লিখেছেন প্যাটার্নিটি লিভ না, শুনুন এই লিভটার নাম হচ্ছে প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ। লিভটার নাম কিন্তু এইটা, মুখে বলি প্যাটার্নিটি লিভ, কিন্তু লিভটার নাম, আসল নাম প্যাটার্নিটি কাম সিসিএল চাইল্ড কেয়ার লিভ। ঠিক আছে, ওইগুলো আমি সব ডিটেল আলোচনা করবো। এগুলো স্যার মোটামুটি অলরেডি সব আলোচনা করেছেন, আমার কিছু কিছু জায়গায় কয়েকটা পয়েন্ট বলার দরকার আছে। প্রথমে ক্যাজুয়াল লিভ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। না প্রথম হ্যাঁ ঠিক আছে ওকে চলে সরি দেন। হ্যাঁ, ক্যাজুয়াল লিভ ব্যাপারটা আমি বলি, একটু কথা বলি। ক্যাজুয়াল লিভ দেখুন, একটা কথা, ক্যাজুয়াল লিভ আমাদের সঙ্গে সরকারি কর্মীদের একটা পার্থক্য আছে। ক্যাজুয়াল লিভ আমাদের 14টা পাওয়া যায়, আমরা জানি বছরে 14টা আমরা পেতে পারি, এটা কিন্তু ক্যালেন্ডার ইয়ার। কিন্তু মনে রাখবেন আমাদের সার্ভিসে কতগুলো ইয়ার আছে, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, মানে ক্যালেন্ডার ইয়ার মানে বুঝতেই পারছেন জানুয়ারি টু ডিসেম্বর। সার্ভিস ইয়ার বলে আছে, সার্ভিস ইয়ারটা কি, যেদিন জয়েন করলেন সেই দিন থেকে পরের বছরে তার আগের দিন পর্যন্ত, দ্যাট ইজ কল্ড সার্ভিস ইয়ার। আর একটা কি আছে বলুন, ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার এটা জানেন আমরা কি, যার ফলে একাডেমিক ইয়ার, নানা রকম ইয়ার আছে, তো এগুলো নিয়ে ডিটেল যাচ্ছে না, ওগুলো আলাদা ডিসকাশন আছে, ওগুলো নিয়ে আলাদা বলা যায়,
ওগুলো আমি যাচ্ছি না। মনে রাখবেন একটা ক্যালেন্ডার ইয়ারে কিন্তু 14 দিনের বেশি আমরা আমরা পাই না, বরং 14 দিনের বেশি আমরা কিন্তু পেতে পারবো না। এবং সিএল কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না, অর্থাৎ একটা বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমি সিএল নিয়ে বলে নিই, তখন আপনাদের যাবতীয় প্রশ্ন সিএল থেকে আমাকে করবেন, যা যা প্রশ্ন আছে। এবং আরেকটা যে মনে রাখবেন, সিএল নিতে গেলে আপনি যদি সোমবারে ধরুন লাস্ট সিএল নেন, পরিষ্কার লেখা ধরুন সোমবারে, ধরুন সোমবারে আপনি অফিস এসেছেন, ধরুন সোমবারে আপনি করে যাবেন, তারপরে কিন্তু আপনাকে ধরুন ছুটি আছে 2-1টা, শনি রবিবার আছে, আপনাকে কিন্তু মনে রাখতে হবে পরের সপ্তাহে সোমবার জয়েন করতেই হবে। অর্থাৎ একটা সপ্তাহে যেদিনে আপনি লাস্ট অফিসে গেলেন তার পরের সপ্তাহে সেদিন জয়েন করতে হবে। মানে কি 7 দিন অ্যাটেস্টেন্সের বেশি এক্সেপ্ট করলে হবে না, তখন হতে পারে সেক্ষেত্রে সিএল পাওয়া যাবে না। আপনারা জানেন 4টে বেশি সিএল সাধারণত পাওয়া যায় না, ঠিক আছে, পরিষ্কার লেখা আছে একসঙ্গে। কিন্তু মনে রাখবেন 7 দিন ক্রস করলে হবে না। অর্থাৎ বুধবারে যদি কোনো স্টাফ আসেন কলেজে, তাকে পরের সপ্তাহে বুধবার আসতেই হবে। বুধবার না আসে যদি বৃহস্পতিবার আসেন, তখন 3টে ছুটি ছিল, একটা ছুটি নিয়ে হয়ে যাচ্ছিল, তা কিন্তু সব করে তখন মেডিকেল বা অন্য কোনো হাফ পে বা অন্য কোনো লিভ তাকে নিতে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। এইবার আর একটা কথা মনে রাখবেন যে আমরা সিএলটাকে টিচার অন ক্যাজুয়াল লিভ ক্যান নট বি ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট ফ্রম ডিউটি, এটাকে অ্যাবসেন্ট ফ্রম ডিউটি কিন্তু বলা যায় না। আর সিএল সম্পর্কে যে কথাটা বলা না, তুলে এখন সরিয়েন না, সিএল সম্পর্কে আর কয়েকটা আমি কথা বলবো, তারপরে আপনারা প্রশ্ন করবেন। যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন সিএল সম্পর্কে। মনে রাখবেন সরকারিতে হাফ ডে সিএল আছে, হাফ ডে সিএল। হাফ ডে সিএল এর কনসেপ্টটা কি? মানে সকালে গেলাম 1:35 চলে গেলাম, মানে অর্থাৎ সেকেন্ড হাফটা হাফ সিএল নিলাম। অথবা ধরুন আমি সকালে থেকে 1:35 পর্যন্ত হাফ ডে সিএল নিলাম, আমি 1:35 অফিসে এলাম, তাহলে ওটা হচ্ছে হাফ ডে সিএল। মর্নিং বা আফটারনুনে আমরা কিন্তু নিতে পারি, সরকারি ক্ষেত্রে নিতে পারি, কিন্তু এটা কিন্তু সরকারি কর্মী এবং সরকারি কলেজ যায় তারা পারবেন, কিন্তু হাফ ডে সিএল কিন্তু নাই। অনেকে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, আমি জানি হাফ ডে সিএল কি আমরা পাবো কি পাবো না, উত্তরটা কিন্তু আমরা কিন্তু পাবো না, ঠিক আছে। বেশ, এবার আপনারা বলুন এখান থেকে যদি আর কোনো প্রশ্ন থাকে সিএল সম্পর্কিত আপনারা প্রশ্ন করুন। আর যে কথাটা বলার, দেখুন সিএল নিয়ে কি ভাই বলুন তো, আমরা সাধারণত কি হয়, সাধারণত ধরুন এই ঘুম থেকে উঠলাম, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, আজ যাবো না, কাউকে আমি বললামও না, ব্যাস পরের দিনে গিয়ে সিএল নিলাম। জানেন তো এটা কিন্তু করা উচিত না। যদি ছুটি নিতে হয় আপনাকে অন্তত একটা ইন্টিমেশন দেন। এখন তো ইন্টিমেশন দেওয়ার অনেক সিস্টেম হয়ে গেছে, এসএমএস হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা ধরুন মানে মেল হোক, যেভাবে হোক কিন্তু আপনি ইন্টিমেশন দেবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ কি অফিস চালাতে সুবিধা হবে, কারণ প্রিন্সিপালকে অফিস চালাতে হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ক্লাস ম্যানেজ করতে হয়, কাজে আপনি যদি না যান সেটা কিন্তু অবশ্যই কিন্তু আগে থেকে জানাবেন। আর আপনার ধরুন যার কথা, আপনার কোনো অ্যাসাইন ডিউটি ছিল, আপনি গেলেন না, আমি সিএল নিয়ে নিলাম, সিএল আছে, এটা কিন্তু আপনি মনে রাখবেন, এটা প্রিন্সিপাল কিন্তু ইচ্ছা করলে আপনাকে সিএল নাও দিতে পারেন, অর্থাৎ সেটা কিন্তু অ্যাবসেন্স হয়ে যাচ্ছে, অ্যাবসেন্স উইদাউট লিভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ইট মে লিড টু ডিসিপ্লিনারি অ্যাকশন অ্যাজ পার স্ট্যাটিউট অফ দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ মনে রাখবেন আমার ছুটি আছে, কাজ দিয়েছে, আমি গেলাম না, আমি সিএল নিয়ে নিলাম, সিএল যদি স্যাংশন না হয় তাহলে কিন্তু আনঅথরাইজড অ্যাবসেন্স হয়ে গেলে কিন্তু তার আমরা কিন্তু প্রবলেম হতে পারে। বেশ, আর সিএল সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন আছে, কিছু বলবেন আমাকে, বলুন, যাই পরের জায়গায় যাই। স্যার হুম, স্যার আমি লাভলি বলছি। হ্যাঁ লাভলি, বলছি যে বলুন বলুন। হ্যাঁ বলছি যে যদি মানডে গেলাম কলেজে, তারপর 4 দিন আমি অ্যাটাস্ট্রেচ সিএল নিলাম, তাহলে বেশ, ফ্রাইডে অবধি নিলাম, বেশ, নিয়ে স্যাটারডেতে যদি কোনো হলিডে থাকে তাহলে আমি সেই মানডে জয়েন করব, মানে আমি কিন্তু 4 দিনই দেখাতে পারবো। একদিন 4 দিনই গুড। সেক্ষেত্রে ওই শনি রবি যে সাবজেক্ট ছুটিতে এগুলো ধরা হবে না, যদি 7 দিনের মধ্যে আপনি জয়েন করেন। আমি বলতে পারলাম ইউ হ্যাভ টু জয়েন উইদিন, মানে 7 দিনের পরের দিন, মানে নট এক্সিড 7 days এট এ টাইম। অর্থাৎ সোমবারের পর আপনি ধরুন ছুটি আছে, 2টো ছুটি নিলেন বা 3টে বা 4টে ছুটি নিলেন, বাদ বাকি ছুটি আছে, রবিবার আছে, তখন কিন্তু 4টে দিনে সিএল ধরা হবে, কিন্তু যে 4 দিন আমি খোলা ছিল আমি জাননি, যদি অফিস কিন্তু পারমিশন দেয়, এটা মনে রাখবেন। কিন্তু আমি গেলাম না মানে ছুটি নিয়ে নিলাম, এটা কিন্তু ভাবলে হবে না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু একটা পারমিশন দরকার। যদি আপনি ধরুন এমন হলো আপনি জানাতে পারলেন না, ফর এনি কাইন্ড অফ লিভ প্রায়র ইন্টিমেশন ইজ রিকোয়ার্ড, বা এমন ঘটনা ঘটলো ধরুন রিকোয়ার্ড, কিন্তু আপনি জানাতে পারেননি, চলে এসেছেন বাড়ি, কালকে আপনাকে হঠাৎ একটা কাজে অন্য জায়গায় যেতে হবে, আপনাকে কিন্তু নিয়ম অনুযায়ী একটা ইন্টিমেশন দেওয়া দরকার, অফিসিয়ালি একটা মেলে চিঠি করে দেন, বলে দেন যে এই কারণে যেতে পারছি না, তাহলে কিন্তু রিলেশনটা খুব ভালো থাকবে এবং অফিস চালাতেও সুবিধা হবে। এবং দেখবেন কিছু মনে করেন না, এটা আপনাদের গায়ে লাগতে পারে, বাস্তব কথাটা আমি কিন্তু বলবো, আমরা সিএল বেশিরভাগ ক্ষেত্রে সবাই নিই না, কিন্তু কেউ কেউ সিএল নিই কোন দিন বলুন তো, যেদিন আমার সপ্তাহে সব থেকে বেশি ক্লাস, দেখবেন বুধবার বৃহস্পতিবার ধরুন বেশি ক্লাস আছে,
সেদিন আমি কিন্তু যাই না সাধারণভাবে। দেখবেন শনিবারটা কেউ কিন্তু সিএল নিতে চাই না, শনিবার তিনি কিন্তু যাবেন, কারণ শনিবারে জানেন যে শনিবারে আমি একটাই কথা বলবো, দেখুন মনে রাখুন যে আপনার স্কুলের আপনার কলেজের যারা স্টুডেন্টস তারা আপনার সন্তান, আপনার ভাই বোন, এটা ভাবুন। দেখুন যারা ইয়াং আছেন তারা ভাই বোন ভাবুন, যারা সিনিয়র তারা ভাবুন সন্তান। দেখবেন অনেক জায়গাটা মিট হয়ে যাবে, অনেক জায়গায় মিট হয়ে যাবে। এটা জোর করার জায়গা না। লিভ আছে আমি নেবো, এতগুলো লিভ। আমাকে অবাক হয়ে যাবে, আমার কাছে বহু ম্যাডাম আসেন, এসে বলেন স্যার 500টা সিসিএল নিয়েছি স্যার, 230টা সিসিএল পচে গেল, আমার নষ্ট হয়ে গেল। বুঝুন, আমি তাকে আমি বোঝালাম, বসিয়ে বোঝালাম, দেখুন সিসিএল মানে এই না যে আপনার 730 দিন ম্যাক্সিমাম পেতে পারেন মানে নিতে হবে। সিসিএল মানে দরকারে নেবেন, দরকার না হলে নেবেন কেন, আমি তাকে বুঝিয়ে পাচ্ছি না। আমাদের মাথায় ঢুকে গেছে এই লিভ আছে মানে আমি লিভ পাবো, আমাকে নিতে হবে, না নিলে বোধ হয় আমার কিছু ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল। এটা কিন্তু একদম ভাববেন না। ছুটি দরকারে ছুটি, প্রচুর রকমের ছুটি আছে, আমি পরপর সব বলে যাবো আপনাদেরকে। আর সিএল সম্পর্কে খুব ভালো প্রশ্ন করেছিলেন লাভলি, লাভলি ম্যাডাম। আর কি কোনো প্রশ্ন করবেন সিএল নিয়ে? স্যার আমি অর্পিতা আমি বলছি। বলুন। হ্যালো স্যার, আমি অর্পিতা দাস বলছি। হ্যাঁ বলুন, বলুন। একটা প্রশ্ন আপনি যেটা বললেন যে ওই হ্যাঁ। সোমবার টু সোমবারের ব্যাপারটা, ধরুন হ্যাঁ। আমি সোমবার গেলাম, দিয়ে আমি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সিএল নিলাম, শনি রবি বাই চান্স কোনো বন্ধ আছে, আবার সেটা সোমবারও হয়তো কোনো কারণে বন্ধ আছে, আমাকে মঙ্গলবার জয়েন করতে হবে। হবে না, তাহলে আপনার কিন্তু অন্য লিভ চলে যাবে। 7 দিনের বেশি কোনোদিন করা যাবে না, বাই নো মিনস ইট ইজ পসিবল। ওকে, মানে ভালো ছুটিটা প্রশ্ন। যদি ক্যালেন্ডারেও থাকে তাহলেও সেক্ষেত্রে তাহলেও হবে না। নো 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 নো, এটা আমরা মাথা থেকে সিএলটা নেবেন, এটা নিয়মের কথা বলছি, আমি কিন্তু সব না, নিয়মের কথা বলছি। এখানটাই কনফিউজ ছিলাম যে হতেও পারে যে মানডেতেও কিছু অকেশন না আছে, সেটার না জন্য সিএলটা দিয়ে না দেবো। না না না, ভেরি গুড কোশ্চেন। আমি বলছি, আপনারা প্রশ্ন করবেন, তাহলে অনেক কিছু জানতে পেরে যাবেন, আমাদের বক্তব্যগুলো মিট হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন করেছেন, আমি খুব খুশি যে আর কিছু সিএল নিয়ে প্রশ্ন নাই, আশা করি। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর বিশ্বজিৎ পোদ্দার, আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজ থেকে বলছি। নমস্কার স্যার। বলুন। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। ওই আমার একটা জিজ্ঞাসা, ওই আমাদের গভর্নমেন্ট এডেড কলেজের যে এনটিএস রা, ওনারা কি সরকারি কর্মী এবং ওনারা কি সেক্ষেত্রে হাফ ডে সিএলটা পেতে পারেন? না, সরকারি এবার শুনুন, গুড, খুব ভালো প্রশ্ন বলেছেন, খুব ভালো প্রশ্ন বলেছেন। দেখুন আপনাদের কলেজ হচ্ছে গভর্নমেন্ট এডেড বা স্পন্সর্ড কলেজ, ঠিক আছে? এটা সরকারি কলেজ না। একটা কলেজ সরকারি কি করে বুঝবেন, একটা অফিস সরকারি কি করে বুঝবেন? দুটো জিনিস দেখবেন, সেই অফিসে অশোক স্তম্ভ থাকবে, অন্য কোনো লোগো থাকবে না, অন্য কোনো লোগো ইউজ করতে পারবে না। আর 2 নম্বর কি, তার চাকরিটা হবে পিএসসি থেকে, পাবলিক সার্ভিস কমিশন থেকে। পাবলিক সার্ভিস কমিশন উইল বি দ্য রেকমেন্ডিং অথরিটি, ঠিক আছে? আর ডিপার্টমেন্ট হবে অ্যাপয়েন্টিং অথরিটি। সেক্ষেত্রে হচ্ছে সেটা সরকারি কলেজ বা সরকারি অফিস বা সরকারি আপনার একটা ইনস্টিটিউশন, ঠিক আছে, স্কুল। আর আদার দ্যান দিস কিন্তু ওরা হাফ ডে সিএল পাবে না। আর একটা জিজ্ঞাসা, শনিবারের দিনটা আমাদের গভর্নমেন্ট এডেড কলেজে কি হাফ ডে হিসাবে ট্রিট হওয়া উচিত, বা আমাদের এরকম কোনো কিছু আছে নিয়ম যে আমাদের শনিবারের দিনটা হাফ ডে হবে? হ্যাঁ ওরকমই তো, শনিবার তো আমাদের হাফ ডে, যেহেতু সরকারি কর্মীদের দেখুন 5 দিনে উইক, দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু 5 দিন না। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি, কিছু মনে করেন না, আবার কিন্তু আপনাদের গায়ে লাগতে পারে, আমি কথাটা বলছি, বাস্তব কথা বলছি কিছু। আমি একজনই বেসিক্যালি তো একজন, মানে আপনাদের মতোই একজন, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আপনাদের মতোই আমি কলেজের অ্যাকচুয়াল, আমি কলেজের টিচার। এখন আমাকে ডেপুটেশনে আমাকে বোর্ডে পাঠিয়েছে অ্যাজ ডেপুটেশন একাডেমি, কিন্তু আমি তো আপনার সঙ্গে, আমি রুলের কথাই কিন্তু বলবো। কি বললেন বলুন, কথাটা বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে পি ডে, প্রেপ ডে। এই প্রেপ ডে নিয়ে নানান কথা, প্রেপ ডে নিলাম আমি ইচ্ছা মতো নিলাম, কোন সপ্তাহে সোমবার নিলাম, কোন সপ্তাহে বুধবার নিলাম। প্রেপ ডে কিন্তু যদি প্রিন্সিপাল মনে করেন, প্রেপ ডে হচ্ছে আপনি পড়াশোনা করার জন্য। আপনি যে ধরুন একটা সপ্তাহে পড়াতে গেলে ছাত্রদের পড়াশোনা করতে হচ্ছে, বা ধরুন কোনো ল্যাবে যেতে হচ্ছে, আপনার পিএইচডি কাজ, ধরুন আমি কি বলবো, ন্যাশনাল লাইব্রেরিতে গেলেন, আইএসআই লাইব্রেরিতে গিয়েছেন, যদি কি কাজ করেছেন তার স্টেটমেন্ট কিন্তু প্রিন্সিপাল আপনাকে নিতে পারেন, এটা মনে রাখবেন। কিন্তু আমার প্রেপ ডে বা যেটাকে আমরা অফ ডে বলি, অফ ডে বলতে কিছু হয় না, প্রেপ ডে, প্রিপারেটরি ডে বলে এটাকে কিন্তু কখনই যদি প্রিন্সিপাল মনে করেন যে ডাইরেকশন, মানে আপনাকে বলেন যে আপনি কি করেছেন কিনা আপনি আমাকে রিটেন জানান, সেই দিন আপনাকে কিন্তু জানাতে বাধ্য। এটা কিন্তু বলতে পারবেন না যে অর্ডার দেখান আপনি যে আপনি যেমন তাই করবেন, করতে পারবেন না কিন্তু, ঠিক আছে? যার ফলে কিন্তু খুব ভালো প্রশ্ন করেছেন, এটা কিন্তু 6 ডে উইক, একদিন আমরা পড়াশোনা করার জন্য ওটা আমাদের করেন আপনারা। কিন্তু মনে রাখবেন, যদি দরকার হয়, যদি কলেজ অথরিটি ডাইরেক্ট করে আপনাকে আসতে হবে, আপনার সেদিন কোনো একটা মিটিং পড়ে গেছে, আপনাকে তো কোনো পিডে বললে হবে না, কিন্তু তখন কিন্তু আপনাকে আসতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? কি ভালো লাগছে তো? সব বক্তব্য ঠিক আছে তো? শুনতে পাচ্ছেন সব ঠিকঠাক?
বেশ, স্যার শোনা যাচ্ছে। সিএল নিয়ে হ্যাঁ একদম ঠিকঠাক সব শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। বলছি একদম ঠিকঠাক সব শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। বাস্তবটা বাস্তবই স্যার। হ্যাঁ বাস্তবটা বাস্তব, হ্যাঁ আমি বাস্তব দিয়েই বলবো কিন্তু কথাগুলো। বেশ, সিএল হয়ে গেল। সিএল এর পর আমি সিএল এর পরে আর একটা কথা বলে দিই সিএল এর ব্যাপারে। আনলিভটা পরে বলছি, আনলিভটা শুনুন, আনলিভটা পরে। আনলিভটা কি জান? আনলিভ, আনলিভ চলুন, আনলিভ সিতে আসুন, সিতে এবিসি, সিতে, হ্যাঁ আনলিভ পরে বলবো আমি। সি, অন ডিউটি অ্যাবসেন্স। অলরেডি আমাদের প্রভিসি স্যার বলেছেন, ডিটেল বলে দিয়েছেন, ঠিক আছে। এখানে কিন্তু স্পেশাল ক্যাজুয়াল লিভ আর নাই। আগে ছিল স্যার যেটা বলছেন, বা ইউনিভার্সিটি টিচারদের থাকতে পারে, কিন্তু এখন আর কিন্তু টিচারদের গভর্নমেন্ট মানে এডেড কলেজের, কনসার্ট কলেজের ক্ষেত্রে সবটাই কিন্তু অন ডিউটি অ্যাবসেন্স। অন ডিউটি অ্যাবসেন্স স্কুলের ক্ষেত্রে আছে কিন্তু স্পেশাল ক্যাজুয়াল লিভ, স্কুল টিচারদের ক্ষেত্রে আছে অন ডিউটি অ্যাবসেন্স। মানে অর্থাৎ ধরুন আপনাকে ধরুন আপনি কলেজ সার্ভিস কমিশনের কোনো মানে কোনো কাজে, কোনো ইন্টারভিউ আপনাকে, আপনি রিসোর্স পার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন, বা ধরুন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে আপনাকে ধরুন কোনো ডাব্লিউবিসিএস এর এক্সামিনার হিসেবে আপনাকে নিয়োগ করেছেন, কথা বলতে বলছি। বা ধরুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপনার যে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ আপনাকে এক্সপার্ট হিসেবে নিয়োগ করেছেন সেক্ষেত্রে, বা ধরুন এনসিসির কোনো কাজে যিনি আছেন আপনার অফিসার, আমি জানি চাকদাতে খুব এনসিসি ভালো আছে, সত্যি করেই চাকদাতে খুব এনসিসি ভালো আছে, এনএসএস খুব ভালো কাজ হয়, আমি নিজে দেখে এসেছি আমি। এই অর্থাৎ এইসব কাজে যদি কোনো টিচারদের যেতে হয় কোনো জায়গাতে, তারা কিন্তু সেটা অন ডিউটি অ্যাবসেন্স পাবেন। সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে আমাকে পিএসসি ডেকেছে, সিএসসি ডেকেছে, ও প্রিন্সিপালকে জানিয়ে কি হবে, আমি চলে গেলাম, এসে আমি বলবো। ইউ কান্ট ডু ইট। বিফোর লিভিং দ্য কলেজ, বিফোর লিভিং দ্য স্টেশন, ইউ শুড ইন্টিমেট টু ইউর অথরিটি। এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু। যা করবেন জানিয়ে করবেন, আপনি জানিয়ে করে দেবেন, তাহলে কিন্তু বেশ জানিয়ে করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। জানিয়ে দেবেন আপনি কিন্তু, জানানোর পর এসে বলতে হবে, চিঠি দিতে হবে। দেখুন আমি চিঠি পেয়েছিলাম, আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গিয়েছিলাম সেখানে, আমি এক্সপার্ট হিসেবে গিয়েছিলাম বা কোনো কাজে গিয়েছিলাম, আমি দেবেন, তখন প্রিন্সিপাল কিন্তু সেটাকে গ্রান্ট করবেন। এবং সেটা তো কিন্তু প্রতিটি টিচারদের একটা কথা বলি, নিশ্চয়ই আছে আমার মানে আমি জানি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যিনি আছেন খুব মানে সিস্টেমেটিক ভালোভাবে চলেন, আমি দেখেছি, যেহেতু আমি আইকিউএসি মানে আপনাদের মেম্বার, আমাকে যেতেও হয় মিটিং, আমি দেখেছি। সেক্ষেত্রে আমি দেখেছি পুরো টিচারদের কিন্তু একটা আলাদা ফাইল থাকে, এক একটা টিচারের এক একজন ফাইল। সেই টিচার যা যা লিভ নিবে, যা করবে, সেই ফাইলের মধ্যে ঢুকবে। একটা সেকশন থাকবে, সেই সেকশন থেকে প্রিন্সিপাল ম্যাডাম যা অ্যাপ্রুভ করলেন বা ডিসঅ্যাপ্রুভ করলেন, যাই করুন না কেন, সেটা কিন্তু সেই ফাইলের মধ্যে ঢুকবে। আবার যখন গভর্নিং বডি মিটিং হবে, আমরা জানি 15 দিনের বেশি যখন ছুটি স্যাংশন করতে হয়, সেটা গভর্নিং বডির পারমিশন লাগে, তো গভর্নিং বডি কিন্তু সেটা রেগুলেশনটা করতে হবে, তখন কিন্তু সেই কাগজটাকে বার করে নিয়ে গভর্নিং বডিতে প্লেস করতে হবে। এগুলো সব নিয়ম। অর্থাৎ আপনাকে যাই অন ডিউটি অ্যাবসেন্স যাই হবে না কেন, আমি রিকোয়েস্ট করবো আপনাকে কিন্তু, ধরুন ওয়াইপিএসসি ইউথ পার্লামেন্ট কম্পিটিশন, যারা পলিটিক্যাল সায়েন্সের টিচার আছেন, আপনারা জানেন আপনাদের কলেজে পল সায়েন্সের টিচার এখন অনেক কজন আছেন। আগে তো খুব রাষ্ট্রের দিকে একজন ছিলেন, এখন অনেকে চলে এসছেন। এখন কিন্তু ওনারা একদম ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে অন্য কোনো কলেজে যাচ্ছেন রিসার্চ পার্সন হিসাবে, ডিবেট কম্পিটিশনে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ইয়েস, যাচ্ছে। তা সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে উনিও কিন্তু চিঠি করে জানাবেন, ওটা কিন্তু অন ডিউটি অ্যাবসেন্স। ধরুন মডেল কম্পিটিশন, সায়েন্স ফেয়ার, ডিস্ট্রিক্ট সায়েন্স ফেয়ার হচ্ছে, স্টেট সায়েন্স ফেয়ার হচ্ছে, তিনি জাজ হিসেবে যাচ্ছেন, ধরুন সায়েন্সের কোনো টিচার সেখানে জাজ হিসেবে যাচ্ছেন। কিসের জাজ? যে ধরুন মানে পোস্টার কম্পিটিশনের জাজ, ঠিক আছে, মডেলের জাজ। সেক্ষেত্রে উনি কিন্তু প্রিন্সিপালকে চিঠি করে যাবেন এবং তার সঙ্গে চিঠি প্রমাণ দেবেন যে আমাকে আই ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য রিসোর্স পার্সন। এবং তারপর ধরুন কোন সেমিনারে যাচ্ছেন, যা করবেন, সেমিনারে যাচ্ছেন, এখন তো মানে ওয়েবিনারে এসা হচ্ছে, অনলাইনে হচ্ছে, অনলাইন হলেও কিন্তু পারমিশন নেওয়া উচিত। আমার বক্তব্য কিন্তু আমি বলবো নিয়ে রাখবেন পারমিশন। কারণ কি, এগুলো তো আপনি পুট করবেন আপনার ক্যাসের ক্ষেত্রে, কেরিয়ার অ্যাডভান্স স্কিমে যখন করবেন, অর্থাৎ কলেজ অথরিটিকে জানানো দরকার যে আপনি যাচ্ছেন। যত সেমিনার ওয়েবিনার যা যা করবেন, একটা করে কপি আপনি কিন্তু আইকিউসি কোঅর্ডিনেটরকে দেবেন, আইকিউসি কোঅর্ডিনেটরকেও দেবেন। কারণ আইকিউসি কোঅর্ডিনেটরকে ইয়ার ওয়াইজ, আপনাদের যেমন ক্যাসের জন্য ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 ইয়ার ওয়াইজ ফিল আপ করতে হয়, কলেজকেও আপনাকে করতে হয় তার ন্যাকের জন্য, আপনারা জানেন একদম ইয়ার ওয়াইজ যেটা পাঠাতে হয়। কাজে এইগুলো যা যা করবেন, আইকিউসি কোঅর্ডিনেটরকে এক কপি করে পাঠাবেন এবং প্রিন্সিপালকে এক কপি করে পাঠাবেন। আমরা করি কি, সব পাঠায় না, যখন দরকার হয় আইকিউসি কোঅর্ডিনেটর চিঠি করেন, প্রিন্সিপাল চিঠি করেন, কেউ নির্দিষ্ট সময় আমাকে দিতে পারি না তখন। কিন্তু আমি বলছি যখন যা করবেন আপনি কিন্তু দিয়ে দেবেন। দিস ইজ এ ডিউটি, দিস ইজ ইউর ডিউটি, একদম মানে প্রথম ডিউটি কিন্তু আপনার। মানে যা যা করবেন দেবেন, তাতে আপনার কলেজেরও সম্মান বাড়বে, আপনারও সম্মান বাড়বে। বেশ, নেক্সট। হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সঞ্জীব সাহা বলছি। আমি বলছি আমাদের যে লোকাল এক্সপ্রেশন, সেটাও তো অন ডিউটি লিভের মধ্যে পড়ছে।
হ্যাঁ 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 লোকাল 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 বলুন লোকাল লোকাল এক্সকারশন যেগুলো আমরা করি সেটাও তো অন ডিউটি লিভের মধ্যে পড়ছে। অবশ্যই অবশ্যই একদম ঠিক একদম ঠিক। সেটা কিন্তু প্রিন্সিপালের প্রায়র পারমিশন কিন্তু দরকার, বুঝলেন তো? প্রায়র পারমিশনটা কিন্তু দরকার। ধরুন এডুকেশনাল ট্যুর করছেন, কথা কথা বলছি আমি, এই এডুকেশনাল ট্যুর পুরো হেড ক্যান্ডিডেটদের কাছ থেকে মানে সই করে নিয়ে হেডের মাধ্যমে চিকিৎসা প্রিন্সিপালের কাছে আসবে। প্রিন্সিপাল যখন পারমিশন দেবেন তারপরে কিন্তু এডুকেশনাল ট্যুরটা করতে পারবেন। ধরুন আমি প্রিন্সিপাল অ্যাভেলেবেল না, অন্য কোনো কাজে উনি বাইরে আছেন, অন্তত ফোনে বলে নেন, পারমিশন নিয়ে নেন, ভারবাল একটা পারমিশন নিয়ে নেন, উনি যখন আসবেন তখন ব্যাক ডেটে ওনাকে একটা সই করে নেন। তাহলে কিন্তু এই কাগজটা সেই টিচাররা যারা এডুকেশনাল ট্যুরে যাবে তারা কিন্তু ওই এডুকেশনাল ট্যুরে যে নাম্বারটা আছে মানে আপনার এপিআইটা আছে সেই এপিআইটা অ্যাচিভ করতে পারবে। মনে রাখবেন প্রিন্সিপালের কাউন্টার সাইন ছাড়া কোনো এপিআই কোনো কিছু হবে না, বারবার করে আমি বলছি। এটা কিন্তু একদম 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 মানে ধ্রুব কথা। প্রিন্সিপালের ধরুন একটা রেমিডিয়াল ক্লাস নিচ্ছেন, এক্সট্রা ক্লাস নিচ্ছেন, রুটিনের বাইরে ক্লাস নিচ্ছেন, ঠিক আছে, এবং কিন্তু ইট শুড বি ইন্টিমেটেড টু দ্য প্রিন্সিপাল থ্রু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলে প্রিন্সিপালকে অবশ্যই কিন্তু নজরে আনা দরকার, নাহলে কিন্তু হবে না। নেক্সট আপনি চলে আসুন এবার পরে ই এফ, একবার চলে আসুন এফ এ এফ এ এফ এ এফ এ এফ এ এর পরে বলবো এফ এফ। হ্যালো হ্যাঁ হ্যালো, বলছি যে শনিবার কিন্তু কলেজের টিচারদের জন্য হাফ ডে নয়, তাহলে আমরা সিলেবাসই শেষ করতে পারবো না। আমরা কিন্তু মানে 6 ডে কলেজ পুরো চলে। এবার যিনি যেদিন প্রিপারেটরি ডে নেন সেদিন সেটা তার প্রিপারেটরি ডে, কিন্তু আমার মনে হয় এটাই 99% কলেজে এরকমই চলছে। এনটিএস দের একটা ব্যাপার আছে, ওরকম ছুটির ব্যাপার তারা অনেক সময় বলেন, কিন্তু সাহায্য করতে বললে থাকেন, যদি ল্যাবের কাজ টাজ হয় তারা থাকেন, কিন্তু টিচারদের কিন্তু শনিবারেও যারা আসেন যাদের প্রিপারেটরি ডে নেই এদেরকে তা না হলে আমাদের ইউনিফর্মিটি থাকবে না। আমার যিনি প্রিপারেটরি ডে নিচ্ছেন শনিবার দিন তার ওয়ার্কলোডের সঙ্গে তো অন্য দিনের ওয়ার্কলোডের ইউনিফর্মিটি থাকবে না। কাজে আমাদের কলেজগুলো কিন্তু বেশিরভাগ কলেজ আমি যতদূর জানি শনিবারও ক্লাস পুরোটা সময় জুড়ে হয়, 6 দিন কম হতো। ইউজিসি 6 ডে উইক বলা আছে ইউজিসি, ঠিক? হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি যে এখন তো লকডাউন পিরিয়ড চলছে, তো সেক্ষেত্রে ধরুন কোনো আমাদের যেরকম বায়োমেট্রিক সিস্টেম আছে, তো বায়োমেট্রিক মেশিনটা কিন্তু মানে যবে থেকে লকডাউন শুরু হয়েছে মানে প্রায় 1 বছর হয়ে গেল তখন থেকে বন্ধই আছে, কিন্তু আমরা বিভিন্ন কাজে কলেজে যেতে হয় আমাদের মাঝে মাঝে, কিন্তু সে কিন্তু কোনো রেকর্ড থাকছে না সেই অর্থে। মানে কোন কলেজ আপনার, কোন কলেজ? সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ। হ্যাঁ, সেক্ষেত্রে একটা আমি বলবো, একটা আপনি যদি বায়োমেট্রিক খারাপ থাকে মানে প্রবলেম হয়ে থাকে, আপনি ম্যানুয়াল যেভাবে আগে করতেন সেভাবে একটা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা রেখে দেন, ঠিক আছে? না সেটা তো কলেজ কর্তৃপক্ষ তো সেটা করছে না, এটা আমার কাছে হয়তো রেকর্ড আছে, তাও এখন আর রাখি না, এখন সেটা রাখা হয় না। না না রাখবেন রাখবেন, আপনার যদি ক্যাশ দরকার হয় আপনি অবশ্যই কিন্তু রাখবেন, আপনি পরিষ্কার রাখবেন, নিজে এটা করে রেখে দেন না, নিজে করে রেখে দেন একটা যখন, এবং হেডকে বলে অন্তত আপনার সিনিয়র যিনি হেড আছেন হেডকে জানিয়ে রাখুন, আইকিউসি কোয়ালিটিকে জানিয়ে রাখুন যে আমাকে যদি যেতে হচ্ছে যখন, সেগুলো তো আপনাকে রাখতে হবে রেকর্ড। যদি ক্যাশের ক্ষেত্রে লাগে দেখাতে হয় তখন কিন্তু আপনার দেখাতে হবে, বা প্রিন্সিপালকে বলে রাখলেন, প্রিন্সিপাল নোট করে রাখলেন, একটা এসএমএস করে রাখলেন, ঠিক আছে? বুঝতে পারলাম আপনি যে এসএমএস ডকুমেন্ট কিন্তু দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ডকুমেন্ট আমি এসএমএস করে স্যার, আমি এটা এসএমএস করে রাখতে পারেন আপনি ম্যাথমেটিক্স সম্পর্কে। হ্যাঁ বলুন বলুন। আমি আত্রেই সাহা বলছি, আমি মুরুধর গার্লস কলেজ থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা যে এই লকডাউনের পিরিয়ডের সময় যে এই বিষয়টা কি করা হবে, মানে এইখানে তো আমরা মাঝখানে কিছু কিছু সময় যেরকম কলেজে যাওয়া হয়েছে, এবার তখন সিগনেচার হয়নি, ঠিক আছে, কারণ গভর্নমেন্ট থেকে তো তখন মানে যেহেতু লকডাউন পিরিয়ড তাই জন্য। তো এবার এই জিনিসগুলো এইটা কি এই পিরিয়ডটা কি পুরোটাই টোটাল মানে মানে আমাকে যেরকম আর কিছুদিনের মধ্যে আমাকে বলবো আমি বলবো আপনি একটা নিজে কোন কোন দিন কি করছেন একটা ডায়েরি মেনটেন করে রাখুন, কারণ আপনাকে তো লকডাউনে ক্লাস নিতে হচ্ছে, লকডাউন মানে যখন ধরুন মানে কলেজ ছুটি যেতে পারছে না কিন্তু আপনি অনলাইনে ক্লাস নিচ্ছেন, এই রেকর্ডগুলো কিন্তু আপনি রাখবেন, এবং এই যে ক্লাস নিচ্ছেন সেটা কিন্তু হায়ার অথরিটি শুড বি ইন্টিমেটেড, এবং প্রমাণ রাখবেন কিন্তু ওরা যে ক্লাস করলো, ধরুন একটা কি বলবো একটা আপনি কোনো রেকর্ড রেখে দেবেন কিছু একটা, ঠিক আছে? গুগল অ্যাটেন্ডেন্স বা যেভাবে আপনাদের যেমন চাকদা কলেজে মাস্টারমশাইরা ক্লাস যারা করেন অনলাইনে, আমি দেখেছি আমি যে তারা অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, ক্লাস করছেন, কেউ কেউ ফেসবুকে ক্লাস নিচ্ছে, কেউ কেউ ধরুন মানে কি বলবো জুমে ক্লাস নিচ্ছে। আমরা যেটা অ্যাটেন্ডেন্স বলতে কি আমরা একটা রেকর্ড রাখছি, প্লাস একটা যে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনশট রেখে দিচ্ছি। গুড, ভেরি গুড ভেরি গুড, রাখবেন কিন্তু এগুলো রাখবেন, যারা ক্যাশ লাগবে এগুলো কিন্তু অবশ্যই রাখবেন, ঠিক আছে?
আমার রিকোয়েস্ট রাখবেন। স্যার গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি তন্ময় কুন্ডু বলছিলাম মেদিনীপুর কলেজ অটোনমাস থেকে। মেদিনীপুর কলেজ, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার নমস্কার স্যার, বলছিলাম আমাদের সেমিনার বা এখন তো ওয়েবিনার চলছে, ফিজিক্যাল যখন সেমিনার হয় সেক্ষেত্রে সাপোজ ইউ আর নট প্রেজেন্টিং ইন পেপার বাট ইউ ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য সেমিনার, সেক্ষেত্রে কি ওডি পাওয়া যেতে পারে? এখন দেখুন এইগুলো হচ্ছে আমি বলি ক্যাশে কাজে লাগবে কি লাগবে না, ওডি হবে কি হবে না, টোটাল আমি একটা কথা বলবো, এক কথায় আপনি কলেজ অথরিটির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু অনার দ্য চেয়ার, আপনার হায়ার অথরিটি যারা তার সঙ্গে রিলেশন ভালো রাখতে হবে। ফ্রম স্মল পি টু ক্যাপিটাল পি, এই কথাটা মনে রাখবেন, ফ্রম স্মল পি টু ক্যাপিটাল পি, অর্থাৎ স্মল পি স্ট্যান্ডস ফর পিওন, ক্যাপিটাল পি স্ট্যান্ডস ফর প্রিন্সিপাল। পিওন টু প্রিন্সিপালের সঙ্গে খুব ভালো কিন্তু সম্পর্ক রাখতে হবে এবং আপনাকে কলেজে এমন ভাবে কাজ করতে হবে যেন কলেজ ভাবে ইউ আর ফর দ্য কলেজ। আপনি যদি কলেজের জন্য ভাবেন তখন দেখবেন কলেজ অথরিটি আপনার জন্য ভাবছে। কিভাবে অ্যাডজাস্ট করবে আপনি বুঝতে পারছেন না। কলেজের কাজ যখন যেমন হবে আপনি যদি ভাবেন করেন দেখবেন আপনারা কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে ধরুন দেবেন কি দেবেন না ওটা কলেজ অথরিটির উপর নির্ভর। ধরুন আপনি পেপার যদি প্রেজেন্ট করেন তাহলে অবশ্যই আপনাকে ধরুন ছাড়ার কথা, ঠিক আছে। বা পেপার প্রেজেন্ট করলেন না, আমি ধরুন কথাটা এখন তো ধরুন ওয়েবিনার ফর্মে আছে, অর্থাৎ যেতে হচ্ছে না, যখন যেতে হচ্ছে ঠিক আছে। এবার সেটা যদি প্রিন্সিপাল মনে করেন হ্যাঁ তার আমি তোকে বোঝালেন যে আমি যে সেমিনারটাই যাব এটা আমার রিসার্চ ওরিয়েন্টেড আলোচনা হবে, সেখানে ম্যাডাম আমার যা খুব দরকার, আমি পেপার প্রেজেন্ট করতে পারছি না, আমি নতুন শিখতে চাইছি, এটা আমার খুব জানা দরকার, আপনি প্লিজ পারমিশন দেন। যদি প্রিন্সিপাল মনে করেন তো পারমিশন দেবেন। আমি বলতে পারলাম সবটা কিন্তু অর্ডার হয় না, এটা মনে রাখবেন, সবটা অর্ডারের মধ্যে হয় না। আমি ধরুন নিয়ে একটা কাগজ দেখে দিলাম, আমি ধরুন তারপরে আমার রেলেভেন্টই না, একটা আমি সেমিনার দেখে চলে গেলাম, এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। পারমিশন নিয়ে যাবেন, দেখবেন আপনি যদি, আমি বারবার করে বলছি, ইফ ইউ থিঙ্ক ফর দ্য কলেজ উইল থিঙ্ক ফর ইউ। এই কথাটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি, কিন্তু দেখবেন তখন দেখবেন আপনার পাশে সবাই থাকবে। কলেজের জন্য যা যা দরকার, হ্যাঁ আমরা তখন মনে রাখবেন আমরা যখন জয়েন করলেন ঠিক আছে আপনারা, বা আমরা যখন জয়েন করেছি আমরা কি ভেবেছিলাম কলেজে আমরা অধ্যাপক, কলেজে আমরা পড়াবো, মানে কলেজে যাবো, ক্লাস নেবো, খাতা দেখবো, পরীক্ষা ডিউটি দেবো, ব্যাস হয়ে গেল। আপনারা বলুন এখন শুধু ওইটুকু করলে হবে? ওইটুকু করলে হবে না, কারণ কি নিজের জন্য করবেন না, আপনার ক্যাশে নিজের জন্যই কিন্তু আপনি করবেন, কলেজের জন্য করতে হবে না। ক্যাশের জন্য আপনাকে সব ক্যাটাগরিতে নাম্বার তুলতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সব পয়েন্টে আমার থাকতে হবে, আপনার অ্যাডমিশন কমিটিতে থাকতে হবে, লাইব্রেরি কমিটিতে থাকতে হবে, এনএসএস করতে হবে, এনসিসি করতে হবে, মানে যার যেগুলো ক্যাপাবিলিটি আছে সেই জায়গাগুলো কিন্তু আপনার থাকতেই হবে, নাহলে কিন্তু আপনার ক্যাশ হবে না। চিরকাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্টেজ 1-এ বসে থাকবেন, সেকেন্ড টার্মে যেতে পারবেন না, আমরা জানি। যার ফলে এখন কিন্তু আপনাকে ভাবতে হবে শুধু কলেজে পড়লে হবে না, আমাকে কলেজে পড়ানোর সঙ্গে সঙ্গে যত অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো আছে সব জায়গাগুলো আমাকে কিন্তু ঢুকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার কলেজের জন্য না, আপনার জন্য, আপনি করবেন আপনার জন্য, অটোমেটিক সেটা কিন্তু কলেজের জন্য হয়ে যাবে, ন্যাকের জন্য কাজে লেগে যাবে। আপনি ভাববেন আমি আমার জন্য করছি, এবং সেটা দেখবেন অটোমেটিক্যালি সেটা কনভার্টেড হয়ে যাবে কলেজের ন্যাকের জন্য। এইখানে যেটা লেখা আছে ফিমেল টিচার 135 দিন, এটা কিন্তু এই ইউনিফর্ম লিভ রুলের মধ্যে 135 দিন লেখা আছে, কিন্তু তারপরে আপনি জানেন যে 180 দিন হয়ে গেছে এখন মহিলা টিচারদের। আমরা কি বলি বলুন তো, আমরা কি বলি কতদিন ম্যাটারনিটি লিভ কতদিন পাওয়া যায় বলুন একজন ম্যাডাম, বলুন কোন ম্যাডাম বলুন, ম্যাটারনিটি লিভ কতদিন, কত মাস ডিউরেশন, একজন বলুন। হ্যাঁ 180 ডেজ, ভেরি গুড। এখন আমরা কিন্তু অনেকে বলি 6 মাস, 6 মাস বলা যাবে না, কারণ কি কোন মাস 30 দিনে হয়, কোন মাস 31 দিনে হয়। 6 মাসের মধ্যে 3 মাস 31 দিন, 3 মাস 30 দিন, তাহলে কি 183 দিন হবে? তা না, 180 ডেজ। এবং মনে রাখবেন সার্ভিস বুকে যা লিভে সব যা ঢোকাতে হবে, আমাদের সময় হবে নাকি জানি না, সার্ভিস বুক কিছু বলতে পারবো নাকি আমি জানি না, সার্ভিস বুকে যা ঢোকাতে হবে সব ডেজে কনভার্ট করতে হয়, মান্থ লেখা যায় না, সব ডেজ, ঠিক আছে। ওটা পারলে সংক্ষেপে আমি বলবো, আমি লিভটাকে বলি। ম্যাটারনিটি লিভ মনে রাখবেন 180 দিন হচ্ছে ম্যাক্সিমাম। আমরা কিন্তু ভাবি 180 দিন নিতে হবে, তা না কিন্তু। যদি আমি ফিট হয়ে যান, ডাক্তার ফিট সার্টিফিকেট দিয়ে দেয় 4 মাস পর ফিট, আপনি 4 মাসের মধ্যে জয়েন করতে পারবেন। ম্যাক্সিমাম 180 ডেজ, সেটা মনে রাখবেন কিন্তু 180 দিন না, কিন্তু নট এক্সিডিং 180 ডেজ, নট এক্সিডিং, এই টার্মটা মনে রাখবেন। আর কি বলুন, ম্যাটারনিটি লিভ ধরুন 6 মাস শেষ হয়ে মানে 180 দিন শেষ হয়ে তারপর ধরুন অন্য কোনো লিভ নিতে হবে, আপনি অন্য কোনো লিভ নিতে পারেন, সিসিএল নিতে পারেন, বা ধরুন মেডিকেল লিভ নিতে পারেন, যদি ম্যানেজিং কমিটি সেটাকে মনে করে, ঠিক আছে। আর আর একটা কথা, ধরুন বেশ ম্যাটারনিটি লিভ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন করুন, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি।
অ্যাবাউট ম্যাটারনিটি লিভ কোনো প্রশ্ন আছে আপনাদের? পার্থবাবু হ্যাঁ বলছি বলুন। যে ওই আপনি যেটা বললেন না ওয়েবিনার না সেমিনার অ্যাটেন্ড করার ক্ষেত্রে ওখানে হ্যাঁ নতুন একটা নিয়ম আছে জানি, যেখানে কিন্তু ওই দিনের ব্যাপার আছে, মানে সানডেতে গেলে হবে, অন্য দিনে গেলে সেটা অন ডিউটি হবে না, এরকম একটা নতুন কিন্তু নিয়ম এসেছে। ওটা ওটা ক্যাশের ক্ষেত্রে বলা আছে, ক্যাশের ক্ষেত্রে লেখা আছে হ্যাঁ যে ওইরকম ক্যাশের যদি ক্ষেত্রে যদি পেপার সেটাই না করে বলছি। তাহলে ছুটির দিনে করতে হবে, ছুটির দিনে ছুটির করতে দিনে হবে, করতে হবে, না সেক্ষেত্রে হলে নাম্বার কিন্তু, পাবে। হ্যাঁ তাহলে নাম্বার পাবে, সে নাম্বার যদি না পায় তাহলে সেটা অন ডিউটি হবে কি, এই এই ব্যাপারটা। হ্যাঁ নাম্বার কিন্তু ক্যাশে হবে না অন্তত যদি না হয়, সেটাই। ছুটির দিনে, ছুটির দিনে করতে হবে তাকে, ঠিক ঠিক হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। বেশ, কি বলতে গেলাম, নেক্সট ম্যাটারনিটি লিভ নিয়ে এনি কোশ্চেন ফ্রম দ্য এন্ড অফ ইউ, ফ্রম এনিওয়ান? কোনো প্রশ্ন নাই? মনে রাখবেন, যদি ধরুন লেখা আছে অবশ্যই, ধরুন মিসক্যারেজ বা যদি ডাক্তার অ্যাবর্শন করতে বলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন 6 উইকস পাওয়া যাবে না ছুটি, 6 উইকস, ঠিক আছে? তারপরে যদি 6 উইকস ধরুন সুস্থ হলো না অ্যাবর্শন করার পর, বা ধরুন যদি ডাক্তারের পরামর্শ মতো অ্যাবর্শন করতে হলো বা মিসক্যারেজ হলো, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, সেক্ষেত্রে মনে রাখবেন 6 উইকস এর বেশি যদি ছুটি নিতে হয় তাকে অন্য কোনো ছুটি থেকে নিতে হবে, তখন কিন্তু আর এটিডি পাবে না, ম্যাটারনিটি লিভ আর পাবে না, ঠিক আছে? আরেকটা ব্যাপার, এই যে ধরুন প্যান্ডেমিক সিচুয়েশনে, কেউ প্রশ্নটা করলেন না, আমি ভেবেছিলাম করবেন, ধরুন প্যান্ডেমিক সিচুয়েশনে ধরুন এখন লকডাউন আছে, শাটডাউন, লকডাউন চলছে, তখন কোনো ফিমেল টিচারের ম্যাটারনিটি লিভ শেষ হয়ে গেল, তো উনি কবে জয়েন করবেন? নিয়মটা হচ্ছে যেদিন শেষ হচ্ছে, যিনি ফিট হয়ে যাচ্ছে, সার্টিফিকেট দিয়ে প্রিন্সিপালকে অ্যাপ্লাই করবেন মেলে, প্রিন্সিপাল ওখানে নোট করে রাখবেন অ্যালাউড টু জয়েন, বলে সেই দিনই পরের দিনই জয়েন হয়ে গেল, অ্যালাউড টু জয়েন অ্যান্ড সি উইল বি আস্কড টু অ্যাটেন্ড দ্য অফিস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বাই দ্য অথরিটি। এইগুলো রেখে দেবেন, যখন দরকার হবে আপনার ডাকবেন, আসবেন, অর্থাৎ তার জয়েনিং কিন্তু হয়ে গেল। যে কলেজ খোলার পর জয়েনিং হবে, আমার কি হবে, ছুটি আছে বসে আছি, এটা ভাবার কোনো কারণ নাই। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে অ্যাবাউট 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 আপনার ম্যাটারনিটি লিভ। আর মনে রাখবেন ম্যাটারনিটি লিভটা কিন্তু ব্রেক করে নেওয়া যায় না। ধরুন আমি কিছুটা, ধরুন কথা বলছি, একজন টিচার ম্যাটারনিটি লিভ আছেন, ধরুন ট্রান্সফার হয়ে গেছে, কোনো কলেজ টিচারের ট্রান্সফার হয়েছে, আপনি ভাবছেন তাহলে এখানে আমি 3 মাস নিলাম, ওখানে গিয়ে আমি জয়েন করে 3 মাস নেবো, নিতে পারবেন না। ম্যাটারনিটি লিভ ব্রেক করে নেওয়া যায় না, যা নিতে হবে একটা না নিতে হবে। আর একটা ব্যাপার আছে, ধরুন ম্যাডাম চিঠি করার স্কোপ পেলেন না, ওনার ভ্যাকেশন পিরিয়ডে, ধরুন পূজা ভ্যাকেশন বা সামার ভ্যাকেশন ছুটি আছে, তখন ধরুন উনার উনি প্রসব করেছেন, এমন তো হতে পারে ধরুন ডাক্তার ডেটের আগে হয়ে গেল, উনি জানাতেই পারলেন না, তখন কি হবে? যেদিন উনি হাসপাতালে ভর্তি হলেন বা প্রসব করলেন সেই দিন থেকে ডেটটা কাউন্ট হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে ম্যাটারনিটি লিভ সম্পর্কে কিছু ইনফরমেশন, যেটা আমার টিচারদের খুব জানা দরকার। নেক্সট নেক্সট দেখুন কোয়ারেন্টাইন লিভ। দেখুন এই কোয়ারেন্টাইন লিভটা এতদিন আমরা আলোচনাই করতাম না, দরকার হতো না, করোনা এসে জানিয়ে দিয়েছে কোয়ারেন্টাইন লিভ কাকে বলে, কাজে এটা আমাকে বোঝানোর দরকার নাই। তবে যে কটা জিনিস বলার দরকার একটু মন দিয়ে শুনুন। আমাদের কোয়ারেন্টাইন লিভ সম্পর্কে আমাদের মিসকনসেপশন আছে। আমি 762 ইন্ডিয়ান অর্ডারটা বলছি, তারপরে অর্ডারটা আমি পরে, একটা অর্ডার আছে আমি সেটা পরে বলছি। পরিষ্কার বলা আছে, ধরুন কোনো কলেজ অধ্যাপকের যদি কোনো ইনফেকশাস ডিজিজ হয়, সেই ইনফেকশাস ডিজিজের নামও লেখা আছে দেখবেন, ঠিক আছে? চিকেন পক্স টক্স ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু স্কারলেট ফিভার ইত্যাদি, সেই ক্ষেত্রে কিন্তু টিচারের হলে কিন্তু কোয়ারেন্টাইন লিভ পাবে না। বাড়ির যদি কোনো মেম্বারের হয় তাহলে কিন্তু উনি কোয়ারেন্টাইন লিভ পাবেন। কেন না, বাড়ির মেম্বারের হয়েছে, উনি যদি এখানে আসেন সেটা ছড়াতে পারে, সেই জন্য কিন্তু কোয়ারেন্টাইন লিভের কনসেপ্টটা ওইটা কিন্তু। অর্থাৎ নিজের যদি ওই চিকেন পক্স বা ধরুন ওই স্কারলেট ফিভার এরকম যেগুলো রোগ আছে কিছু কিছু, সেই হয়, তার জন্য কিন্তু কোয়ারেন্টাইন লিভ তিনি পাবেন না। বাড়ির কারোর হলে ফ্যামিলির জন্য পাবেন। এবং কতদিন পাবেন? 21 দিন পাবেন সাধারণত, এক্সেপশনাল কেসে কিন্তু 30 দিন পাবেন, ঠিক আছে? কিন্তু কিন্তু আছে, কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে করোনা হওয়ার পর একটা নতুন অর্ডার বেরিয়েছে, ওটা কিন্তু এখনো কিন্তু এডেড কলেজ বা এডেড স্কুলের জন্য কোনো অর্ডার বেরোয়নি, মন দিয়ে শুনুন। কিন্তু এখন যে এক্সিস্টিং অর্ডারটা আছে সরকারি কর্মীদের জন্য আছে, সরকারি কর্মীদের জন্য সেই অর্ডারে কিন্তু লেখা আছে করোনা যদি হয় তার সঙ্গে আরো কয়েকটা রোগ টোগ ঢুকে গেছে, সেই রোগগুলো যদি হয় ওই কোয়ারেন্টাইন লিভের মধ্যে, এখন সেই এমপ্লয়ি যদি হয়, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়, তাহলেও কিন্তু পাবেন। আগে ছিল কি
ফ্যামিলি মেম্বারে হলে পেতো, এখন তার হলেও পাবে, মানে ফ্যামিলি মেম্বার হলেও পাবে, তার মাধ্যমে যেন সেটা না ছড়ায়। এবং সেক্ষেত্রে করোনার ক্ষেত্রে কোয়ারেন্টাইন লিভটা কিন্তু চলে এসেছে সরকারি কর্মীদের। টিল ডেট এডেড কলেজ বা এডেড স্কুলের জন্য এখনো কোনো অর্ডার বেরোয়নি, যেহেতু অর্ডার বেরোয়নি ওইটা নিয়ে কোনো আমি কথা বলবো না। নেক্সট দাও, মেডিকেল লিভ, জাস্ট এ মিনিট। মেডিকেল লিভ, মেডিকেল লিভ or half pay leave, দেখুন পরিষ্কার, a leave shall be entitled to half pay leave for 20 days in respect of each completed year of service। এবং কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস কিন্তু সার্ভিস ইয়ার অনুযায়ী হয়, কিন্তু লিভ রুল সার্ভিস ইয়ার অনুযায়ী। অর্থাৎ আমি যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে জয়েন করি, ফেব্রুয়ারিতে 10ই ফেব্রুয়ারি জয়েন করি, 10ই ফেব্রুয়ারি 2000 থেকে ওটা যাবে 9ই ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি 2020 থেকে 9ই ফেব্রুয়ারি 2021, 1 বছর কিন্তু, এটা মনে রাখবেন। কিন্তু তাতে জমবে কটা? 20টা জমবে, কিন্তু এক সার্ভিস কমপ্লিট হলে কিন্তু 20টা করে জমবে, ঠিক আছে? 20টা করে জমবে। ম্যাক্সিমাম কত জমতে পারে প্রতি বছর? ধরুন এইভাবে 20টা করে জমবে, 720 দিন কিন্তু জমবে। 720 দিনের বেশি কিন্তু হাফ পে লিভ জমবে না, ঠিক আছে? পরের পাতায় চলে আসুন। কমিটেড লিভ, কমিটেড লিভ মানে কি? দুটো হাফ পে কে মিলিয়ে একটা কমিটেড লিভ, দুটো হাফ পে নিয়ে একটা কমিটেড লিভ। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। দুটো হাফ কে নিয়ে কিন্তু a teacher shall be entitled to commute the half pay leave that she or he has earned to full pay leave on medical ground subject to production of a certificate from a registered medical practitioner। মনে রাখবেন এই ছুটি যদি মেডিকেল গ্রাউন্ড নিতে হয়, মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে। পরিষ্কার লেখা আছে, আপনি দেখুন একদম লেখা আছে যে হাফ পে লিভ আপ টু ম্যাক্সিমাম অফ 180 days may be allowed to be commuted during the entire service without production of medical certificate where the leave is utilized for an approved course certified to be in the interest of the college by the governing body। মনে রাখবেন লিভ স্যাংশনিং অথরিটি হচ্ছে গভর্নিং বডি, ঠিক আছে? মনে রাখবেন কিন্তু, মানে টিচার প্রিন্সিপাল সবারই লিভ স্যাংশনিং অথরিটি কিন্তু গভর্নিং বডি বা অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু মনে রাখবেন একমাত্র সিএল ক্যাজুয়াল লিভটা করবে কিন্তু স্যাংশন করবে প্রিন্সিপাল। আর সব চিঠি অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে প্রিন্সিপালকে কিন্তু, আর প্রিন্সিপাল লিভ নিলে অ্যাপ্লাই করতে হবে প্রেসিডেন্ট অফ দ্য গভর্নিং বডি অথবা অ্যাডমিনিস্ট্রেটরকে। এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? Commuted leave may be combined with any other leave of kind of leave except casual and quarantine leave। ক্যাজুয়াল বা কোয়ারেন্টাইন লিভ ছাড়া অন্য কোনো লিভের সঙ্গে কমিউনিটি লিভটা নেওয়া যেতে পারে। আপনারা পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন আপনারা সবাই যারা আছেন তারা পাবেন, চিন্তার কারণে নোট করার দরকার নাই, এখন মন দিয়ে শুনে যান, পরে নির্দিষ্ট সময় আপনারা ঠিক পাবেন সেটাকে। এখন মন দিয়ে শুনুন কিন্তু কথাগুলো। নেক্সট, এক্সট্রাঅর্ডিনারি লিভ। দেখুন এক্সট্রাঅর্ডিনারি লিভটা কি? এক্সট্রাঅর্ডিনারি লিভটা হচ্ছে যখন কোনো লিভ আপনার হাতে নাই, when no leave is admissible, ঠিক আছে? আর মনে রাখবেন এই এক্সট্রাঅর্ডিনারি লিভ পেতে পারেন কারা? কনফার্ম টিচার, যাদের সার্ভিস কনফার্মেশন হয়েছে তারাই পাবে, কিন্তু কনফার্মেশন হয়নি তারা কিন্তু পাবে না। কনফার্ম টিচার তারা পাবেন যদি কোনো লিভ না থাকে, অথবা লিভ আছে কিন্তু অ্যাপ্লাই করলো, সেটাতে যদি গভর্নিং বডি মনে করে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লিভ দিতে পারে। এবং এক্সট্রাঅর্ডিনারি লিভ মানে হচ্ছে উইদাউট পে, মনে রাখবেন, মাইনে পাবে না কিন্তু, উইদাউট পে মাইনে পাবে না। ডিটেল সব কিছু লেখা আছে, আমি যাচ্ছি না, পরের স্লাইডে চলে আসুন। আমি সংক্ষেপ বলি তাহলে হবে না, এগুলো চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, কম্পেনসেটরি লিভ, এটাকে মনে রাখবেন। ধরুন হলিডে বা ধরুন তে ধরুন বা রবিবারে ধরুন কলেজ যেতে হচ্ছে, ঠিক আছে? বা এনএসএস এর কোনো কাজে ধরুন আপনারা গেলেন, হলিডেতে যদি যান কোনো জায়গাতে, সেক্ষেত্রে ধরুন যে কদিন দিন যাবেন সেই কদিনের ইকুয়াল ডে কিন্তু আপনি কম্পেনসেটরি লিভ হিসেবে আপনি এনজয় করতে পারবেন, ঠিক আছে? এবং মনে রাখবেন সেটা কিন্তু যতগুলো জমলো, যেদিন জমলো সেদিন থেকে সেই লিভটা আপনাকে 3 মাসের মধ্যে কিন্তু নিতে হবে, 3 মাসের পরে নেওয়া যাবে না। অর্থাৎ এই লিভগুলো কারা পায় বলুন তো? প্রিন্সিপাল বেশি যেতে হয় প্রিন্সিপালকে, বা ধরুন আইপিএসসি কোঅর্ডিনেটর, এনএসএস কোঅর্ডিনেটর, এনএসএস এর মেম্বার, হ্যাঁ, এনসিসি যারা আছেন, যারা কাজ করছেন রবিবারে, তারা কিন্তু এগুলো কম্পেনসেটরি লিভ হিসাবে কিন্তু তারা পেতে পারেন, বারবার করে বলছি পেতে পারেন।
এবং সেটা কিন্তু যেদিন উনি মানে তার ক্রেডিট হলো, মানে যেদিন তিনি ছুটির দিনে গেলেন সেই দিন থেকে সেই ছুটি সেই দিনটা নেওয়ার জন্য 3 মাসের মধ্যে তাকে নিতে হবে। নেক্সট নেক্সট নেক্সট। স্যার, হ্যাঁ স্যার আমি কমলেশ সরকার বলছি, বাণীপুর মহিলা কলেজ থেকে। স্যার, কমলেশ সরকার, বাণীপুর মহিলা কলেজ থেকে। হ্যাঁ বলুন বলুন। আপনি একটু আগে আলোচনা করেছিলেন যে প্রেপ ডেতে কোনো কলেজে যদি কাজ থাকে, কোনো অ্যাসাইনমেন্ট থাকে, তাহলে যেতে হবে। ওইটা কি আমি পরে কম্পেনসেশন নিতে পারি? না 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 না, ওইভাবে করতে ক্লেম করা যায় না, বুঝলেন। আমি বারবার করে বলছি, আপনি অ্যাডজাস্ট করতে পারে ম্যাডাম, যদি প্রিন্সিপালের সঙ্গে যখন আপনি অ্যাডজাস্ট করে কোনো কিছু কাজ করে কলেজের জন্য যদি সব কাজ করেন, বলেন না পার্থবাবু, এটা কম্পেনসেটরি হয় না পার্থবাবু। কারণ কি এটা তো লিভ নয়, প্রিপারেটরি ডেটাতে তার ডিউটি আছে। প্রিপেয়ার করছেন, এটা তো ছুটির দিনে আসছেন না তিনি, ছুটির দিনে, তাহলে কি এটাকে ছুটির দিন হিসেবে ট্রিট করছে? তা নয়, প্রিপারেটরি ডেতে এলে সেটার কম্পেনসেশন হয় না, যেহেতু সেটা একটা ওয়ার্কিং ডে টিচারের ক্ষেত্রে। তিনি ক্যাম্পাসে আসছেন না। অ্যাপ্রুভালের দরকার আছে? কম্পেনসেটরি লিভে জিবি অ্যাপ্রুভালের দরকার আছে কি? কোনটা বলুন? কম্পেনসেটরি লিভে জিবি অ্যাপ্রুভালের দরকার আছে কি? না 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 না। আচ্ছা, ওকে, ওটা প্রিন্সিপালই করতে পারেন, ঠিক আছে? প্রিন্সিপালই করবেন ওটা। ক্যাজুয়ালি কম্পেনসেটরি লিভ এগুলো প্রিন্সিপাল, ঠিক আছে? লিভ নট ডিউ, লিভ নট ডিউ মানে কি বলুন তো? যেটাকে বলা হয় অ্যাডভান্স লিভ। ধরুন আপনার কোনো ছুটি নাই অথচ নিতেই হলো। ধরুন আপনি মানে কি বলবো, মানে প্রবলেম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে তখন মানে ধরুন অফিস যেতে পারছেন না, তখন নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার লেখা আছে সে লিভ নট ডিউটা, লিভ নট ডিউ উইথ হাফ পে মে বি গ্রান্টেড বাই দ্য গভর্নিং বডি, এটা কিন্তু করতে হবে কিন্তু বাই টিচার অফ দ্য প্রিন্সিপাল ফর এ পিরিয়ড নট এক্সিডিং 360 ডেজ, 360 দিনের বেশি কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড অফ হিজ সার্ভিস, out of which not more than 90 days at a time and 180 days in all, maybe otherwise therein medical grounds. Such leave shall be deviated against the half pay leave. যা লিভ গুলো জমবে সেই লিভ থেকে তাকে নিতে হবে। পরিষ্কার, এর আমি মোট কথা লিভ নট ডিউ মানে অ্যাডভান্স লিভ আপনার যখন দরকার আছে তখন আপনি পেতে পারেন। পরে যেমন এবার মনে রাখবেন, লিভ নট ডিউ পরে বলে চলে যান, পরে বলে চলে যান, পরিষ্কার না আগে আগে আচ্ছা আগের কথাটাই আসুন। তোমার দিকে পরিষ্কার লেখা দেখবেন, যখন লিভ নট ডিউ, এবার আমরা লিভ দিয়ে দিয়েছে, লিভ দিয়ে দিয়েছে মানে হচ্ছে তখন মনে রাখবেন আপনার কিন্তু তাহলে লিভটা যতদিন না জমছে ততদিন কিন্তু কলেজে থাকতে হবে আপনার, আপনি চাকরি ছেড়ে চলে গেলে হবে না। লিভ নট ডিউ আপনি লিভ নিয়ে নিয়েছেন, এবার হয়ে যাওয়ার পর অন্য চাকরি পেয়ে চলে গেলেন, তখন কিন্তু যদি আপনি লিভ নিয়ে নেন অ্যাডভান্স, লিভটা আপনার জমাতে পারলেন না, যতদিনের জন্য লিভ নিয়েছেন পুরো টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে কলেজকে। কিন্তু পুরো অর্ডার কিন্তু লেখা আছে, পরিষ্কার করে সব লেখা আছে, ঠিক আছে? ওটা কিন্তু আমি আর পড়ছি না, ডিটেলটা পেয়ে যাবেন আপনারা। পরেরটাই চলে আসুন, স্পেশাল ডিসেবিলিটি লিভ। প্রচুর ধরনের লিভ আছে, বুঝতে পারছেন? এত লিভ আছে মাথা খারাপ হয়ে যাবে দেখবেন। এত লিভ সাধারণত কাজে লাগে না, ওই সিএল, মেডিকেল, সিসিএল এস এর মধ্যেই সব হয়ে যায়। সিসিএল নিয়ে অনেক কথা আছে, সেগুলো আমি আপনাদের বলবো, আপনি কাকে বলবো। সিসিএলটা নিয়ে বেশি সময় নিতে হবে। স্পেশাল ডিসেবিলিটি লিভ লেখা আছে, টিচার হু ইজ ডিসেবলড বাই ইনজুরি accidentally occurring in consequence of due performance of his or her official duties, official duty ক্ষেত্রে, or by illness incurred on the performance of any particular duty which has the effect of increasing his or her liability to illness or injury beyond the ordinary risks attaching to the post, may be allowed special disability leave on full pay and allowances for a maximum of 24 months during the whole course of service, ঠিক আছে? এগুলো সব পড়ে নেবেন, এগুলো সব পেয়ে যাবেন আপনারা। নেক্সট চলে আসুন, নেক্সট। হ্যাঁ, এবার দেখুন কি বলা আছে 13 নম্বর পয়েন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 13 নম্বর পয়েন্ট আছে দেখুন, 13 নম্বর ধরুন কোন টিচার একটা লিভ নিলেন, প্রথমে ধরুন কথা কথা বলছি, একটা লিভের জন্য অ্যাপ্লাই করলেন, তা পরে দেখছেন লিভ স্যাংশন হয়ে গেছে, পরে দেখছেন যে এই লিভটা আমার নিলে লস হচ্ছে, আমার এই লিভটা আপনার আছে পাও না, আমি এই লিভটা নিই, কথা কথা বলছি, আমি মেডিকেল লিভ নিয়েছি না নেবো না, আমি এটাকে আমি কমিটেড লিভ নেবো, কথা কথা আমি বলছি। সেই কনভার্সন করার ক্ষমতা কিন্তু আছে, কার আছে বলুন তো? গভর্নিং বডির আছে। যদি আপনাকে লিভ কনভার্সন করতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কনভার্সনের জন্য গভর্নিং বডি প্রিন্সিপালকে চিঠি করবেন, প্রিন্সিপাল সেটা প্রেস করবেন গভর্নিং বডি মিটিং এ, যদি জিবি যদি সেটাকে স্যাংশন করে তাহলে কিন্তু কনভার্সন হতে পারে। কিন্তু মনে রাখবেন, such kind of conversion of leave cannot be claimed as a matter of right. কখনো বলা যাবে না কনভার্সন আছে মানে আমাকে দিতে হবে, তা না। যদি গভর্নিং বডি মনে করে দেবে, না দিলে কিন্তু দেবে না, এটা মনে রাখবেন। নেক্সট 14 নম্বর পয়েন্টে দেখুন, আর 14 নম্বর পয়েন্ট, 14 নম্বর পয়েন্টে কি আছে? এক্সেপ্ট as otherwise provided in the order
any kind of leave may be granted in combination of or in continuation of any kind of leave. যে অর্ডার গুলো আছে একটা লিভের সঙ্গে অন্য লিভ নেওয়াও যায়, ক্যাজুয়াল লিভ গুলো ছাড়া, ক্যাজুয়াল লিভ বা লেখা আছে আমি দেখেছেন কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ, এগুলো ছাড়া যে কোনো লিভের সঙ্গে যে কোনো লিভ নিতে পারি, যেমন ডাইরেক্ট করা আছে এই অর্ডারে সেই অনুযায়ী কিন্তু আপনি মানে কি বলবো মানে আপনি একটা লিভের সঙ্গে একটা লিভকে যোগ করতে পারেন, এই অর্ডারে যা বলা আছে সেই অর্ডারের বাইরে কিন্তু না। নেক্সট, a teacher shall be entitled to leave salary. দেখুন, হ্যাঁ বলুন, দাঁড়ান আমি চার্জে বসাই, 1 মিনিট চার্জ। হ্যাঁ বলুন বলুন। আমি রাজেশ গুপ্তা বলছি। শুনতে পাচ্ছি, বলুন। কারো যদি ধরুন 1 বছর হয়েছে চাকরি জয়েন করা, এবার তার যদি এমার্জেন্সি কোনো অপারেশন থাকে এবং 30 দিনের ওপর যদি লিভ দরকার হয়, তাহলে সে কি ওই তো যেটা বললাম, ওই যে স্পেশাল লিভ, লিভ নট ডিউ, লিভ নট ডিউ, ডিউ হয়নি যেটা, বেশিরভাগ লিভ কিন্তু কনফার্মেশন চাকরি হলে পাবে, কনফার্ম চাকরি হলে পাবে, বুঝতে পারলাম? এটা লিভ নট ডিউ নেবে, অ্যাডভান্স লিভ নেবে, পরে জমার পর সেটা অ্যাডজাস্ট হবে, আমি বুঝতে পারলাম? কারণ স্যার 1 বছর তো হচ্ছে না, সুতরাং না হলো কনফার্মেশন হিসাবে ধরবে না, সেটা প্রবলেম না কনফার্মেশন না ধরবে না তো, 1 বছর না হলে কনফার্মেশন ধরবে না তো, সেক্ষেত্রে আমাদের তো লিভ নট ডিউ ধরবে, যে ডিউ লিভ যেটা হয়নি সেটা লিভ নট ডিউ অপারেশন হবে, অ্যাক্সিডেন্ট। হ্যালো, বেশ নেক্সট দেখুন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে এবার পেরেছি। আনলিভ, যেটা আনলিভ হবে, আনলিভটা আমি পরে বলছি, আনলিভটা আছে দেখুন, আনলিভটা 16 নম্বরে, পরের পয়েন্টটা বার করুন তো দিয়ে আমি বলছি। 16 নম্বরে দেখুন, এই লিভ, হ্যাঁ আনলিভের ব্যাপারে আমি যেটা আগে বলিনি কেন বলুন তো, আনলিভ না মনে রাখবেন আমাদের সরকারি কলেজের ক্ষেত্রে যেটা একটু জেনে রাখা দরকার, আমাদের আর্ন করতে হয়, আনলিভ মানে আর্ন করতে হয়, সেটা কিন্তু ডিটেনশনে আমাদের পুজোর ছুটি বা সামার ভ্যাকেশনে আমাদের যেগুলো ভ্যাকেশন, যেগুলো ভ্যাকেশনাল স্টাফ যারা আমরা ধরুন তারা যখন ওই ছুটির সময় যাচ্ছে, যতদিন যাচ্ছেন, এবং গেলে হবে না কিন্তু প্রিন্সিপাল প্রথমে কি কারণে যাচ্ছে, কি কাজ করছে তার স্টেটমেন্ট দিয়ে প্রিন্সিপালকে কি করবেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল যদি পারমিশন দেন হ্যাঁ এনারা ডিটেনশনে থাকতে পারবে, তখন তারা ডিটেনশনে থাকতে পারবেন, বা যে কদিন ডিটেনশনে থাকবেন, ধরুন টোটাল 60 দিন থাকলেন 1 বছরে ডিটেনশনে ছুটির মধ্যে, তার 1/3 মানে 20 দিন কিন্তু পাবেন ইয়ার আনলিভ জমা হবে তার বছরে 20 দিন, ম্যাক্সিমাম কিন্তু 30 দিনের বেশি হবে না, 30 দিনের বেশি কিন্তু ইয়েল জমবে না, অর্থাৎ ম্যাক্সিমাম আমি 90 দিন যদি আমি যাই মানে ভ্যাকেশনে, সরকারি কলেজের ক্ষেত্রে বলছি আমি, সেক্ষেত্রে 30 দিন ইয়েল জমবে। আপনাদের ক্ষেত্রে এক জায়গাতে লেখা আছে ইয়েল ওইভাবে জমাতে হবে, পরিষ্কার দেখবেন লেখা আছে ছুটির সময় এসে, আবার এক জায়গায় লেখা আছে ধরুন ইয়েলটা আমাদের জমবে, সেটাই আমি এখানে ধরুন ইয়েল যখন জমবে, এবং 300 দিনের ইয়েল এর কিন্তু আমি 300 দিন যে আপনি আর্ন লিভ যেটা জমাচ্ছেন সেই লিভের টাকা কিন্তু আপনি পাবেন, এনক্যাশমেন্ট হয়ে যাবে টাকাটা, কিন্তু রিটায়ারমেন্টের সময় পাবে, এটাই লেখা থাকুন, এভরি টিচার শ্যাল বি এন্টাইটেলড টু লিভ স্যালারি অফ দ্য আর্ন লিভ accumulated at his or her credit after season of the service by way of retiring on superannuation, voluntary retirement or death in hardness, যে কোনো ক্ষেত্রে, provided the maximum number of accumulated leave and maximum of leave encassable shall be 300 days, আগে 240 দিন ছিল, এখন 300 দিন হয়ে গেছে। The leave salary shall be calculated on the rate of pay drawn by a teacher of a college on the day preceding that on which the leave commences unless otherwise determined by the governing body, যেদিন তার রিটায়ারমেন্ট তার আগের দিন যে মাইনে পাবেন সেই মাইনের যা হবে, বুঝতে পারছেন তো, তার বেসিক প্লাস ডিএ প্লাস এমএ যা হয় তার কিন্তু সেটার যা একদিনের যা মাইনে হবে ইনটু 300 দিন, ক্যালকুলেশন একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি এখানে বলছি না, যে ফর্মুলা দিয়ে তত টাকা কিন্তু পাবেন পুরো টাকা, অর্থাৎ ধরুন 1 লাখ টাকা যদি ধরুন কথা বলছি তার মানে মাইনে মানে বেতন হয় শেষ দিনের 1 লাখ টাকা, আমি যেগুলো বললাম মানে আপনার বেসিক ডিএ প্লাস এমএ নিয়ে 1 লাখ টাকা যদি একদিনের মানে আপনার সরি মানে 1 মাসের যদি হয়, তাহলে 10 মাসে মানে বুঝতে পারছেন 10 লাখ টাকা আপনি পাবেন, এই পরিষ্কার হিসাব হচ্ছে। নেক্সট 6 নাম্বার, এ লিভ অ্যাকাউন্ট শ্যাল বি মেনটেন বাই দ্য প্রিন্সিপাল, হ্যাঁ এইটা মনে রাখতে হবে, প্রতিটি কলেজে একটা লিভ অ্যাকাউন্ট থাকবে, কিন্তু প্রতি টিচারদের লিভ অ্যাকাউন্ট রাখতে হবে, ঠিক আছে, এবং সেখানে 12C থেকে 12A যা বললাম সেগুলো কিন্তু সব কিন্তু রাখতে হবে এবং ডেবিট করে রাখতে হবে, নট টু বি ডেবিটেড টু সাচ মানে অ্যাকাউন্ট সব লেখা আছে, সেই অনুযায়ী করে নেবেন। দ্য লিভ অ্যাকাউন্ট অফ এভরি টিচার শ্যাল বি ক্রেডিটেড উইথ আর্ন লিভ,
ইন অ্যাডভান্স ইন এ সিঙ্গেল ইনস্টলমেন্ট অফ 15 ডেজ। মনে রাখবেন যেদিন জয়েন করলেন সেদিন থেকে মানে প্রথম 7 বছর 15টা করে জমবে আপনাদের ক্ষেত্রে, প্রথম 7 বছর চাকরিতে জয়েন করার পর। 8 বছর থেকে মাসে 30টা করে জমবে, টোটাল 300 বেশি জমবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এবার যা জমবে সেই অনুযায়ী আপনি সেখান থেকে আপনি এনক্যাশমেন্ট করতে পারবেন বা আপনি আর্নলিভ এনজয় করতে পারেন। যদি 300 বেশি হয় আর্নলিভ আপনি এনজয় করতে পারবেন। নেক্সট, এইবার দেখুন লিয়েন এবারে বলি, যদি কোনো টিচার ধরুন কলেজের টিচার প্রিন্সিপালে চলে যাচ্ছেন তারা কিন্তু লিয়েন পাবেন। ঠিক আছে, লিয়েন পেতে গেলে আপনি জানেন 1 বছর প্লাস 1 বছর 2 বছর লিয়েন পাওয়া যায়। ঠিক আছে, এবং লিয়েন পাওয়ার পরে 2 বছর যখন উনি লিয়েন নিলেন তারপরে যেখানে যাচ্ছেন সেই পোস্টটা কিন্তু পার্মানেন্ট পোস্ট হতে হবে। ধরুন আপনি কলেজে আছেন, অন্য একটা পোস্টে আপনি গেলেন, মানে সেই পোস্টে কিন্তু পার্মানেন্ট পোস্ট না, তাহলে কিন্তু আপনি লিয়েন পাবেন না। পার্মানেন্ট পোস্ট হতে হবে এবং যেখানে যাচ্ছেন সেখানে যেদিন আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল সেদিন থেকে আপনার লিয়েন কিন্তু আর থাকবে না, কিন্তু অটোমেটিক কিন্তু লিয়েনটা কিন্তু মানে চলে যাবে। আর লাস্ট লাইন যেটা লেখা আছে দেখুন, এভরি টিচার 18 নাম্বার, এভরি টিচার অফ এ কলেজ শ্যাল ফলো এ 6 ডে উইক, যেটা বললাম, and shall abide by the pattern of holidays, vacation, etc. as determined by the university. ঠিক আছে, স্ট্যাটিউট। আর পরের পেজ। এইবার দেখুন যেটা বলেছিলাম আগে নাই একটা দেখুন তো সিসিএল নাই, সিসিএলটা আগে না পরে? না ঠিক আছে, পরেরটাই যান। প্যাটার্নিটি কাম চাইল্ড ক্যারি, যেটা বললাম 30 দিনের পাওয়া যায়, এটা মনে রাখবেন। একটি সন্তানের জন্য পাওয়া যায়, একটি সন্তান, দুটো সন্তান না, কিন্তু একটি সন্তানের জন্য পাওয়া যায়। 18 বছর বয়স হলে হবে না, 30 দিন পেতে পারেন, এবং সেটা কিন্তু ভেঙে ভেঙে পেতে পারেন, 10 দিন পেতে পারেন, 30 দিন একসঙ্গে পেতে পারেন। পেতে পারেন মানে আপনি অ্যাপ্লাই করবেন যদি গভর্নিং বডি এটাকে পারমিট করে, তবেই কিন্তু হবে। গভর্নিং বডি পারমিট না করলে আপনি কিন্তু পাবেন না। ঠিক আছে, পরিষ্কার লেখা আছে। নেক্সট, সিসিএল। এবার শুনুন, মজার কথা বলি। এই প্রিন্সিপালদের সঙ্গে অফিস স্টাফ বা আপনার যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের গন্ডগোল লাগে, বিশেষ করে মহিলা টিচারদের ক্ষেত্রে এই গন্ডগোল লাগে এই সিসিএল নিয়ে। এই সিসিএল আমরা ভাবি রাইট, আমার সিসিএল দরকার, আমি সিসিএল নেবো, এটাও কিন্তু কখনো ভাববেন না। সিসিএল কেও রাইট বলা যায় না। আপনার দেখুন, যদি কলেজে ধরুন 1 মাস সিসিএল নেন, সিসিএল এর ব্যাপারটাই বলি। সিসিএল এর কনসেপ্ট আপনি জানেন, ম্যাক্সিমাম একটা ক্যালেন্ডারে 3বারের বেশি, 3টে স্পেলের বেশি নিতে পারবেন না। একটানা 15 দিনের বেশি নিতে পারবেন না, মিনিমাম 15 দিন, 15 দিন বেশি নিতে পারবেন, মিনিমাম 15 দিন নিতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কতদিন নেওয়া যায় বলুন তো? ম্যাক্সিমাম কতদিন ম্যাডাম বলুন, একজন ম্যাডাম বলুন অন্তত ম্যাক্সিমাম কতদিন সিসিএল নিতে পারি আমি? 2 বছর। 2 বছর। একসঙ্গে টানা কত নিতে পারি? একসঙ্গে, সেটাই বলছেন, একসঙ্গে টানা কত নিতে পারি? আর কেউ কিছু বলবেন? একজন 2 বছর বলেছেন। না, টানা 2 বছর বলিনি। টানা কতদিন একসঙ্গে টানা নিতে পারবো? একটা স্ট্রেচ কতদিন নেওয়া যাবে? একজন অর্পিতা দাস বিপ্লব লিখছে 3 মাস। হ্যাঁ 60 ডে স্যার, 60 দিন। একজন বলছে 60 দিন, দেখছেন তো, 4 জন বললেন 4 রকম, 60 দিন, 30 দিন, 45 দিন। আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, একসঙ্গে সাধারণভাবে ম্যাক্সিমাম 2 মাস 60 দিন দেওয়া যেতে পারে। এক্সেপশনাল কেসে, খুব এক্সেপশনাল কেস, একদম বাচ্চা, তার ক্যারিং কোনো আর কেউ নাই, তাকে ছাড়তেই হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে কলেজ অথরিটি মনে করলে এবং তিনি অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম 4 মাস দেওয়া যায়, 4 মান্থস অ্যাট এ স্ট্রেচ দেওয়া যেতে পারে ইন এক্সেপশনাল কেসেস। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করবো, কেউ মনে করবেন না, কেউ করেন না, কিন্তু কিছু কিছু মানে সংখ্যায় খুব কম সিসিএল নিয়ে চলে যাচ্ছে বেড়াতে দীঘা, চলে যাচ্ছে কোথায়, চলে যাচ্ছে দীঘা, চলে যাচ্ছে পুরী, চলে যাচ্ছে গ্যাংটক, কেউ কেউ আবার 2 মাসের ছুটি নিয়ে চলে যাচ্ছে বিদেশ। আমি রিকোয়েস্ট করছি এরকম ঘটনা না ঘটে, কারণ এরকম অনেক ঘটনা ঘটছে, কারণ আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, দেখছি আমরা, এরকম তো কাম্য না। ধরুন সিসিএল নিয়ে তো বাইরে বেড়াতে যাওয়ার জন্য সিসিএল না, তার জন্য অন্য ছুটি আছে নিতে হলে আপনি কলেজ থেকে বলে জানিয়ে যান, আমি বেড়াতে যাবো ম্যাডাম বা স্যার, কি ছুটি নেওয়া যায় স্যার, আমি ধরুন কোন সময় যাব, ঠিক আছে, তারপরে অ্যাডজাস্ট করে যান। কিন্তু সিসিএল নিয়ে চলে গেলেন বা আপনি ছবি দিলেন না, আপনার গ্রুপে একসঙ্গে 3-4টে গ্রুপ খেয়েছেন, সেখান থেকে হঠাৎ একজন অন্তত
কেউ একটা ফেসবুকে দিয়ে দিল, সেই ছবি সবাই দেখলো, সেটা কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কলেজ অথরিটি বা স্কুল অথরিটি যাই হোক না, যে অথরিটি জারি করেন, সাথে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। সিসিএল কিন্তু সেই জন্য সিসিএল না, ঠিক আছে? তা এইগুলো হচ্ছে সিসিএল এর ব্যাপার। সিসিএল নিয়ে তো আর কিছু যদি প্রশ্ন থাকে আমরা সিসিএল নিয়ে করুন। অ্যাবাউট সিসিএল, হ্যাঁ বলুন। বলছি যে আমি তারক দত্ত ঘুষকরা মহাবিদ্যালয় বর্ধমান ইউনিভার্সিটি বলছিলাম। হ্যাঁ, আমি স্যার সিসিএলটা নয়, আমি ওই একটা কনভার্সন অফ লিভের কথাটা বলছিলাম। আপনি 762-তে 13 নম্বর পয়েন্টে আমাদের বলেছিল যে যদি মাস্টারমশাই যদি কোনো রিকোয়েস্ট করেন তাহলে এক ধরনের লিভকে আর এক ধরনের লিভে কনভার্ট করা যাবে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে বা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের 972 একটা একটা নতুন অর্ডার এসেছিল, সেখানে কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে। আমাকে অর্ডারটা দেবেন একবার তাহলে, হ্যাঁ থাকলে অর্ডারটা দেবেন, ঠিক আছে? ওইখানে ওইটা হচ্ছে 972 20/12-13-তে ওই অর্ডারটাতে বলেছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন 972 হ্যাঁ 972 ইন্ডিয়ান সিএস বেশ 20/12-13-তে ওই যে কনভার্সনটা ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ওটা ইমিডিয়েট ডিলিট হয়ে গেছে। আচ্ছা ওটা হতে পারে, আমার কাছে অর্ডারটা নাই, আমি হতে পারে সেটা আমি দেখে নেবো একবার। আমার কাছে অর্ডার থাকলে অর্ডারটা আপনি একবার আমাদের দেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই যদি থাকে। আমি অর্ডারটা না দেখে আমি বলতে পারছি না, অর্ডারটা আমার নজরে নাই। যদি থাকে অবশ্যই সেটা হতে পারে, হবে সেটা। অর্ডারটা আমাকে একটু আমি রিকোয়েস্ট করছি, অর্ডারটা আপনি আমাকে দেবেন একটু। ভেরি গুড। আর সিসিএল নিয়ে কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? স্যার সিসিএল সংক্রান্ত নয়, আমি শম্পা সিনহা বসু বলছি। স্যার একটা একটু জিজ্ঞাসা ছিল যে আমার করোনা হয়েছিল, আমি 1 মাস ছুটিতে ছিলাম, সেক্ষেত্রে কি আমার এটা মেডিকেল লিভ হিসেবেই গণ্য হবে না অন্য কোনো ছুটি হতে পারে স্যার? কোনটা? আমার নিজের করোনা হয়েছিল। হ্যাঁ আমি বলি, এখন করোনা তো এখন ছুটি তো আপনাদের জন্য ছুটি এখনো সরকারি ভাবে কোনো অর্ডার বেরোয়নি। সরকারি কর্মীদের জন্য ছুটিটা আছে। হ্যাঁ যদি এখন ধরুন আমার মনে হয় জায়গাটা লিভ হিসেবে থাক বা অন্য কোনো লিভে ধরুন করলো, কথা বলছি, যদি সরকারি অর্ডার বেরোয় যে কোয়ারেন্টাইন লিভটা আপনারা পাবেন, যদি বেরোয়, আমি বারবার করে বলছি, সেক্ষেত্রে অবশ্যই লিভটা পাবেন তখন। এখন যাই লিভ করুক না কেন, কারণ যাই লিভ করুক না তখন কনভার্সন হবেই। এক্ষেত্রে কনভার্সনে ওই অর্ডারটা খাটবে না, কারণ তখন অর্ডারটা বেরোয়নি, নতুন করে অর্ডারটা বেরিয়েছে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর কিছু? আর একটা প্রশ্ন আছে, এই সিসিএল অন প্রবেশন পিরিয়ডে পাবে কিনা, কনফার্মেশন ছাড়া টিচাররা পাবে কিনা? মনে রাখবেন সিসিএল অন প্রবেশন পিরিয়ডে পেতে পারে, সেটা কিন্তু নাম্বার অফ ডেজ মিনিমাল মানে হচ্ছে 15 দিন মিনিমাম করে দিতে হবে তাই। কিন্তু তাই কিন্তু সেই 4 মাস বা 2 মাস ছুটি দেওয়া যাবে না। এটা কিন্তু পরিষ্কার অর্ডারের মধ্যে লেখা আছে। নেক্সট, এইগুলো গেল মোটামুটি আমার লিভ সংক্রান্ত। হ্যাঁ স্যার আমি সাবিনা বেগম, ঘুষকরা মহাবিদ্যালয় থেকে। আমার একটা প্রশ্ন আছে। এবার সার্ভিস বুকে চলে আসুন, টাইম নাই, সার্ভিস বুকে চলে আসুন, পাওয়ার সার্ভিস বুকটা শেয়ার করুন। হ্যাঁ বলুন। বলছি এই যে জিও নাম্বার 762 অর্ডার অনুযায়ী বলছেন আপনি 3 ডিসেম্বর 2009 থেকে, এইখান থেকে কি লিভ গুলো কি সব ক্যালেন্ডার ইয়ার ধরা হবে? ক্যালেন্ডার ইয়ার যে ধরুন সিএলটা ক্যালেন্ডার ইয়ারে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি এটা বলছি সার্ভিস বুকে চলে আসুন, বলছি আমি সার্ভিস বুকে পেয়ে যাবেন উত্তর, আমি বলছি। আমি দেখুন দুটো কিন্তু বিরাট বড় টপিক, অনেক টাইম হয়ে গেছে আমি জানি, আমি সংক্ষেপে বলছি যেটা বলা যায়, একটু মন দিয়ে শুনুন, ঠিক আছে? আর পাওয়ার পয়েন্ট আপনার এটা সব এর মধ্যে পাওয়ার পয়েন্ট সব আছে, সেগুলো শুনুন মন দিয়ে। সার্ভিস বুকটা কি? সার্ভিস বুক ইজ দ্য মিরার অফ সার্ভিস ক্যারিয়ার অফ অ্যান এমপ্লয়ি, ঠিক আছে? বুঝতেই পারছেন, নাম থেকে বুঝতে পারছেন। অর্থাৎ সার্ভিসে জয়েন করা থেকে শেষ দিন পর্যন্ত যা থাকবে সব থাকবে, কিন্তু তার রিফ্লেকশন থাকবে সার্ভিস বুকে, সব থাকবে তার সার্ভিস বুকে। নেক্সট, এই দেখুন এর অর্ডার নাম্বার 1983 সালে অর্ডার বেরোয় 20 ডিসেম্বর, অর্ডার নাম্বার 2119 ইন্ডিয়ান সিএস। তাতে বলা আছে কি, মন দিয়ে শুনুন, এই অর্ডার গুলো কিন্তু একদম আমার কথা বলছি না, অর্ডারের কথা। 2 কপি সার্ভিস বুক কিন্তু মেনটেন করতে হবে। 1 কপি থাকবে কলেজ অথরিটির কাছে, 1 কপি থাকবে টিচারের কাছে, ঠিক আছে? এবং এই সার্ভিস বুকটা মনে রাখবেন, আমি সার্ভিস বুকটা আলোচনা আমরা কি ভাবি না বলুন তো? আমরা ভাবি যে সার্ভিস বুক ও তো প্রিন্সিপালের কাজ, প্রিন্সিপাল অফিস করবে, আমি কেন করব? ক্লার্কের কাজ।
এটা কিন্তু পুরো ভ্রান্ত ধারণা, আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন অফিস কোনো কারণে যদি ভুল করে, আপনি এখন চাকরিতে জয়েন করেছেন, ধরুন আমি চাকরিতে কলেজে এখন যিনি নতুন জয়েন করেছেন, আর প্রিন্সিপাল যিনি আছেন তিনি তো দীর্ঘদিন চাকরি করবেন না, অর্থাৎ তার যখন রিটায়ারমেন্ট হবে, সেই টিচারের যখন রিটায়ারমেন্ট হবে তখন প্রিন্সিপাল নাই। ধরুন কোনো একটা কিছু ভুল হয়েছে, হতেই পারে, সেক্ষেত্রে দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু সেই টিচারের। সার্ভিস বুকটা কিভাবে হয় কিনা কি বৃত্তান্ত এটা জানা শুধু আপনার প্রিন্সিপাল জানলে হবে না, বা নন টিচিং স্টাফ জানলে হবে না, আপনাকে নিজে জানতে হবে, আপনাকে নিজে দেখে নিতে হবে। আপনার একটা সই করার জায়গা আছে, ওই সই যখন করবেন না, পুরো লাইনগুলো দেখে নেবেন ঠিকঠাক লেখা আছে কিনা, হয়ে না যখন আপনি স্যাটিসফাইড হবেন তারপর সই করবেন, তার আগে সই করবেন না। প্রতি বছর কিন্তু আপনাকে আপডেট করতে হয়। জুলাই ইনক্রিমেন্ট হচ্ছে বা পে ফিক্সেশন হচ্ছে, রূপা আসছে, রূপা 19, যখন যা যা ঢুকছে এন্ট্রি হচ্ছে, আপনাকে সই করতে হচ্ছে, প্রিন্সিপালকে সই করতে হচ্ছে, আর আপনার কপিটা তো আপনি একটা লিখে নিচ্ছেন, অর্থাৎ ডুপ্লিকেট কপি। পরিষ্কার লেখা আছে দেখুন, মেনটেনেন্স অফ 2 copies of service book for teaching and non-teaching employees of government non-government colleges. Service book should be maintained in duplicate in the manner prescribed for each teaching non-teaching employee of all government colleges, government non-government colleges. One copy of service book be kept in the custody of the head of the college in which the teacher employee serving আর আলাদা থাকবে তার কাছে। পরিষ্কার, এটা হচ্ছে প্রথম বক্তব্য। নেক্সট স্লাইড চলে আসুন। এবার শুনুন, এন্ট্রিজ, আমি আমার কথা হচ্ছে, ধরুন সার্ভিস বুকে যে তুলতে হয়, তোলার পর সই করতে হয়, সইটা কি করবে? আপনার ক্ষেত্রে করবে, টিচারদের ক্ষেত্রে, নন টিচিং স্টাফের ক্ষেত্রে করবে প্রিন্সিপাল, সব জায়গায়। আর প্রিন্সিপাল যদি হয় তারটা করবে কে? গভর্নিং বডির প্রেসিডেন্ট, গভর্নিং বডির প্রেসিডেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর। এবার আমি দেখেছি সার্ভিস বুকে যদি কিছু লিখতে গিয়ে ভুল হয়ে যায়, আমরা অনেকে করে কি বলুন, হোয়াইটনার দিই, অনেকে কি করি, সরু ব্লেড দিয়ে আস্তে 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 কিন্তু আমি তুলে দেওয়ার চেষ্টা করি। আমি রিকোয়েস্ট করছি এই কাজগুলো করবেন না। ইউজ অফ হোয়াইটনার ইজ নট অ্যাকসেপ্টেড ইন এনি অফিসিয়াল ডকুমেন্ট। এই ব্লেড দিয়ে আস্তে আস্তে জায়গাটা করে দিয়ে অন্য লিখে দিলাম, করা যাবে না। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ট্যাম্পারিং। আমার রিকোয়েস্ট কি, আমার রিকোয়েস্ট, আপনি যদি ভুল হয়, আমার কি মনে হয় সার্ভিস যদি একবার লিখতে গিয়ে ভুল হয়ে যায়, কি হয়, মন খারাপ হয়, যা ভুল হয়ে গেল, আমার পেনশন ঠিক হবে তো, আমার কোনো রিটায়ারমেন্টে কোনো অসুবিধা হবে না তো, এসব চিন্তা ভাবনা করি। আমার রিকোয়েস্ট, এসব একদম ভাববেন না। যদি একটা লেখা ভুল হয়, ওটা কেটে দিয়ে যা হবে লিখবেন, প্রিন্সিপাল সাইন করবেন, একটা স্ট্যাম্প মেরে দেবেন, দ্যাট ইজ অরিজিনাল। যদি একটা লেখা আবার যদি ভুল হয়, একটা লেখায় যদি 3 বার ভুল হয়, তা একটা লেখাকে 3 বার কাটবেন প্রিন্সিপাল, 3 বার সই করবেন, দ্যাট ইজ অরিজিনাল। নিশ্চয়ই বুঝতে পারলাম। আর যেখানে প্রিন্সিপাল সই করবেন সেখানে অফিসিয়াল সিল মারবেন। আর একটা আমার রিকোয়েস্ট, প্রিন্সিপাল দেখাচ্ছে, প্রিন্সিপাল যারা আছেন, আমার রিকোয়েস্ট একটা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু যেখানে অফিসিয়াল সিল মারবেন, আপনারা সই করছেন, সিগনেচার মাস্ট বি ডেটেড, ইউ মাস্ট সাইন উইথ ডেট। কারণ আপনি তো ইউ আর হোল্ডিং দ্য চেয়ার অফ দ্য প্রিন্সিপাল, কাজে আপনি সই করে গেলেন সব জায়গায় না করে, ডেটটা কিন্তু দেওয়া দরকার, কোন ডেটে আপনি সই করছেন। ঠিক আছে? আমি জানি এখানে অনেক অনেক প্রিন্সিপাল আছেন, আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল স্বপনবাবু আছেন। স্বপনদা আছেন নাকি? স্বপনবাবু আছেন? স্বপনবাবু আছেন? নেক্সট স্লাইডে চলে যান, নেক্সট স্লাইড। বোধহয় উনি বোধহয় এখন নাই, বোধহয় বা উনি ইউটিউবে দেখছেন হতে পারে। উনি কিন্তু আমাকে ফোন করলেন যে আমি আজি স্যার দেখছি। বেশ, সার্ভিস বুক কি একটা ডকুমেন্ট টু রেকর্ড অল দ্য ইভেন্টস অফ কলেজ এমপ্লয়ি ইন হিজ অর হার এন্টায়ার সার্ভিস পিরিয়ড এন্ড ক্যারিয়ার, রেকর্ডিং each and every administrative action concerning the college employee, right from the stages of his recruitment till his or her requirement, to reflect the history of service of college employee. Next, service book should be opened. কখন ওপেন করতে হয় মনে রাখবেন, যেদিন জয়েন সেই দিন। নিয়ম হচ্ছে যেদিন জয়েন করবেন সেই দিন সই করুন। আমরা কি করি, অনেক সময় কিছু মনে করেন না, প্রিন্সিপাল একটু ভাবতে পারেন আমি বলছি, কিন্তু আমি কিন্তু অর্ডারের কথা বলছি, বারবার করে বলছি, এটা প্রত্যেক হোল টাইম টিচারের জন্য খুলতে হবে, এবং যেদিন জয়েন সেদিন খুলতে হবে। কেন বলুন তো, আমরা অনেক সময় বলি কি, ও চাকরি আগে অ্যাপ্রুভাল হোক ডিপিআই থেকে, ফিক্সেশন হোক ডিপিআই থেকে, অ্যাপ্রুভাল হোক, তারপরে কি হবে, তারপরে কনফার্মেশন হোক, অনেকে বলে, তারপর বছরের পর বছর চাকরি করছে, সার্ভিস বুক আপডেট নাই। আমি বলছি রিকোয়েস্ট করছি করবেন না, যা করবেন আপডেট করে রেখে দেবেন, তাহলে কাজ এগিয়ে যাবে। কলেজের ক্ষেত্রে আমি দেখেছি ক্যাশ বুক আর এই সার্ভিস বুক, এই দুটো কিন্তু আপডেট করা থাকে না, কাজ অনেকটা এগিয়ে থাকে, টিচারদের এগিয়ে থাকে। এবং যখন কোনো কলেজের টিচার জয়েন করলেন, প্রিন্সিপাল যদি সেই দিন তার একটা সার্ভিস বুক খুলেন, একটা সার্ভিস বুক খুলতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে, তার বেশি না।
উনি তো করবেন না। কোনো একজন সার্ভিস গ্রুপের জন্য একটা টিচারদের একটা কমিটি করে দেয়, করা যেতে পারে, যে টিচাররা ব্যাপারটা করবেন, প্রিন্সিপাল সেটাকে সাইন করবেন। এখন দেখুন, এই সব কাজ প্রিন্সিপালের কাজ ভাববেন না, নন টিচিং এর কাজ আমরা করবো না এটা ভাববেন না। কিন্তু মনে রাখবেন, প্রিন্সিপালদের প্রচুর কাজ, আপনাদের প্রচুর কাজ হচ্ছে আমি জানি, প্রচুর কাজ আপনাদের, প্রিন্সিপালেরও প্রচুর কাজ। আপনাদের থেকে তো প্রিন্সিপাল বেশি কাজ, এটা মানতে হবে। কাজে আপনাদের প্রিন্সিপালকে সাহায্য করা আপনার দরকার। ঠিক আছে, আমি একসঙ্গে বসে সার্ভিসবুকটা দেখে নিয়ে, একটা গ্রুপ নিশ্চয়ই একটা কমিটি থাকে প্রতি কলেজে, সেই কমিটি দেখে নিয়ে যার যা করার আপডেট করে নেবে, সেটা আপনিও দেখে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সই করবেন, তারপরে প্রিন্সিপাল সেই জায়গাটায় সই করবেন। ঠিক আছে, ব্যাস। আর টিচার যখন একটা কলেজ ছেড়ে অন্য কলেজে চলে যাবেন, তখন ওই সার্ভিস বুকটা ওনাকে দিয়ে, ওই কলেজকে দিয়ে হবে, ওই কলেজে চলে যাবে। নেক্সট, এটা আমি অলরেডি বলেছি যে যা এন্ট্রি হবে সেগুলো কিন্তু প্রিন্সিপাল সাইন করবেন সব, আর প্রিন্সিপাল এক্ষেত্রে করবেন কিন্তু আপনার প্রেসিডেন্ট। আর কোনো ইরেজিং বা ওভাররাইটিং হবে না সার্ভিস বুকে, অ্যাকসেপ্টেড না উইদাউট অ্যাটেস্টেশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি আন্ডার হিজ অফিস। অ্যাটেস্টেশন মানে তার সিগনেচারটা, তার মানে সই করাটা। ঠিক আছে, উইথ সিল, যেখানে যেখানে সই করবেন উইথ ডেট দেবেন আর সিল মারবেন, মনে রাখবেন এই কথাটা, আবার করে বলছি, যেখানে সিল মারবেন সেখানে সই করেছেন এবং ডেট দেবেন। নেক্সট, হ্যাঁ, এবার ধরুন কি প্রিন্সিপাল বা অ্যাডমিনিস্ট্রেটর বা কিভাবে রেকর্ড রাখতে, সার্ভিস ভেরিফাইড ফর্ম যেটা ভেরিফাই করতে হয়, লাস্ট লিখতে হয় না, সার্ভিস ভেরিফাইড ফর্ম, অ্যাকুইটেন্স রোল, লিভ রেজিস্টার এন্ড আদার রেকর্ডস ফ্রম দ্য পিরিয়ড সার্চ টু সার্চ এন্ড ফাউন্ড কারেক্ট, এটা লিখতে হয়। সেই ল্যাঙ্গুয়েজে আমি লিখে দিয়েছি। এটা সমস্ত কলেজে একটা স্ট্যাম্প করা থাকে, স্ট্যাম্পটাকে নিয়ে মেরে দেওয়া হয়, মেরে দিয়ে ফিল আপ করে দেওয়া হয়, প্রিন্সিপাল তলায় একটা স্ট্যাম্প মেরে সই করে ডেট দিয়ে দেন, ব্যাস, সার্ভিস ভেরিফাইড হয়ে যায়। নেক্সট, it shall be the duty of the principal to initiate show the service book to the teachers every year and to obtain the signature therein in token of their having inspected the service book. আমি বলছি না, তাকে সই করিয়ে কিন্তু দেখিয়ে নেওয়া উচিত। কারণ কি, তিনি যে টাকা পাচ্ছেন, মাইনে পাচ্ছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন। মনে রাখবেন, যদি প্রতি মাসে ধরুন 500 টাকা করে বেশি পান, কথা কোনো কারণে ভুল হয়ে গেছে, ক্যালকুলেশন তো ভুল হতেই পারে আমাদের, কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সার্ভিস বুকে এক কোটি টাকা এক পেয়েছেন, বুঝতে পারলাম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এট দ্য টাইম অফ মানে রিটায়ারমেন্ট পেনশন হতে আপনার প্রবলেম হবে। সেক্ষেত্রে যা টাকা এক্সট্রা নেবেন ওভারডল, সব কিন্তু আপনাকে উইথ ইন্টারেস্ট সেই দিন থেকে ফেরত দিতে হবে। সেরকম সে টাকাটা লাখে লাখে হয়ে যায়, লাখে পৌঁছে যায়। কাজেই এরকম যেন না হয়, সেক্ষেত্রে আমারও রিকোয়েস্ট প্রিন্সিপালদেরকে, আমরা অনেক সময় মনে করি সার্ভিস বুকটা আমার জিনিস, আমি রেখে দেবো একদম কর্নারে, আমরা দেখাবো না, কখনো না। এটা কিন্তু দেখানো উচিত এবং একটা করে কপি দেওয়া উচিত। এবং যেটা আমি বললাম, যেদিন জয়েন করবে সেদিন যদি খোলেন না, দেখবেন সেই টিচার অন্য টিচারকে বলবে, একসঙ্গে তো কলেজ সার্ভিস কমিশন তো একসময় জয়েন করে সব প্যানেলে, ওই তো বন্ধুকে বলবে, জানিস তো আমি এই কলেজে এক্স কলেজে জয়েন করলাম, আমার প্রিন্সিপাল আজকে সার্ভিস বুক খুলে দিয়েছে। ওইটা প্রচার হবে, দেখবেন আপনার কলেজে বিরাট কিন্তু শোনা হবে, বিরাট শোনা হবে। নেক্সট, কোন কলেজে যদি মোর দ্যান ওয়ান কলেজে সার্ভ করেন, তাহলে কিন্তু সেপারেট সার্ভিস বুক তাকে কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, যখন ট্রান্সফার যাবেন, ট্রান্সফার কলেজকে তাকে দিয়ে দিতে হবে, প্রিন্সিপালকে তাকে। নেক্সট, দেখুন সার্ভিস বুকের 3টে পার্ট। একটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য এমপ্লয়ি, 2 নম্বর হচ্ছে হিস্ট্রি অফ সার্ভিস, আর 3 নম্বর হচ্ছে লিভ অ্যাকাউন্ট। লিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে বলবো, প্রতি বছর ডে বাই লিভটা না, প্রতি মাসে মাসে যে যত লিভ নিচ্ছেন, লিভ রেজিস্টারে তুলে রাখুন, যে প্রিন্সিপাল সই করে রাখবেন। লিভ রেজিস্টার মেনটেন করা খুব দরকার। কেন বলুন তো? কারণ হচ্ছে এই লিভ রেজিস্টার যদি রেখে দেন, ওই যে অ্যাকুইটেন্স খাতার মধ্যে ধরুন থাকলো তো সব, ধরুন সই করছে, যেখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা আছে, সই করছেন, লিভ লিখছেন, লিখছেন, সেটা কোনো কারণে ধরুন হারিয়ে গেল, হতেই তো পারে, সেক্ষেত্রে আপনি কিছু খুঁজে পাবেন না। কি খুঁজে পাবেন না? প্রতি টিচারদের প্রতি মাসের যদি লিভ রেজিস্টার একদম করে রাখেন, নিশ্চয়ই করা আছে, প্রতিটি কলেজে করা থাকে, সেই ক্ষেত্রে তখন কিন্তু ওটা কোনো কারণে না পাওয়া গেলেও লিভ রেজিস্টার থেকে আপনি তার লিভটাকে কিন্তু রেডি করতে পারবেন। তো সেই লিভ রেজিস্টার থেকে আপনি কিন্তু সার্ভিস বুকে প্রতি বছর তুলে দেবেন, তাহলে কি একসঙ্গে কাজ আর হবে না। আমি দেখেছি যখন রিটায়ারমেন্ট হয়, তার সার্ভিস বুকটা বার করা হয়, দেখা যাচ্ছে 15 বছরের কিছু আপডেট করা নাই। নতুন যে প্রিন্সিপাল এসেছেন তাকে খুব ভুগতে হয়, প্রচুর এন্ট্রি করতে হয়, বিরাট চাপ পড়ে যায়, কোত্থেকে ভুল হয়ে যেতে পারে। যে বাইরে যদি আমরা করে রাখেন, মাসে মাসে করে রাখেন, বছর বছরে করে রাখেন, তাহলে কিন্তু এই ভুলটা আর হবে না। এই ক্ষেত্রে দেখুন কটা পয়েন্ট আছে, নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট। নেক্সট স্লাইড। এখানে 9খানা পয়েন্ট আছে, বুঝলেন তো? তাহলে পার্টিকুলার্স অফ দ্য এমপ্লয়িতে 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে দেখুন, ফার্স্ট স্লাইড। পরিষ্কার লেখা আছে পরপর, এগুলো দেখলে বুঝতে পারবেন।
নেম ক্যাপিটালে লিখবেন, অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখবেন, ফাদার্স এর নাম লিখতে হবে, আর হাজবেন্ডস এর নাম, যদি বিয়ে হয়ে যায় আপনার ম্যারিড হন তাহলে হাজবেন্ডস এর নাম লিখতে হবে। নেক্সট, ডেট অফ এন্ট্রি, যে আপনার মানে ডেট অফ বার্থ এইভাবে লিখতে হবে। ধরুন 2nd ডে অফ 1972 আপনার ডেট অফ বার্থ, সেক্ষেত্রে লিখতে হবে ল্যাঙ্গুয়েজে 2nd ডে অফ জানুয়ারি 1972 অ্যাজ পার সার্টিফিকেট ইস্যুড বাই WBSC। আমি রিকোয়েস্ট করবো প্রতিটি প্রিন্সিপাল যারা আছেন জয়েন করার সময় এইটা একদম দেখে সমস্ত কপিগুলো নিয়ে যখন নিয়ে নিচ্ছেন, সার্ভিস যখন খুলছেন এই অনুযায়ী তার ডকুমেন্ট অনুযায়ী এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেক্ষেত্রে নাম স্পেলিং ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা এটা কিন্তু দেখে নেওয়া কিন্তু দরকার, নাহলে কিন্তু ভবিষ্যতে খুব প্রবলেম হয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন এট দ্য টাইম অফ এন্ট্রি উনি কি করছেন, টাইম অফ এন্ট্রি পরে ধরুন জয়েন করার পর 2 বছর পর পিএইচডি করলেন, তখন পিএইচডি করার পর সেটাকে ঢোকাতে হবে সাবসিকুয়েন্ট যে তার কোয়ালিফিকেশন যেটা গ্যাদার করলেন। নেক্সট, এক্সাক্ট হাইট, যেটা হাইট যা হবে লিখতে হবে সেন্টিমিটার বা ইঞ্চিতে। পার্সোনাল আইডেন্টিফিকেশন মার্কস, মনে রাখবেন আইডেন্টিফিকেশন মার্কসটা ইট মাস্ট বি ভিজিবল ডিস্টিংক্ট মার্ক, এবং এনি পার্ট অফ বডি, মানে মেইনলি ফেস হলে ভালো হয়, ফেস বা হাত হলে ভালো হয়, যেটা দেখা যায় চট করে। আর এই সিগনেচার অফ দ্য এমপ্লয়ি আছে 8-এ, এই সইটা কিন্তু আমাকে প্রথম যেদিন খোলা হচ্ছে সেদিন সই করবেন, এবং প্রতি মানে 5 বছর অন্তর কিন্তু সই করা উচিত। আবার এটা প্রিন্সিপালেরও তাই, প্রতি 5 বছর অন্তর সই করা উচিত। কেন বলুন তো, 5 বছর অন্তর অন্তর হাতে লেখাটা তো চেঞ্জ হতে পারে, সেই জন্য 5 বছর অন্তর অন্তর করে একটা সই রেখে দেওয়ার দরকার। কিন্তু আমি দেখেছি যে এটা করার দরকার হয় না, করে না। তো আপনি বলুন করার দরকার থেকে, না করলেও অসুবিধা নেই, সাধারণত কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট অর্ডারে বলা আছে, আমি বলছি এটা করার জন্য। যেক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে এমপ্লয়ার, সেক্ষেত্রে এখানে প্রেসিডেন্ট অফ দা গভর্নিং বডি করবেন বা অ্যাডমিনিস্ট্রেটর করবেন সেক্ষেত্রে। নেক্সট, 9খানা পয়েন্ট গেল ওখানে। এখানে কটা পয়েন্ট আছে দেখুন, 12টা পয়েন্ট আছে। 12টা পয়েন্ট মনে রাখবেন। 9, 12, 17, 2017 সালের 9ই ডিসেম্বর, মনে রাখুন 9ই ডিসেম্বর 2017। 9ই ডিসেম্বর, 9 মানে হচ্ছে যে পার্টিকুলার এমপ্লয়িতে 9খানা পয়েন্ট আছে, ডিসেম্বর মানে 12, অর্থাৎ হিস্ট্রি অফ সার্ভিসে 12খানা পয়েন্ট ফিল আপ করতে হবে। আর 17 মানে কি বলুন তো, লিভ অ্যাকাউন্টে 17খানা কালাম আছে। 9, 12, 17, 9ই ডিসেম্বর 2017, এটা মনে থাকলেই হয়ে যাবে। 9খানা পয়েন্ট হচ্ছে এমপ্লয়িজ ডিটেলস, 12খানা হচ্ছে হিস্ট্রি অফ সার্ভিস, আর হচ্ছে 17খানা হচ্ছে লিভ অ্যাকাউন্ট। এই যে পয়েন্ট 1 থেকে 12 পরিষ্কার, এগুলো দেখে দেখে আপনি ফিল আপ করতে পারবেন, খুব খুব সহজ। আমি আর সময় নেবো না, পরপর স্লাইড গুলো ঘুরে যান, দেখলেই পেয়ে যাবেন। এরকম দেখতে পাচ্ছেন, 1 নম্বর পয়েন্টে কি লিখতে হবে পরিষ্কার অ্যারো করা আছে, 2 নম্বরে কি লিখতে হবে পরিষ্কার অ্যারো করা আছে, নেম অফ দ্য পোস্ট আমি কি বসতে কি, 3 নম্বরে 4 নম্বরে পরপর পরপর সব লেখা আছে। আপনার অ্যাপয়েন্টমেন্ট কি, পার্মানেন্ট না কি, দেখুন 5 এগিয়ে যান, পরপর পরপর এগিয়ে যান, 6, 7, এগুলো আমার মনে হয় না কিছু বড় দরকার আছে। এটা যখন আপনি পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন অনার্স পেয়ে যাবেন। 8, 9 এগিয়ে যান, পরপর এগিয়ে যান, 10, 11, 12, অর্থাৎ 12খানা পয়েন্টে কিন্তু পরিষ্কার কিন্তু লেখা আছে কি লিখতে হবে কিনা। এখন সময় নাই, বুঝতেই পারছেন, অনেকক্ষণ থেকে বসে আছেন, এগুলো দেখলেই পেয়ে যাবেন। এবং লাস্টে কিন্তু লিখতে হবে সার্ভিসেস ভেরিফাইড ফ্রম অ্যাপ্লিকেন্টস রোল, লিভ রেজিস্টার এন্ড আদার মানে কলেজ রেকর্ডস এন্ড ফাউন্ড কারেক্ট ফ্রম কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড এন্ড ফাউন্ড কারেক্ট, এটা বলে স্ট্যাম্প দিয়ে প্রিন্সিপাল ওই জায়গাটা করেন, 12 নম্বর কালারে করেন। এবং এই ক্ষেত্রে কি, যেদিন ওই সার্ভিস ওই পাতাটা যেদিন থেকে শুরু হয়েছে যেখানে শেষ হচ্ছে, পুরোটা একসঙ্গে টেনে নিয়ে প্রিন্সিপাল করে দেন। এটা হচ্ছে অ্যাবাউট 12খানা পয়েন্ট হচ্ছে মানে আপনার হিস্ট্রি অফ সার্ভিস বুক। প্রথমটা হচ্ছে এমপ্লয়ি ডিটেলস 9খানা, 12 হচ্ছে সার্ভিস বুকের মানে হিস্ট্রি। আর নেক্সট নেক্সট নেক্সট, অরুণিমা চট্টোপাধ্যায় বলছেন ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, কারণ আপনাদের জন্যই আমার বলা। আপনার যদি কাজে কোনো কাজে লাগে আমার খুব ভালো লাগবে। লিভ অ্যাকাউন্ট দেখুন, এখানে 17খানা কালাম আছে, এই 17খানা কালামকে আমায় কিন্তু পুরো ফিল আপ করতে হবে। এক্ষেত্রেও তাই, দেখুন লিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে মনে রাখবেন ওখানে যে লিভটা লিখতে হয়, লিভের একটা জায়গা আছে কি কি লিভ নিয়েছেন কিনা, এখানে মনে রাখবেন লেখা না বেশি লিখতে হয় না। সার্ভিস বুকে লেখা ক্ষেত্রে মানে খুব সংক্ষেপ লেখা, মানে পাস্ট পার্টিসিপেল লিখতে হয় না। ধরুন মেডিকেল লিভ হ্যাজ বিন স্যাংশন বাই দ্য গভর্নিং বডি, হ্যাঁ, হুইচ ওয়াজ হেল্ড অন, এত লিখতে হয় না। মেডিকেল লিভ এত টু এত, ভাইড জিবি রেজিস্ট্রেশন নাম্বার, সার্চ এন্ড সার্চ, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। অর্ণব পাত্র বলছেন, অর্ণব পাত্র আশুতোষ কলেজের, থ্যাংক ইউ অর্ণব বাবু, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, অর্ণব বাবু ভালো থাকুন। 17খানা পয়েন্ট, 17খানা পয়েন্ট কিন্তু পরপর একদম লেখা আছে। ওখানে কিন্তু মানে আপনি যেদিন জয়েন করেছেন এখানে দেখুন পরিষ্কার লেখা আছে কোন ইয়ার থেকে কোন ইয়ার কিভাবে কি করেছেন সে অনুযায়ী লিভগুলো লিখতে হবে। পরপর এগিয়ে যান, পরের সাইড পরপর। এখন আমরা মেনশন নেম অফ দ্য কলেজ দেখছেন, পরপর পরপর দেখে যান, সব বোঝা আছে। কতগুলো লিভ আর্ন করলেন, কতগুলো লিভ ক্রেডিট হলো, দেখছেন আর্ন করলেন কতগুলো পরপর লিখতে হবে, ক্রেডিট কটা হলো, এবার কতগুলো নিলেন,
ঠিক আছে, মেটার্নিটি লিভ, স্পেশাল লিভ সব মেনশন করতে হবে, কতগুলি নিলেন, ব্যালেন্স কত পড়ে থাকলো, সিগনেচার অফ দ্য ইনস্টিটিউশন, লাস্ট রিমার্ক 17 নাম্বার, ব্যাস হয়ে গেল। ভেরি ইজি, কিন্তু ভেরি সার্ভিস বুক ভেরি ইজি। এখানে দেখুন আমার ডিটেলস দেওয়া আছে, কাজী যার দরকার হবে আপনারা আমাকে যোগাযোগ করবেন, আমি যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করবো। অনেকক্ষণ ধরে আপনারা শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটা পারলাম আমার নলেজে ততটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আমি অনেক কথা ডাইরেক্ট বলেছি, সেক্ষেত্রে প্রিন্সিপালেরও একটু গায়ে লাগতে পারে বা মনে লাগতে পারে, বা টিচারদেরও মনে লাগতে পারে, কিন্তু মনে রাখবেন আমি যে কথাগুলো বলেছি আমি কিন্তু সরকারি অর্ডার অনুযায়ী কথা বলি, তার বাইরে কোনো কথা বলি। ভালো থাকবেন, এবং এই অর্ডার গুলো টাইম টু টাইম যখন অর্ডার বেরোবে এটা চেঞ্জ হতে পারে। দীপঙ্কর কর্মকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কমলেশ সরকার, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, আপনাদের ভালো লেগেছে শুনে, খুব ভালো লাগছে। স্যার একটু বলে দিন না, ম্যাক্সিমাম আমরা কতদিন ইএল নিতে পারি? বলুন বলুন। বললাম যে আনলিভ, আপনি আনলিভ, ওই যে আনলিভটা কি করতে হবে, আনলিভটা কি করতে হবে, আর্ন করতে হবে। আর্ন করার পরে পরিষ্কার বলা আছে, আমি বললাম যে আনলিভটা স্যার অ্যাকচুয়ালি ওই পেজটা আপনি তখন শো করেননি আনলিভের, ওই জন্য আমি পাওয়ার পয়েন্ট আপনি পেয়ে যাবেন, ডিটেল পড়ে নেবেন, সব পর সব পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট ডিটেল পেয়ে যাবেন সব। আর কেউ কিছু বলবেন নাকি, বলুন, প্রশ্ন করুন। স্যার আমি অর্পিতা নাথ বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার আমাদের মানে আমি বাসন্তী দেবী কলেজ কলকাতা থেকে আছি। তো আমাদের কলেজে যেটা প্রবলেম সেটা হচ্ছে সার্ভিস বুক 1 কপি করেই আছে, 2 কপি করে করা হয় না। মানে আমি তো জয়েন করে থেকে 2 কপি পাইনি। না না, আমি বলছি শুনুন, এবার হ্যাঁ এখন অর্ডারের কথা, আমি অর্ডার নাম্বারটা বলে দিলাম তো, অর্ডার নাম্বারটা দেখবেন, অর্ডারটা চাইলে অর্ডার পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, অর্ডারে বলা আছে। এবার যদি একটা, আমি জানি অনেক কলেজ একটাই করেছে, হ্যাঁ একটা কলেজ সময় পাচ্ছে না, দুটো করবো কি করে, তাই বলে আপনি এক কাজ করেন, যদি একটা করা থাকে আমি রিকোয়েস্ট করবেন স্যার একটা জেরক্স কপি আমাকে দেবেন, জেরক্স কপিটা দেখানো দরকার, আমি সই করে দেখে নিতে হবে আমি ঠিক টাকা পাচ্ছি কিনা, আমার লিভ ঠিক উঠলো কিনা, আমি যা লিভ নিচ্ছি সেই লিভটা উঠলো কিনা, দেখার দায়িত্ব আপনার না বলুন। তাহলে এটা সর্বদাই ভাববেন না যে প্রিন্সিপালের দরকার, আমার দরকার। আপনারা কিন্তু প্রিন্সিপালকে হেল্প করবেন, আমার একটা কথা আমি বলবো, আপনারা প্রিন্সিপালকে হেল্প করবেন, কারণ এই কাজের জন্য প্রচুর টাইম লাগে। একটা কমিটি থাকবে, সেই কমিটিকে আপনারা কিন্তু কোঅপারেট করবেন, এটা আমার কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবো। মানে আমাদের ক্ষেত্রে কলেজে রেগুলারলি আপডেটেডও হয় না, মানে বহু বছর ধরে সেটা আমি আপডেটেড হয় না। সেটা কলেজ নিশ্চয়ই আপনি কলেজে কথা বলবেন, নিশ্চয়ই কলেজে ওনারা কাজগুলো করবেন, ঠিক আছে? স্যার স্যার হ্যালো হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ স্যার দেবকান্ত ঘোষ বিদেশের কলেজ ফর ওমেন থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন বলুন, দেবকান্ত বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমার তো পিএইচডি করেন না, তো পিএইচডি করার জন্য কতদিন লিভ পাওয়া যায় একটু ক্লারিফাই করুন। একটা জিনিস বলা হয়নি, স্টাডি লিভ বলা হয়নি, আমি একটা বলে দিই। দু রকম আছে, শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, মন দিয়ে শুনুন, কেউ বেরিয়ে যাবেন না, খুব ইম্পর্টেন্ট কথা আমার বলতে ভুলে গেছি, সরি, এক্সট্রিমলি সরি। স্টাডি লিভের ব্যাপারে দুটো লিভ আছে, আমি এই পাওয়ার পয়েন্টে পেয়ে যাবেন সব, হ্যাঁ ঠিক আছে? আমি সংক্ষেপে বলছি, মন দিয়ে শুনুন। স্টাডি লিভ দু রকমের, একটা হচ্ছে স্টাডি লিভ, একটা হচ্ছে স্পেশাল স্টাডি লিভ, ঠিক আছে? একটা স্টাডি লিভ আমি সংক্ষেপে বলে দিচ্ছি একদম, কখন স্টাডি লিভ, স্পেশাল স্টাডি লিভ, এইগুলো পেতে গেলে মনে রাখবেন, আমরা অনেক সময় করি কি, কোনো টিচার ধরুন মানে পিএইচডি করে এসছেন, এবার পোস্ট ডক করার জন্য বাইরে সুযোগ পেয়েছেন। বাস্তব কথা বলছি, কি হয়, আপনি কলেজকে অ্যাপ্লাই করবেন, গভর্নিং বডি স্যাংশন করলো, আপনি ছুটে চলে গেলেন, সেই বিদেশ চলে গেলেন, 2 বছর পর যখন আসবেন আপনার জয়েন করতে প্রবলেম হবে। কেন বলুন তো? নতুন নিয়ম, নিয়ম হচ্ছে আপনি শুধু গভর্নিং বডি আপনাকে পারমিশন দিলেই হবে না, ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। আপনাকে যদি বাইরে ছুটি নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে স্টাডি লিভ নিতে হয়, আপনাকে প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। আপনি পুরো হেড অফ দ্য ডিপার্টমেন্টকে অ্যাপ্লাই করবেন, প্রিন্সিপালকে অ্যাপ্লাই করবেন, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে একটা এন্ডোর্স করে নেবেন ওনাকে দিয়ে, যে হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই। কারণ কি, ওই ক্লাসগুলো তো আপনার 2 বছরের ক্লাসগুলো কে নেবে, কিভাবে হবে, সে অ্যাডজাস্ট করার দায়িত্ব হেডে পড়ে যাবে। কাজে সেই জায়গাটা কিভাবে হবে, যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট না ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল, সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যালাউ করতে পারবেন না। প্রিন্সিপাল অ্যালাউ করার পর যদি বিকাশ ভবনে আপনি এডুকেশন ডাইরেক্টরে জমা দেবেন, ডিপিআই ওয়েস্ট বেঙ্গল, এখন ম্যাডাম আছেন, ম্যাডামকে জমা দিলেন, সেখান থেকে ধরুন অর্ডার যদি পারমিশন না হয়, আপনি কিন্তু যেতে পারবেন না। আমি বলবো যতক্ষণ না পর্যন্ত পারমিশন না পাচ্ছেন ফ্রম দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আপনি স্টেশন লিভ করবেন না, ওরকম স্টাডি লিভ নিয়ে যাবেন না। এই ক্ষেত্রে কি নিয়ম আছে? দুটো আছে, একটা হচ্ছে স্টাডি লিভ, একটা হচ্ছে স্পেশাল স্টাডি লিভ। এটা হচ্ছে ডিআরই। স্টাডি লিভের ক্ষেত্রে কি 3 বছর চাকরি করতে হবে, 3 বছর চাকরি হতে হবে, এবং লাস্টে 5 বছর আপনাকে চাকরি থাকতে হবে, মানে রিটায়ারমেন্ট করতে 5 বছর বাকি থাকতে হবে।
এবং সেক্ষেত্রে কি 3 বছরের চাকরি করলেই হবে। এবং সেক্ষেত্রে আপনার গভর্নিং বডি মিটিং করবে, মিটিং করে জিপিআই এর কাছে পাঠাবেন। জিপিআই সেটাকে যদি ওখান থেকে স্যাংশন হয় তখন তিনি লিভটা পাবেন, নাহলে পাবেন না। এবং সেক্ষেত্রে বলা আছে ইন্ডিয়ার মধ্যে থাকলে উনি ডিএ পাবেন না, আর ইন্ডিয়ার বাইরে গেলে উনি ডিএ পাবেন। মানে কার ক্ষেত্রে? স্টাডি লিভের ক্ষেত্রে। আর স্পেশাল স্টাডি লিভের ক্ষেত্রে সেটা কিন্তু আপনার 3 বছর লাগছে না, 2 বছর হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। 2 বছর হলেই অ্যাপ্লাই করতে পারেন। 2 বছর তাকে চাকরি করতে হবে এবং সেক্ষেত্রে ফুল পে এবং ডিএ পাবে, ইন্ডিয়াও পাবে, বাইরেও পাবে। এবং মনে রাখবেন ওটা করে উনি বাইরে থেকে আপনি এলেন, এতে আপনি চাকরি ছেড়ে চলে গেলেন, সেক্ষেত্রে হবে না কিন্তু। যতদিন থাকতে হবে ওই এমনি স্টাডি লিভের ক্ষেত্রে এসে ফিরে এসে 5 বছর থাকতে হবে, চাকরি করতে হবে। আর এই আপনার স্পেশাল লিভের ক্ষেত্রে ফিরে এসে 3 বছর চাকরি করতে হবে। যদি চাকরি না করেন তখন কিন্তু এন্টায়ার টাকা আমরা কিন্তু ফেরত দিতে হবে। পরিষ্কার কিন্তু অর্ডারের মধ্যে বলা আছে যে টাকা এক্সেস টাকা যেটা হবে ওই টাকাগুলো কিন্তু আপনাকে রিফান্ড করতে হবে। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে বাইরে যেতে হলে আপনারা কিন্তু বারবার করে বলছি প্লিজ টেক স্টাডি লিভের জন্য ছুটি নিতে গেলে বাইরে যান বা স্টাডি লিভের জন্য ছুটি নেন অন্য কোনো, সেক্ষেত্রে কিন্তু হায়ার ডিভিশন থেকে আপনার অ্যাপ্রুভাল মাস্ট। তাছাড়া কিন্তু আপনারা মুভ করবেন না। মুভ করলে আনন্দের সঙ্গে মুভ করে চলে গেলেন, ফিরে আসবেন আপনার জয়েন করতে প্রবলেম হবে। ঠিক আছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। কারণ আমি বিকাশ ভবনে এর আগে আমি 2012 সালে আমি বিকাশ ভবনে ওএসডি এন্ড এক্স অফিসিও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন হিসেবে আমি নিযুক্ত ছিলাম। সেটা নিজে থেকে আমি দেখে আসছি কাজগুলো করতে গিয়ে, এবং টিচারদের কিছু কিছু ভুলের জন্য এমন প্রবলেম হয়ে যায়, তখন ফিরে আসার পর জয়েন করতে ওনার খুব সমস্যা হয়ে যায়। আপনারা এমন কাজ করবেন না যাতে প্রবলেমটা হয়। যা করবেন অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার করবেন। আর একটা কথা আমি বলবো, আমি দেখেছি আমাদের কি হয় বলুন তো, আমাদের টিচারদের কি হয়, টিচারদের কি হয়, টিচারদের যখন প্রবলেম হয়, আমাদের টিচারদের যখন কিছু যখন জানতে ইচ্ছা করে তখন কোথায় গেল, হ্যাঁ শুন, আমাদের টিচারদের যখন জানতে ইচ্ছে করে, ধরুন কোনো কিছু জানার দরকার, লিভ রুল কি আছে বা ধরুন স্টাডি লিভ আছে কিনা, কি করি আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, ফোন হ্যালো হ্যালো বলে ফোন আরম্ভ হলো, বিমলদা এই জিনিসটা স্টাডি লিভ কি আছে বলো তো। আবার তখন বিমলদা যখন দরকার হয় সে আবার ফোন করে আবার শ্যামলদাকে, শ্যামলদা এই অর্ডার এটা কি হবে বলতো, এই লিভ দিলে কি হবে বলতো। শ্যামলদা আবার দাদা আছে বা দিদি আছে, সেই দাদা দিদিকে ফোন করে যায়। আমি আপনাদের কাছে একটা একান্ত অনুরোধ, দাদা দিদি কাকু কাকিমা যাকে মন আপনি ফোন করুন, বাট আই রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু দ্য রেসপেক্টিভ অর্ডারটা পড়ে নেন। আপনি দেখুন কি বলা আছে, সে অর্ডারের বাইরে তো কেউ দাদা আমাকে বেশি বলতে পারবে না। আপনি দাদার কাছে খবর নেন, দাদার কথা শুনে কাজ করে ফেলবেন। আমি তারপরে অর্ডারটা দেখে নেন, অর্ডার কি আছে, অর্ডার অনুযায়ী অ্যাপ্লাই করবেন। আর একটা কথা, যখন যেখানে একদম স্টাডি লিভের জন্য অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার সময় আপনি অ্যাপ্লিকেশন করলেন, কোন অর্ডারে বলে অ্যাপ্লাই করছেন সেই রেসপেক্টিভ অর্ডারের কপিটা জেরক্স করে দেওয়া দরকার আপনার প্রিন্সিপালকে। আপনি বললেন আমার স্টাডি লিভ আছে, আমি প্রাপ্য দেন না। আপনি কোন অর্ডারে বলে, আমি অ্যাজ পার অর্ডার 762 ইন্ডিয়ান সিএস ডেটেড 3rd ডিসেম্বর 2009 এই অর্ডার অনুযায়ী আমি স্টাডি লিভ অ্যাপ্লাই করতে চাইছি, এই ইত্যাদি ব্যাপার। আপনি কিন্তু তার সঙ্গে এই লিভের এই যে আপনার অর্ডারের কপি কিন্তু জুড়ে দেবেন যখন যে অ্যাপ্লিকেশন করবেন। এটা কলেজেরও সুবিধা হবে। ঠিক আছে স্যার, জাস্ট একটা জিনিস আপনি এক্ষুনি আফটার 3 ইয়ার্স অফ সার্ভিস নেওয়া যাবে, সেক্ষেত্রে আপনি ডি এর কথাটা কি বললেন, মানে যদি উইদিন ইন্ডিয়া থাকে তাহলে ডিএ পাবে না, বাইরে গেলে পাবে। হ্যাঁ, না এমনি মাইনে তো পাবেই, এমনি এক্সেস অফ মাইনে অনেক কিছু দিয়ে পাওয়া যায় না, অনেক কিছু দিয়ে পাওয়া যায় না, দিয়ে পাওয়া যায় তো অনেক জায়গাতে গেলে। বুঝতে পারলাম, সেই কথা বলছেন, মাইনে পাবে ওইটার জন্যই। হ্যাঁ 1 বছর প্লাস 1 বছর 2 বছর, 1 বছর প্লাস 1 বছর 2 বছর। ঠিক আছে, এটাও কিন্তু পারমিশন করতে হবে 1 বছর বিকাশ ভবনে এডুকেশন ডাইরেক্টর থেকে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাকে কিন্তু স্যাংশন করে নিয়ে আসতে হবে। গভর্নিং বডি সেটাকে আবার আমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ 1 বছর প্লাস 1 বছর এইভাবে দেবে, 2 বছর টানা দেবে না। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যাঁ একটা সার্ভিস বুক নিয়ে একটা জিনিস বলার ছিল স্যার। কে বলছেন বলুন? অমিত সিং বলছেন। হ্যালো স্যার, হ্যাঁ সার্ভিস বুক নিয়ে একটা জিনিস বোঝার ছিল। আমাদের প্রিন্সিপাল, আমার 2005 এ জয়েনিং, আমার প্রিন্সিপাল ওটা সার্ভিস বই রেগুলার সাইন করেছেন কিন্তু ডেট দেননি। আর এখন তো আমি কলেজ চেঞ্জ করে নিয়েছি, তো ডেট দেননি, কোনো অসুবিধা নাই, ডেট না দিলে কোনো অসুবিধার কারণ নাই। আমি বলছি ডেট সই করা মানে ডেট দেওয়া উচিত। আমি তো চেয়ারটা হোল্ড করছি, ধরুন আমি তো চেয়ারটা হোল্ড করছি, আমি তো নাও থাকতে পারি, কেউ ধরুন ডেট দিল না, ওনার ডেট বসিয়ে দিল একটা। ধরুন আমি সবুজ কাইতে সই করলাম, পার্থ কর্মকার সই করলাম, এবার সেখানে সবুজ কাইতে সইটা এবং সবুজ কাইতে ডেট বসিয়ে দিল একটা, আমি চলে আসার পর সেখান থেকে
তাহলে চেক হয়ে যাবে না ব্যাপারটা, বলুন বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ 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 আপনারা যখন যেখানে সই করবেন, আপনারাও অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যখন যেখানে সই করবেন, আই রিকোয়েস্ট অল অফ ইউ টু পুট ইউর সিগনেচার উইথ ডেট। ওকে স্যার। আর আগে যেটা উনি ডেট বসাননি ওটা আবার কিছু করাতে হবে না তো? নো প্রবলেম, নো প্রবলেম। ওকে ওকে স্যার, ইট থ্যাংক উইল ইউ ক্রিয়েট নো প্রবলেম। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ আমি সাবিনা বলছি। স্যার একটা কোশ্চেন করতে স্যার। বেশ অনেকক্ষণ হয়েছে, এবার মনে হয় শেষ হওয়া উচিত। হ্যাঁ স্যার বিআরটি করে স্যার বিআরটি করে যে স্টাডি লিভ দেবে তাহলে ক্যাশের ব্যাপারে স্যার আফটার 3 ইয়ার্স স্টাডি লিভ নেওয়া যায়, তাই তো স্যার? ফর পিএইচডি পারপাস আফটার 3 ইয়ার্স সার্ভিস পিএইচডি পারপাস স্টাডি লিভ নেওয়া যায়, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ বললাম তো, হ্যাঁ বললাম 3 বছর পর। হ্যাঁ 2 ইয়ার্স ম্যাক্সিমাম নেওয়া যায়। 2 বছরের পরেও হতে পারে, সেটা পেশার স্টাডি লিভ। যদি কিন্তু এই জন্য পারমিশন পেতে হবে, কিন্তু পারমিশন কিন্তু সবাই পায় না। আচ্ছা কাগজপত্র জোগাড় করা করা হয় না কিন্তু। আফটার কমপ্লিকেশন অফ মাই স্টাডি লিভ কত বছর স্যার সার্ভিস করতে হবে? ওইটা 5 বছর আর 3 বছর। এমনি স্টাডি লিভ নিলে 5 বছর, ফিরে এসে চাকরি করতে হবে, তার 5 বছর চাকরি থাকতে হবে। আর স্পেশাল স্টাডি লিভের ক্ষেত্রে 3 বছর। ওই জন্য স্পেশাল বলছি। আমি বলছি এই পাওয়ার পয়েন্ট যখন পেয়ে যাবেন, এভরিথিং উইল বি ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। কনফার্ম। স্যার আমি একটা কথা বলছি স্যার, অ্যাকাউন্ট আছে, সার্ভিস বইয়ে যে লিভ অ্যাকাউন্ট আছে, সেই লিভ অ্যাকাউন্ট কি 3 ডিসেম্বর 2009 থেকে কি 1 ইয়ার ক্যালকুলেট করব? 1 ক্যালেন্ডার ইয়ার ক্যালকুলেট করব? একদম। আর বিফোর দ্যাট একাডেমিক ইয়ার? একাডেমিক ইয়ার, ওটা একাডেমিক ইয়ার, এটা সার্ভিস ইয়ার, এটাই নিয়ম। আচ্ছা আচ্ছা স্যার এমপিএল পিএইচডি ব্যাপারে একটা কোশ্চেন করতে স্যার। হ্যালো স্যার, 3 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর 2009 থেকে লিভ অ্যাকাউন্টটা কি 1 ক্যালেন্ডার ইয়ার করব? এটা ধরুন, এটা এক একটা কলেজ এক একটা কলেজ কিন্তু এক রকম ভাবে করে, কিন্তু আমার মতে সার্ভিস ইয়ার অনুযায়ী করা উচিত। 3 ফেব্রুয়ারি 2009 থেকে 2 ফেব্রুয়ারি 2010, ঠিক আছে? কোনো কোনো জায়গায় দেখবেন ব্রেক করে নিয়ে ডিসেম্বর পর্যন্ত করে নিয়ে আবার জানুয়ারি থেকে করছে, ঠিক আছে? কোনো অসুবিধা হয় না কিছু। তো এমন তো কোনো এটা কোনো মডেল কিছু তো সেভাবে নাই যে এটাই করতে হবে। সার্ভিস বুকের এই ফরম্যাটটা দেওয়া আছে, কিন্তু বেশ সার্ভিস বুকে এই ফরম্যাটটা দেওয়া আছে কোথায় বলুন তো? একদম পুরো এখানে কিন্তু সিসিএল টিসিএল উঠবে না, কিন্তু সার্ভিস বুকে সিসিএল উঠবে না। সিসিএল আলাদা লিভ বেস্টে থাকে কিন্তু দেখো, যখন ট্রান্সফার হয়ে যাবেন একটা কলেজ থেকে অন্য কলেজে, একটা লিভ আছে, রাইট, জয়েনিং লিভ। অর্থাৎ যদি ট্রান্সফার হয়ে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু যেদিন একটা কলেজ থেকে ট্রান্সফার নিলেন 5 দিনের মধ্যে এক্সক্লুডিং হলিডে, 5 দিন 5টা ওয়ার্কিং দিনের মধ্যে আপনাকে কিন্তু নতুন কলেজে গিয়ে জয়েন করতে হবে। ওই 5 দিন কিন্তু আপনি হলিডে পাবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার ছুটির মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা নতুন হয়েছে। স্যার আমি একটা কথা বলছি। স্যার একটা কোশ্চেন করব স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার, এমপিএল পিএইচডি ব্যাপারে হ্যালো স্যার, হ্যালো এমপিএল পিএইচডি ব্যাপারে একটা কোশ্চেন করব স্যার। হ্যাঁ স্যার আমি এমপিএল নিয়ে জয়েন করেছিলাম, কিন্তু আমি রিসেন্টলি পিএইচডি কমপ্লিট করলাম স্যার। তাহলে কি আমি অ্যাডিশনাল আরো 3টে ইনক্রিমেন্ট পাবো না একটা ইনক্রিমেন্ট পাবো? এখানে লিভ রুম নিয়ে আলোচনা হচ্ছে, আমি ওর বাইরে কিছু কথা বলবো না। আপনার তাহলে প্রচুর প্রসঙ্গ চলে আসবে। আমার মেল আইডি দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো মেল আইডি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমার মনে হয় কলেজ অথরিটি প্রিন্সিপালকে বলছি এবার মানে কমপ্লিট করার জন্য। নমস্কার ম্যাডাম। হ্যাঁ পার্থবাবু, আমাদের তো কোয়ারিজ এর শেষ নেই, স্বাভাবিক, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, সেই জন্য অনেক প্রশ্ন থাকবেই, এটা প্রত্যাশিত। আপনি তো ফোন নাম্বার দিচ্ছেন, মেল আইডি দিচ্ছেন, আশা করি সকলে ঠিক মতো তাদের উত্তর পাবেন আপনার কাছ থেকে, এই প্রত্যাশা থাকলো। ঠিক আছে ম্যাডাম, আমি গৌতম পাল বলছি, আমি পার্থবাবুর সঙ্গে একটা কথা বলে নেবো। আমি ওয়ান্ডারফুল স্পিচ পার্থবাবু, সবাইকে উপকৃত। আমি মানে অন্য যদিও আমি ছিলাম, আমি লাইনে ছিলাম, আপনি অত্যন্ত ডিটেলসে বলেছেন। হ্যাঁ, আপনি একজন দক্ষ প্রশাসক, সে বোঝাই যাচ্ছে, এবং সুন্দরভাবে দুটো ব্যাপারে বলেছেন। তো একটা ব্যাপারে আমার মনে হয় ওই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের দেখুন সবকিছু ইউনিফর্ম, লিবারেল ইউনিফর্ম। তারপরে আমাদের দেখুন টিচারদের ডেজিগনেশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর, সবই গোটা ইন্ডিয়া ইউনিফর্ম। হ্যাঁ, শুধুমাত্র বিভিন্ন স্টেট আমি বলছি। হ্যাঁ, আমি সবই ইউনিফর্ম। আমরা 2018-তে যেটা ইউনিফর্ম মানে লিবারেল হয়েছে, ওটা অ্যাডাপ্ট করেছি ইসিতে। এই কারণে বর্তমানে দেখবেন সেদিনকেই আমাদের নতুন শিক্ষামন্ত্রী ভিসির সঙ্গে আলোচনা করে একটা দেখবেন কমন স্ট্যাটিউটের প্রস্তাব দিয়েছেন। সেখানে কমন স্ট্যাটিউট মানে যদি ইউনিফর্ম লিবারেল কাজ হয়ে যেত আর স্ট্যাটিউটের প্রস্তাব আসতো না। আমাদের
যেমন গভর্নমেন্ট কলেজে দেখবেন অ্যাপয়েন্টিং অথরিটি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, কিন্তু এখানে গভর্নমেন্ট এডেড কলেজের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আপনাদের গভর্নিং বডি। গভর্নমেন্ট কলেজের যেমন আমাদের গভর্নিং বডির কোনো খুব একটা কাজ নেই, বিকাশ ভবন থেকে সরাসরি নিয়ন্ত্রিত হয়, যদিও গভর্নিং বডি আছে, কিন্তু এখানে আমরা গভর্নিং বডিতে ইউনিভার্সিটির নমিনি পাঠাই। দেখবেন বিভিন্ন ধরনের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টে আমরা ইউনিভার্সিটি নমিনি যাই। আমরা যদি ইউনিফর্ম লিভ রুল বা বিভিন্ন ধরনের নিয়মটাকে অ্যাডপ্ট করি, ওই কারণে অ্যাডপ্ট না করলে পরে টিচাররা বেনিফিট পেতে পারবে না। তার মানে স্ট্যাটুটটাকে অ্যামেন্ড করতে হয়, ইউনিফর্মটাকেও অ্যামেন্ড করতে হয়। অ্যামেন্ড যদি না করি তাহলে কিন্তু ওরা যে লিভ পাবে না তা নয়, কিন্তু আমাদের একটা স্ট্যাটুটরি প্রভিশনস রয়েছে, যেহেতু গভর্নমেন্ট এডেড কলেজে এবং ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটিং গভর্নমেন্ট কলেজ আমি বাদ দিচ্ছি, এটাকে মিনিমাম এটাকে করতে হবেই। এই কারণে 2000 দেখবেন যখনই এই যে পে স্কেলের ব্যাপারে যে কোনো ব্যাপারে যখন অর্ডার বেরোয়, তখন ইউনিভার্সিটিকে বলা হয় কাইন্ডলি এটাকে অ্যাডপ্ট করুন। অ্যাডপ্ট না করলে কিন্তু হবে না। আমি বলছি স্যার, সেটাই বলছি 2009 যে ইউনিফর্ম রুল বেরিয়েছিল তাতে একটা ছিল যে 3 নম্বর পয়েন্টে ছিল, concerned universities will make amendments in their statutes when necessary for incorporation of the provisions of this memorandum. কিন্তু এই 2018 সালের 15 ফেব্রুয়ারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার বেরিয়েছে নাম্বার 171 না আমি জানি করতে হবে না, লাইনটা ওইটা বেরিয়েছে 2017-তে, 2017 ওখানে বলা আছে। না আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমাদের করতে হয়, আমাদের স্ট্যাটুটে ইনকর্পোরেট করতেই হবে। আমি একটু বলিনি স্যার, আমি বলিনি, একটু শুনুন স্যার। It is now clarified that the uniform rules issued by this department, Byte number 762 dated 3/12 regulating the leave and related matters of the teachers and other academic staff of the government colleges are very much effective, and there is no need of incorporating the same in the statutes of the affiliating universities, since the subject matter prescribing terms and conditions of service of the employees of the government colleges is no longer the subject of the statutes of the affiliating universities, and the uniform rules issued by this department is no way inconsistent or contradictory to the provisions of the above mentioned act. এটা 15 ফেব্রুয়ারি 2018 তে বেরিয়েছে, বুঝলেন তো? না এটা কেন বেরিয়েছে শুনুন, পার্সপেক্টিভ আমি বলছি, আমরা মিটিং এ ছিলাম, পার্সপেক্টিভ আপনাকে বলছি। যখনই আমরা ইউনিভার্সিটিতে স্ট্যাটুটটাকে সবসময় অ্যামেন্ড করা হয় না, অ্যামেন্ড না করলে এই যে 29 দিন লিভ এনকেসমেন্ট পাবে না তারা। এই কারণে গভর্নমেন্ট তখন 2017 ভিত্তি করে গভর্নমেন্টকে আমরাও বলেছিলাম যে আপনারা ইউনিফর্ম রিল করুন এবং গভর্নমেন্ট এডেড কলেজে দিন, কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের একটা দেখুন গভর্নিং বডিতে আমরা এটা যদি আমরা অ্যাডপ্ট না করি তাহলে গভর্নিং বডিতে আমাদের নমিনি যাবে না। ওই যে লিভ দেবে, ধরুন আপনি বলছেন যে সিসিএল নেবে গভর্নিং বডিতে, চাইল্ড কেয়ার ম্যাটারনিটি লিভ নেবে, এটা কিন্তু প্রিন্সিপাল। এই যে স্টাডি লিভ একটু আগে আলোচনা হলো, স্টাডি লিভের ক্ষেত্রে কিন্তু একটা প্রভিশন আছে, স্টাডি লিভে কিন্তু সেখানে ইসি রেজলিউশন লাগবে নিউ এমপ্লয়ের ক্ষেত্রে, ওইগুলো কিন্তু আমরা করতে পারবো না। এটা লিভ এমনি নর্মাল লিভ ক্ষেত্রে এনজয় করতে পারবে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির দায়িত্ব, ওই যে আমাদের বললাম না ইউনিভার্সিটি ওই যে কমন স্ট্যাটুট করা হচ্ছে, হ্যাঁ এই তো লিভ রুল বেরিয়ে গেছে, তাহলে কমন স্ট্যাটুট করা হচ্ছে ওই না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ান্ডারফুল লেকচার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, ভালো থাকবেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ডক্টর পার্থ কর্মকার স্যারকে লিভ রুল সংক্রান্ত এবং সার্ভিস বুক রিলেটেড তথ্য সমৃদ্ধ বক্তব্য পরিবেশনের জন্য। আমরা ওয়েবিনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য পরিবেশন করবেন চাকদহ কলেজ IQAC কোঅর্ডিনেটর তথা অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর অরুণ কুমার নন্দী স্যার। নমস্কার মাননীয় অধ্যক্ষ ডক্টর স্বাগত দাস মহন্ত, সম্মানীয় আজকে বিশেষ অতিথি এবং বক্তা ডক্টর গৌতম পাল, সহ উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়,
এবং ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমার ডিয়ার পার্টিসিপেন্টস, অল ভিউয়ার্স অফ ইউটিউব অ্যান্ড ফেসবুক, এবং আমার সহকর্মীবৃন্দ, শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ, আজকের আইকিউএসি আয়োজিত এই লিভ রুল এবং সার্ভিস বুক ফর দ্য কলেজ এমপ্লয়িজ সংক্রান্ত সেমিনারে, ওয়েবিনারে আপনাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদেরকে আইকিউএসির তরফ থেকে অনেক আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন আইকিউএসি এটা হলো কলেজের একটা ইন্টারনাল সেল, ন্যাক স্বীকৃত একটা ইন্টারনাল সেল, যা প্রতিনিয়ত কলেজের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, প্ল্যান ফর্মুলেট করে, অ্যাসেসমেন্ট করে, ইভ্যালুয়েশন করে, এবং ইন্টারনাল একটা সেল, এবং ন্যাক হলো এক্সটার্নাল এজেন্সি টু ইভ্যালুয়েট পারফরমেন্স অফ দ্য কলেজ। এই কলেজের ওভারঅল কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য যে ন্যাকের দায়িত্ব রয়েছে, তার সেই দায়িত্ব সেইকে সামনে রেখেই আমরা আমাদের এটা একটা ক্ষুদ্র প্রয়াস, এই ওয়েবিনার। আমরা জানি যে কলেজের ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো আসপেক্ট রয়েছে, একটা হচ্ছে একাডেমিক আসপেক্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আসপেক্ট। আমরা চাকদা কলেজের পক্ষ থেকে আইকিউসি থেকে আমরা বেশ কয়েকটা ওয়েবিনার করেছি, ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল, স্টেট লেভেলে, এবং সেগুলো সাবজেক্ট ওরিয়েন্টেড, এবং ইনক্লুডিং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020ও আমরা অর্গানাইজ করেছি, ওয়েবিনার অর্গানাইজ করেছি। সেগুলোর মূলত ফোকাসটা ছিল একাডেমিক কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ক্ষেত্রে। পার্টিকুলারলি আজকের যে ওয়েবিনার, এটার একটা আলাদা তাৎপর্য আছে, গুরুত্ব আছে, সেটা আমাদের উদ্বোধনী বক্তব্যেই উঠে এসেছে। এবং বিশেষ করে যে দিকটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং এই যে দিকটা ভীষণভাবে নেগলেক্টেড হয়ে থাকে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ওয়েবিনার সার্ভিস লিভ রুল এবং সার্ভিস বুক সংক্রান্ত যে আজকের যে ওয়েবিনার, এটার প্রস্তাব যিনি দিয়েছেন তিনি অন্য কেউ নন, আমাদের কলেজের এই অধ্যক্ষ ডক্টর স্বাগতা দাস মহন্ত। সেজন্য আমি বিশেষভাবে ওনার কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং শুধু যে উনি প্রপোজাল দিয়েছেন তাই নয়, উনি কিন্তু কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে, কার কোন কি কি দায়িত্ব কে পালন করবে, সমস্ত খুব আন্তরিকভাবে উনি এটাকে সেট আপ করেছেন এবং এটাকে অর্গানাইজ করেছেন। আমি খুব খুশি এজ এ কোঅর্ডিনেটর অফ আইকিউএসি হিসেবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের ডক্টর গৌতম পাল, অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর, কল্যাণ ইউনিভার্সিটি। ভীষণ সুন্দর একটা বক্তব্য রেখেছেন এবং উনি কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল ইস্যু রেজ করেছেন, ভেরি ইন্টারেস্টিং। যে কেউ কিন্তু, এবং বেশ কিছু হিন্টস দিয়েছেন, যে কেউ কিন্তু এখানে এই টপিক গ্রুপের গবেষণা পর্যন্ত করতে পারে। তার ভেরি ইনসাইটফুল যে বক্তব্য, তার জন্য উই আর ভেরি গ্রেটফুল টু ইউ স্যার। এবং পরবর্তী ক্ষেত্রে সেটাকে আরো ক্লারিফাই করেছেন, এক্সাম্পল দিয়ে করেছেন, এবং পার্টিকুলারলি লিভ এটা ম্যাটার, সেটা শুনুন না একটু 2 মিনিট দাঁড় করো, ক্লেম হবে কিনা সেখানেও কিন্তু উনি প্রশ্ন তুলেছেন। কিন্তু আলটিমেটলি উনি তার সমাধানের কিছু কিছু পথের কথা বলেছেন, এবং সেগুলো যে একটু পরবর্তী যে আলোচনাটা করলেন পার্থবাবুর সাথে, সেখান থেকেও আমরা একটা দিশা পেলাম, এবং যে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কেন পার্থবাবু যেটা বলেছেন, ইউনিফর্ম লিভ রুল 2009, সমাজ সোসাইটি চেঞ্জ করছে, কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করা দরকার। মাঝে মাঝে 2-1টা নোটিফিকেশন হয়েছে ক্লারিফিকেশন সংক্রান্ত, যেটা 2017 বা 18 কথা বলছেন, কিন্তু লিভ রুলগুলোকেও কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো সংযোজন পরিমার্জনের দরকার, সেই ফান্ডামেন্টাল ইস্যুটা কিন্তু তুলেছেন। এবং শুধু তাই নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারাল একটা দিক, সেটাও কিন্তু আমাদের স্যার এই ইস্যুটাকে তুলেছেন। এবং কিন্তু লাস্ট পর্যন্ত উনি যেটা বলেছেন সেটা হলো যে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টদের স্বার্থটা দেখতে হবে, স্টুডেন্টদের বেনিফিটটা কিন্তু মাথায় রাখতে হবে। যা কিছুই পরিকল্পনা করি না কেন, স্টুডেন্টদের বেনিফিটটা দেখে লিভ সংক্রান্ত ক্লেম এটা রাইট হিসেবে নেব না কিভাবে নেব, সেই জায়গাগুলো খুব বিবেচনা করা দরকার আছে। এবং ই গভর্নেন্সের কথা উনি বলেছেন, সেজন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এবং ভীষণভাবে উপকৃত
স্যারের কাছে বক্তব্য থেকে। আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আজকে সেন্ট্রাল থিম এবং সেটার উপরে যে এত সুন্দরভাবে সহজ সরল ভাষাতে এবং ইন্টারেক্টিভ সেশনের মধ্য দিয়ে, আর আমাদের আলাদা করে একটা সেশন ছিল কোশ্চেন আনসার, সেই কোশ্চেন আনসার সেশন করতেই হলো না, যেটা পার্থবাবু নিজেই ওটা করেছেন, এত সুন্দর সহজ সরলভাবে প্রেজেন্ট করেছেন এবং দুটো টপিককেই, একটা লিড রুল এবং সার্ভিস বুক। তো পার্থবাবুকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং আমরা গর্বিত। পার্থবাবু শুধু যে আজকের বক্তা তাই নন, উনি কিন্তু আমাদের IQACCL এর একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং উনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। আমরা ভীষণভাবে উপকৃত এবং এই পার্থবাবুর বক্তব্যকে আরো সুন্দরভাবে এটা করতে সাহায্য যারা করেছেন তারা হলো আমাদের পার্টিসিপেন্টস। খুব সুন্দর ইন্টেলেকচুয়াল প্রশ্ন করেছেন। আমরা স্পেশাল থ্যাঙ্কস মাস্ট গো টু অল অফ ইউ, পার্টিকুলারলি ইউটিউব ভিউয়ার্স এবং ফেসবুক ভিউয়ার্স এবং গুগল মিটে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বিশেষ বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার যে সহকর্মী রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দ, তারা অন্যান্য সমস্ত কাজেই যেভাবে আমাদের সাহায্য করেন এবং চাকদা কলেজ একটা পরিবার, শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী নিয়ে একটা পরিবার। আমরা সকলের সহযোগিতায় চাকদা কলেজের ওভারঅল কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করি। এই ক্ষেত্রেও তার অন্যতা হয়নি, তারাও যথেষ্ট সাহায্য করেছেন আমাদের জন্য, তাদেরও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের এই ওয়েবিনার পরিচালনার ক্ষেত্রে, যে পার্টিকুলারলি টেকনিক্যাল সাপোর্টের ক্ষেত্রে গুগল মিট এবং ইউটিউবটা দেখাশোনা যিনি করছেন সেটা হচ্ছে ডক্টর অনির্বাণ ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলজি ডিপার্টমেন্ট চাকদা কলেজ, এবং ওদের নন টিচিং স্টাফ অনিফ রায়, ফেসবুকের দেখাশোনাতে উনি রয়েছেন। তাছাড়া আপনারা তো দেখেইছেন অনন্যা রায়চৌধুরী, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বটানি ডিপার্টমেন্ট, উনি পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার ভূমিকায় খুব দক্ষতার সাথে পালন করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ অল। ধন্যবাদ সকলকে। এবার আমরা আজকের ওয়েবিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ঠিক আছে, দেবিং।